আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে বাংলা টপ 1000 এমসিকিউর পার্ট 3 তে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের এই ক্লাসে আমরা স্পেশালি বাংলা ফার্স্ট পেপারের কবিতার যে সাইডটা আছে এই সাইডটাকে আমরা ক্লিয়ার করব। এরপর আমরা যদি আমাদের সময় থাকে আমরা বাংলা সেকেন্ড পেপারও সুইচ করব। অর্থাৎ আজকে এই নিয়ে আমাদের বাংলা 1000 এমসিকিউর 3 নাম্বার পার্ট থেকে আজকে আমরা শুরু করব। আমরা বিগত দুইটা ক্লাসে আমরা অনেকগুলো এমসিকিউ পড়ছি, অনেক লিজেন্ডারি এমসিকিউ পড়ছি। সো কবিতার যে জায়গাটা, এই কবিতার জায়গা থেকে আমার খুব বেশি লিজেন্ডারি এমসিকিউ আসার জায়গা না, এই কবিতাগুলোর জায়গা থেকে আমাকে লাইন বাই লাইন ধরে ধরে পড়তে হবে। লাইন বাই লাইন থেকে কবিতা থেকে প্রশ্ন আসে। সো বিগত সালগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বলো, গুচ্ছ বলো, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, বিউপি থেকে শুরু করে যে কোনো ইউনিভার্সিটিতে কবিতা থেকে কোন কোন ভাবে প্রশ্ন আসে, এবার কিভাবে আসতে পারে, ওই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো। এবং শুরুতে আমি তোমাদেরকে লাল সাল উপন্যাসের আরো কিছু এমসিকিউ সলভ করাবো। আজকের এই মেগা এমসিকিউ ক্লাসে, আজকের এই টপ 1000 এমসিকিউর ডে 3 বা পার্ট 3 তে তোমাদের প্রত্যেকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। ভাইকে শুরুতে একটু জানিয়ে দাও সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে কিনা, ভাইকে দেখা যাচ্ছে কিনা, সবকিছু শুনতে পাওয়া যাচ্ছে কিনা, তোমরা সবাই রেডি কিনা। আমরা আজকে খুব বেশিক্ষণ লং টাইম ক্লাস নেব না, আমরা মোটামুটি আজকেও আমরা মোটামুটি 100 সামথিং আমরা এমসিকিউ সলভ করব। জানি না কতদূর যেতে পারি, আমার এই স্লাইডে এমসিকিউ রাখছে কত আমি নিজেও জানি না। মানে এই স্লাইডে এগুলো এখানে এমসিকিউ ওয়ান কাইন্ড অফ মানে মিনিমাম 150-200 হবে, মানে রাখছি এমসিকিউ অনেক, কিন্তু আমি জানি হয়তো বা শেষ পর্যন্ত যাওয়ার মতো সময় বা ওই জিনিসটা থাকবে না। সো আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ থাকবো। একদম কম পক্ষে আমরা কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আমরা আজকে এমসিকিউ শেষ করব। আমাদের এই মেগা এমসিকিউ ক্লাসে তোমরা যারা যারা ভার্সিটি এডমিশন দিচ্ছ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, গুচ্ছ, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, যেখানেই পরীক্ষা দাও, এমসিকিউ একদম A to Z ক্লিয়ার করে আমরা ইনশাআল্লাহ এরপরে পরীক্ষা হলে যাবো। আমি একটু শুরুতে চেক করে নিব সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। এবং ওকে, এবং ভাইকে একটু সবাই জাস্ট একটা জিনিস একটু জানিয়ে দাও যে আমরা এই মেগা এমসিকিউ ক্লাসের ডে 1 এবং ডে 2 আমরা কি সবাই কমপ্লিট করছি? ভাইকে একটু জানো তো আমাদের এই যে এমসিকিউ মিশনের ডে 1 এবং ডে 2 আমরা কি সবাই কমপ্লিট করছি? ভাইকে এটা একটু জানাও যে এই ডে 1 এবং ডে 2 আমরা কমপ্লিট করছি কিনা। যদি আমরা ডে 1 এবং ডে 2 কমপ্লিট না করে থাকি, এই জায়গাগুলো বা এই ক্লাসগুলো আমরা কোথায় পাবো? ক্যাপশনে একটা ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, ওই জায়গা থেকে তুমি এই জিনিসগুলো করতে পারবো। ওকে, আমরা প্রথমত একটু ভাইকে জানিয়ে দাও সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা। ওকে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি আমরা মোটামুটি অনেকেই যুক্ত হয়ে গেছি। সো জাস্ট যে কাজটা একটু করবো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওকে 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 ভাই, ওকে 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 ওকে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি, আবার একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলি। আসো আমি একটু বলি, আজকে আমি অনেকগুলো ইম্পর্টেন্ট স্পেশালি আমরা কবিতার এমসিকিউ এবং লাল সালু উপন্যাস, এই দুইটা আমরা মানে লাল সালু সহপাঠের অর্ধেক রাখছি, আর কবিতা যেগুলো আছে আমার পড়তে ভার্সিটি এডমিশনের জন্য ওই জিনিসগুলো রাখছি। ওই জিনিসের সমন্বয় হচ্ছে আজকে আমাদের এই এমসিকিউ ক্লাসটা। সো এই ক্লাসটা আমি আবারও বলছি, ডে 1 এবং ডে 2 ডে 1 লাল সালু উপন্যাস, সরি আমাদের এমসিকিউ ডে 1 এরপরে প্লাস ডে 2, এই দুইটার ক্লাস প্লাস পিডিএফ, এই দুইটা জিনিস ভাই তোমাদেরকে প্রোভাইড করে দিছি। কারা কারা পাইছো ভাইকে একটু লাভ দিয়ে জানাও তো। যারা যারা পাইছিল তারা একটু ভাইকে লাভ দিয়ে জানো। যারা যারা আমরা এই দুইটা জিনিস পাইছো ভাইকে একটু লাভ দিয়ে জানো। কেমন? যারা যারা পাইছো ভাইকে একটু লাভ দিয়ে জানো। ওকে, আসো এরপরে আজকে আমরা এই ডে 3 তে আমরা আরো অনেকগুলো এমসিকিউ সলভ করব। আজকের পিডিএফটা আমি ক্লাস শেষে দিয়ে দিব। জাস্ট তোমরা ছোট্ট একটা কাজ করবা, আমি জাস্ট 30 সেকেন্ড অপেক্ষা করব, জাস্ট একটা কাজ করবা। এই লাইভটা আমরা নিজেদের সবগুলো জায়গাতে আমরা শেয়ার করে দেব, কমপক্ষে আমরা সবগুলো জায়গাতে আমরা শেয়ার করে দিব। আমরা আমাদের টাইমলাইন থেকে শুরু করে আমাদের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, যতগুলো জায়গাতে আছে আমরা কমপক্ষে একজন আমরা 5টা করে শেয়ার করে দিব। এবং কমপক্ষে আমি যদি এখন মেনশন না দেখি মারি ফেলবো, কিন্তু একদম মারি ফেলবো। কমপক্ষে আমরা 5 জন পাপি যারা আছে ওই পাপিদেরকে আমরা মেনশন করে দেবো। একটু ফাস্ট, সবাই একটু ঝটপট করে আমরা ক্লাসে শেয়ার করে দিই, আমাদের বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। আমি কথা দিলাম ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে আমি ইনশাআল্লাহ যতই অসুস্থ থাকি না কেন, সাথে সাথে ইনশাআল্লাহ সবার কাছে এই পিডিএফটা এবং এই ক্লাসের রেকর্ডেড ভার্সনটা A to Z চলে যাবে। কেমন? ওকে, আমি আবার বলছি, কবিতা থেকে ভার্সিটি এডমিশন অনেক প্রশ্ন আসে। আমি প্রয়োজন আজকে এমসিকিউর পাশাপাশি তোমাকে কবিতা লাইন বাই লাইন পড়াবো। তুমি জাস্ট ভাইকে ওই ভালোবাসাটা দাও, যেই ভালোবাসাটা আমি তোমাকে দিচ্ছি ওই ভালোবাসাটা তুমি আমাকে দিবে। ওকে, জাস্ট এই ক্লাসটা আমরা শেয়ার করে দিব এবং কমপক্ষে আমরা 5 জনের কাছে মেনশন করে দিব। ওকে, সো সবাই যদি রেডি হয়ে থাকো এবং সবার শেয়ার এবং মেনশন ডান হয়ে থাকলে, ভাইয়া পাই নাই, ভাই পাই নাই, লক্ষ্মী সোনা মন্দিরে তোমরা কেন পাচ্ছ না?
তোমরা কেন পাচ্ছ না আমাকে বলো তো, বলো তোমরা কেন পাচ্ছ না? তাহলে তোমরা প্রত্যেকে আমাকে তোমাদের ইনবক্সে তোমাদের বাড়ির ঠিকানাটা দাও, তোমাদের একদম বাসা নাম্বার, হোল্ডিং নাম্বারটা তোমাদের বাড়ি আমি পৌঁছে দিই নাকি, কি বলো? মানে না পেয়ে থাকলে জাস্ট এখন বলতে পারো ভাই পিডিএফ পাবো কোথেকে? আচ্ছা, পিডিএফ এর জন্য আমি আরো একটা সহজ একটা আইডিয়া দিব, একদম ইজি একটা আইডিয়া দিব। গত 2টা ক্লাসের পিডিএফ কিভাবে পাবা ভাই? গ্রুপে দিই, এখানে দিই, ওখানে দিই, তোমরা হয়তো অনেকেই পাও না। একদম একটা ইজি একটা সলিউশন দিই। আমার এই লাইভের ক্যাপশনটা একটু খেয়াল করো, এই লাইভের ক্যাপশনে একটা ইউটিউব চ্যানেল লিংক কারা কারা দেখতে পাচ্ছ ভাইকে দেখো তো। এই লাইভের ক্যাপশনে একটা ইউটিউব চ্যানেল লিংক কারা কারা দেখতে পাচ্ছ? ওই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি এই লাইভটা পরবর্তীতে রেকর্ডেড আবার আপলোড করে দিই। ওই রেকর্ডেড ক্লাসটা অবশ্যই তোমরা একবার হলো দেখে নিবা, যারা পরবর্তীতে দেখবা ওই রেকর্ডেড মানে ইউটিউবের রেকর্ডেড ক্লাসের ইয়ের মধ্যে, ক্যাপশনের মধ্যে, মানে আমার কি বলে এটাকে, ক্যাপশন এবং ফার্স্ট কমেন্টের মধ্যে আমি পিডিএফটা দিয়ে দিব। তাহলে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এগুলোতে না পেলে অসুবিধা নাই, জাস্ট ইউটিউবে যাবা, ওখান থেকে পিডিএফটা দেখে নিবে এবং ক্লাস যতটুকু করে লাগে ওখান থেকে ততটুকু করে নিবে। ওকে ফাইন, তাহলে আমি ডে 1 এবং ডে 2 পিডিএফটা আমি ওই জায়গাতে দিয়ে দিব। জাস্ট ইউটিউবটা সাবস্ক্রাইব করে রেখে দাও ভাই, পরবর্তী প্রতিটা ভিডিও, প্রতিটা ক্লাস তুমি ওখানে পেয়ে যাবে। ওকে, তাহলে আমি আর কথা না বলি ভাই, বিসমিল্লাহ বলে আমরা স্টার্ট করি। ওকে, সো আমি জাস্ট আবারও বলছি, যারা আমরা এখনো শেয়ার করিনি, আমি আমাদের বাকি ব্র্যান্ডদেরকে সবাইকে আমরা শেয়ার করে দিই, সবাইকে আমরা মেনশন করে দিই। ওকে বাচ্চারা, সবাই আমরা রেডি? ওকে ফাইন, ওয়ালাইকুম আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ওকে, তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। ওকে, সো আমি আবার বলছি, ক্লাসের শুরুতে আবার সবাই ভাইকে এই জিনিসটা আমাকে প্রমিস করা লাগবে, এই জিনিসটা আমাকে প্রমিস করা লাগবে যে ভাই আমরা ইনশাআল্লাহ কমপক্ষে ক্লাসের শেষ পর্যন্ত থাকবো। আমি এই মানুষটা যদি আমি এই জায়গায় দাঁড়ায় থাকতে পারি, আজকে শরীরটা একদম ভালো লাগতেছে না, এরপরেও যদি আমি এরকম চিল্লাইতে পারি, আমি যদি এই জায়গায় ক্লাস দিতে পারি, তুমি কেন পারবা না? তুমি তো বসে বসে জাস্ট ক্লাস করতেছো, চিল্লাইতেছো না, লড়াচড়া করতেছো না। আমরা শেষ পর্যন্ত থাকবো, এই প্রমিসটুকু ভাইকে করো। প্রমিস করলে একটা দায়বদ্ধ থাকে যে আমি ভাইকে কথা দিচ্ছি, আমি আজ মন চাইলো আমাকে সাদিয়ে মেসেজ দিল, মিম যতই আমাকে কল দিক, আমি টেবিল থেকে উঠবো না, কারণ আমি ভাইকে প্রমিস করে ফেলছি। সো এই প্রমিসটুকু করে আমরা ক্লাসে ঢুকবো। আমি চাই যারা শুরু থেকে আসছে ওরা একদম শেষ পর্যন্ত থাকবে। মাঝখানে অনেকজন আসবে, অনেকজন যাবে, এটা মাথায় রাখবা। জীবন অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, বাট যারা তোমার শূন্য থেকে তোমার পাশে ছিল শেষ পর্যন্ত, ওই মানুষদেরকে সাথে রাখবা। ওরাই হচ্ছে তোমাদের জীবনের আসল বন্ধু বা প্রকৃত মানুষ তোমাদের, কেমন? তো এই জিনিসটা আমরা সবাই প্রমিস করি। আমরা ইনশাআল্লাহ ক্লাসের লাস্ট পর্যন্ত আমরা ক্লাসটা করব। আমি কথা দিলাম ইনশাআল্লাহ কবিতা থেকে ভার্সিটি এডমিশন যেভাবে প্রশ্ন আসুক, লাল সালু থেকে যেই প্রকারের প্রশ্ন আসতে পারে সবকিছু আমি তোমাদেরকে A to Z দেখাবো। সবাই প্রমিস? এবং যারা, আমি আবার বলছি, সবাই যেহেতু আমরা ক্লাস করবো, আমরা একসাথে ক্লাস করবো, আমাদের বাকি যে ব্র্যান্ডগুলো যারা আছে আমরা ওদেরকেও আমরা একটু মেনশন করে দেবো, কেমন? ওকে 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 ফাইন, তাহলে লেটস গেট স্টার্টেড। তাহলে চলো আমরা মসজিদ দিয়ে শুরু করি। তাহলে আমরা শুরুর এমসিকিউটা মসজিদ দিয়ে শুরু করি। মসজিদের মনে কিন্তু অন্য কথা ঘুরে, এই জায়গায় অন্য কথা কি? সবাই একটু ভাইকে আনসার করো তো। মসজিদের মনে অন্য কথা ঘুরে, এই জায়গায় অন্য কথা কি? এই যে দ্বিতীয় বিয়ের কথা ঘুরে, সম্পত্তির লোভ, নাকি তোমার নারীর সঙ্গ, নাকি বদ মতলব? দেখি ভাইকে এক নম্বরটা আনসার করো তো ফার্স্ট। দেখি আমি একটু সবার থেকে দেখতে চাই। দেখো অপশনগুলো প্রায় সিমিলার। ওই যে মসজিদ বলছে বিবি আমাদের বাড়িটা খুবই নিরানন্দ, খুবই নিরানন্দ, খুব একা একা লাগে। এই যে বলছিল আমাদের বাড়িটা খুব নিরানন্দ, নিঃসঙ্গ, আসলে উদ্দেশ্য তো তার এটা নয়, তার মনের মধ্যে ছিল তোমার দ্বিতীয় বিয়ের কথা। আসো এই জায়গাতে অনেকে নারী সঙ্গ ভাবতে পারো, না নারী সঙ্গ না, মসজিদ কিন্তু তোমার ওই রকম বাটপাট টাইপসের না, ওই রকম কিন্তু বাটপাট টাইপসের না। আচ্ছা এই জায়গাটা আমাকে একটু জানাও তো, কোন কোন জায়গাতে ভাইকে এই জায়গাটা একটা জিনিস একটু ক্লিয়ার করে বলো। এই জায়গাতে ওকে ফাইন, ওকে 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 আসো এই জায়গাটা আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলি। দেখো এই জায়গাতে দেখো সম্পত্তি লোভ তার মনের মধ্যে এটা ছিল না, নারীর সঙ্গ ছিল না, বাট প্যাঁচটা লাগা হচ্ছে আমার দ্বিতীয় বিয়ের মধ্যে আর বদমতলবের মধ্যে। এই দুইটা জায়গার মধ্যে আমাদের প্যাঁচ লাগবে। বাট যদি এই দুইটা অপশনে থাকে আমরা আগে দ্বিতীয় বিয়েটাকে প্রেফার করবো, কারণ তার মনের মধ্যে আসলে ওইটা ছিল যে ওই যে তোমার আরেক বিয়ের, যে আমাদের বাড়িটা বড়ই নিরানন্দ, বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে, আসলে তার মাথার মধ্যে ঘুরছে গীতা দ্বিতীয় বিয়ের কথাই ঘুরছিল। সঠিক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তোমার দ্বিতীয় বিয়ে। এখন দ্বিতীয় বিয়ে যদি না থাকে দেন আমরা বদমতলবকে প্রিফার করব। দ্বিতীয় বিয়ে যদি না থাকে দেন আমরা বদমতলবকে প্রিফার করবো। আচ্ছা গত ক্লাসের একটা এমসিকিউ আমি তোমাদেরকে কারেকশন করে দিচ্ছি, সেটা হচ্ছে রেইনকোট গল্পে আমি তোমাদেরকে বলছিলাম বাসালকে, দেখি কার কার মনে আছে বলতো। রেইনকোট গল্পে একটা বাসাল আছে, বাসালটা কিরা ভাইকে বলতো? আমরা ওইটা একটু ভুল বলছিলাম, তোমরা কনফিউজ হয়ে গেছিলা। এটা কি দোকানদার ছেলে হবে নাকি দোকানদারের ছেলে? একটা হচ্ছে দোকানদার ছেলে, একটা হচ্ছে দোকানদারের ছেলে। আমি চেক করে নিছি এটা দোকানদারের ছেলে না, এটা হবে দোকানদার ছেলে। তাহলে সবাই একটু লিখো তো একটু ভাইয়ের সাথে সাথে
এটা কি হবে দোকানদার ছেলে, এটা কি হবে বলতো দোকানদার ছেলে। তাহলে দেখছো আমরা পড়তে পড়তে একটু লাইন ব্যালাইন গুলো ভালো করে পড়বো, দোকানদার ছেলে নট দোকানদারের ছেলে। কেমন আসো? এরপর আমরা 2 নম্বরটা আনসার করি। লাল সাল উপন্যাসে বর্ণিত কবরের আকৃতিটা কেমন ছিল? দেখে ভাইকে সবাই একটু বলি তো, এই জায়গাটা দেখো কতগুলো জায়গাতে আসছে, এটা ভাইকে একটু বলি তো। লাল সাল উপন্যাসে বর্ণিত এই যে কবরের আকৃতিটা কেমন ছিল ভাইকে বলতো? কবরের আকৃতিটা কেমন? সাইরিকোনা টিভির মতো না, এটা কেমন ছিল বলতো? মাছের পিঠের মতো। কিসের মতো বলতো? এটা ছিল আমার মাছের পিঠের মতো। তাহলে কবর আকৃতি কেমন ছিল? মাছের পিঠের মতো। আসো এরপরে, আচ্ছা একটু জাস্ট একটা সেকেন্ড, সরি 30 সেকেন্ড টাইম নিচ্ছি। তোমরা যারা যারা ভাইকে আজকে অনেকে নক দিছো, লাস্ট 2 ঘন্টা আমি কারোর সাথে কমিউনিকেশন করতে পারিনি স্লাইড রেডির জন্য, একটু টায়ার্ড ছিলাম, অসুস্থ ছিলাম। সো যারা আমাদের সাজেশনের জন্য আমাকে বলো তো, এই ফাইনাল সাজেশনটা এখনো কোন কোন পাপিরা যারা যারা অর্ডার করছে তারা ভাইকে লাভ দাও তো। যারা যারা এই ফাইনাল সাজেশনটা নিয়ে ক্লাস করতেছো বা তারা অলরেডি কিনে ফেলছো এই ফাইনাল সাজেশনটা, তারা একটু ভাইকে লাভ দিও। আর যেই সকল পাপিরা এখনো কেন তারা একটা হার্ট ব্রোকেন দিও। আমি আবার বলছি, লাস্ট টাইম কি পড়বো কি রাখবো অনেক কিছু দেখার সময় নাই, এই 56 পেজ পড়ে যাও। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমি ইনশাআল্লাহ প্রতিটা ভার্সিটি ওয়াইজ আরো 3-4 পেজ করে অ্যাড করব, যেই ভার্সিটি যেই জায়গা থেকে স্পেশাল ওই জিনিসগুলো আমি অ্যাড করে দেবো। কেমন? ওকে। সো যারা এখনো অর্ডার করো নাই অর্ডার করে ফেলো, এখন অর্ডার করতে পারবে 250 টাকা দিয়ে। কেমন? ওকে। জাস্ট এই বিকাশ বা নগদে 250 টাকা সেন্ড মানি করে তুমি অর্ডার করতে পারবো। ওকে ফাইন। আসো এরপর আমরা 3 নাম্বার এবং 4 নাম্বারটা যাচ্ছি। নিরাগ পাড়া বলতে কি বোঝায়? এই নিরাগ পাড়াটা কোথেকে আসছে? নিরাগ পাড়া হচ্ছে লাল সাল উপন্যাসের শব্দার্থ থেকে। আচ্ছা আমরা কারা কারা আছি যে লাল সালের শব্দার্থ আমরা পড়ছি? ভাইকে বলতো লাস্ট 1 সপ্তাহ আমরা লাল সালের শব্দার্থ পড়ছিলাম না? আমরা বাংলা প্রথম গদ্য পদ্যের শব্দার্থ পড়ি, কিন্তু লাল সালের সিরাজুদ্দৌলার মধ্যে যে শব্দার্থ আছে আমরা অনেকেই জানি না। সো এই লাল সালের সিরাজুদ্দৌলার শব্দার্থগুলো আমরা পড়বো, যদি না পড়ে থাকি ভালো করে পড়বো, যদি না পড়ে থাকি ভালো করে পড়বো। তাহলে এই নিরাগ পাড়া বলতে কি হচ্ছে ভাইকে বলতো? ব্যবসা গরম কাঠফাটা না, এটাকে বলতো হাওয়া শূন্য স্তব্ধতা। এরপরে 4 নাম্বারটা আনসার করি আমরা। মতিগঞ্জের সড়কের কাছে এসে পড়ে কাদের আরে শালা কি এমসিকিউ ভাই রে ভাই। মতিগঞ্জের সড়কের কাছে এসে পড়ে কাদের নৌকা? এটা কি তাহেরদের, মজুরদের, আক্কাসের নাকি কাদের নৌকা? এটা ভাইকে একটু 4 নাম্বারটা আনসার করে দাও ফার্স্ট। এখানে বলছে কাদের নৌকা মানে কি? কাদের নৌকা মানে কাদেরের নৌকা না, বলছে কি কাদের নৌকাটা মতিগঞ্জের সড়কের কাছে আসে। আচ্ছা এই জায়গাটা এটা হচ্ছে তোমার, আমি একটু ক্লিয়ার করে বলি, তুমি যদি একটু লাইন বাই লাইন গুলো ভালো করে পড়ো, তুমি যদি একটু লাইন ব্যালাইন গুলো যদি একটু ভালো করে পড়ো, আমরা জানি এটা হচ্ছে আমার তাহের কাদেরের নৌকা, এটা হচ্ছে আমার তাহের কাদেরের নৌকা, এটা হচ্ছে আমার কার নৌকা? তাহের কাদেরের নৌকাটা। তাহের ছিল সামনে, কাদের ছিল পিছে। বাট এই জায়গাতে ওই যে শুরুতে দেখো এখানে কি দিছে, আমি তোমাকে ক্লিয়ার করে বলি, অনেকে কনফিউজ হয়ে যাবে তাহলে কাদের কে করে। দেখো এখানে বলছে কাদেরের না, কাদেরের নৌকা তা কেন না, এটা হচ্ছে বলছে তাহেরদের। তার মানে তাহেরদের মানে বুঝে তাহের আর কাদেরকে দুনুকার কেমন নৌকাটা। এই জন্য তাহেরদের হবে। এর মধ্যে আরো একটা ইনফরমেশন আমার কেন জানি মনে হয়, কারণ আমি লাল সালুরে কেন এত বিশ্লেষণ করতেছি, কারণ তুই দেখবি ইনশাল্লাহ আমার প্রেডিকশন যদি আল্লাহর রহমতে ভুল না হয়ে থাকে, এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার এই যে স্পেশালি মানবিকের ইউনিটে তোমার ইয়েতে লাল সালু সিরাজুদ্দৌলা থেকে কমপক্ষে 2টা প্রশ্ন আসবে। হ্যাঁ কমার্সের মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি, বাট মানবিকে আমি মোটামুটি ড্যাম শিওর বলা চলে। সো ওকে বেন আসো, তাহলে এটা হবে কি তাহেরদের। আচ্ছা এরপরে এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে, এই তাহের নৌকার সামনে ছিল কে? ভাইকে বলতো নৌকার সামনে ছিল কে? যাদের কাছে আমার সাজেশন আছে সাজেশন খুলে ক্লাস কর, যাদের কাছে আমার সাজেশন আছে সাজেশন খুলে ক্লাস কর, দেখায় নতুন কোন ইনফরমেশন পেলে ওই সাজেশনের মধ্যে লিখবে, অন্য কোথাও লেখার দরকার নাই। ওই সাজেশনটাই তোমার নোট খাতা, আমি যথেষ্ট স্পেস রাখছি এই জন্য, ওইটা পড়বা, নতুন নতুন কিছু পাইলে ওখানে নোট করবা। তাহলে এটা নৌকার সামনে ছিল কে? সামনে ছিল তাহেরিয়া। আর নৌকার পিছনে ছিল কে? পিছনে ছিল আমার কাদেরিয়া। নৌকার পিছনে ছিল কে? পিছনে ছিল আমার কাদেরিয়া। পরীক্ষা প্রশ্ন আসতে পারে এই তাহের কাদেররা কয় ভাই বোন? দেখি বলো তো, তাহের কাদেররা কয় ভাই বোন? বলো কয় ভাই বোন, বল তাহের কাদেররা কয় ভাই বোন? তাহের কাদেররা 4 ভাই বোন। তাহের কাদের রতন আর অজ্ঞা বোন। বোনের নাম কি? বোনের নাম হাসুনিরমা। বোনের নাম কি? বোনের নাম হাসুনিরমা। কেমন আসো? এরপর আমরা 5 নাম্বারটা আমরা আনসার করি। সুড়ঙ্গ, এটা কার লেখা? সাকিব খান। সুড়ঙ্গটা কার লেখা? দেখি ভাই আনসার করে দাও। সুড়ঙ্গ কার লেখা? সুড়ঙ্গটা কার লেখা? দেখি ভাই আনসার করে দাও। সুড়ঙ্গ কার লেখা? ভাইকে বলো তো সুড়ঙ্গ কার? আমরা খুব ভালো করে জানি সৈয়দ ওয়ালিউল্লাহ। এবং বারবার বলতেছি ভাই বিশ্বাস কর, যারা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবি, কে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবা একটু ভাইকে লাভ দিও। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা ভাই সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে প্রশ্ন করে। সৈয়দ ওয়ালিউল্লাহর কর্মসংস্থান কোথায় ছিল? ওই যে প্যারিসে, ওই প্রশ্ন অনেক আসে। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস কি? স্পেশালি কাদো নদী কাদো, এটা থেকে বিস্তারিত প্রশ্ন আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে প্রশ্ন আসে। আমি যে জিনিসগুলো বলি ভাই এগুলো পড়িস, ভাই এগুলো পড়িস, বই থেকে পড়িস। এই সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে প্রশ্ন আসে, হিউজ প্রশ্ন সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে। হ্যাঁ সৈয়দ ওয়ালিউল্লাহটা ভালো করে আমরা পড়বো। এর মাত্র বিশ্বাস কর ভাই, মানে কসম করে বলতেছে আমি দেখিও নেই প্রশ্ন কাদো নদী কাদো।
মানে দেখ বিগত সালে এই কাদো নদী কাদো সৈয়দ ওয়ালি উল্লাহ থেকে প্রশ্ন আসে, এই কাদো নদী কাদো সুরঙ্গ এগুলো থেকে। দেখ কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত, দেখে ভাইকে বলো কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত, বলো বলো কাদো নদী কাদো উপন্যাসটি বলো বলো ফার্স্ট। উপন্যাসটি প্রকাশিত আমার 1968 সালে। তাহলে আমরা জানি লাল সালু প্রকাশিত কত সালে, লাল সালু প্রকাশিত 1948 সালে, আর কাদো নদী কাদো 1968 সালে। তাহলে 20 বছর পরে প্রকাশিত হয়, 20 বছর পরে প্রকাশিত হয়। দেখি কে কে বলতে পারবা, এই যে আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ আছে না, এই সৈয়দ ওয়ালিউল্লাহর জন্মসাল কত, কার কার মনে আছে, দেখি কার কার মনে আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মসাল কত, 1922, কত 1922, কেমন ওকে ফ্রেন্ড, আই থিঙ্ক আমরা মোটামুটি সবাই পারি। এরপরে আমরা 7 এবং 8 নাম্বারটা, এই দেখছো লাল সালু উপন্যাস কত সালে প্রকাশিত হয়, কি একটা ল্যান্ডমার্ক অবস্থা। লাল সালু উপন্যাসটা কত সালে প্রকাশিত, দেখি সবাই আমরা বলি তো কত সালে বলো তো, সেটা হচ্ছে 1948 সাল, আমরা খুব ভালো করে জানি। এরপরে কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা নয়, নয় নয়, সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে ভাই অনেক প্রশ্ন আসে, ভাই তোরা জানতে হবে শিখতে হবে। তাহলে এই সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা নয়, দেখ খুব ভালো করে বলতেছি, লাল সালু, এরপরে চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, এই তিনটাই সৈয়দ ওয়ালিউল্লাহর। তাহলে এই সৈয়দ ওয়ালিউল্লাহর এই তিনটা নাম অ্যাটলিস্ট মুখস্থ কর, লাল সালু, কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যা, লাল সালু, কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যা। আর বরফ গলা নদী আমার এই জাগতে আমি এতদিন পর্যন্ত, আমি এই বয়স পর্যন্ত যতগুলা বই পড়ছি এর মধ্যে ওয়ান অফ দা বেস্ট বুক ছিল এই বরফ গলা নদী। এই বইটা আমি কাদেরকে প্রিফার করব, যারা মেয়ে আসো আমার ক্লাস দেখো বা ভাইয়ের কথা ভালো লাগে, আমি একটু বলতেছি জীবনে একবার হলো অ্যাটলিস্ট, যদি কোনো সময় তোমার কাউকে বিয়ে করতে মন চায়, কারোর সাথে রিলেশনে যাইতে মন চায়, কোনো সম্পর্কে যাইতে মন চায়, ভবিষ্যতে সম্পর্ক করবা, বিয়ে করবা, যাই করো না কেন অ্যাটলিস্ট এই বরফ গলা নদীর একবার পড়বে। এটা হচ্ছে সম্ভবত জহির রেহানের বই। আমি আবার বলছি, তুমি বিয়ে করবা, প্রেম করবা, রিলেশন করবা, অথবা রিলেশনের মধ্যে তুমি আসো, যে অবস্থায় তুমি থাকো না কেন, আমার অ্যাটলিস্ট এই পরামর্শটা মানবা, এই বরফ গলা নদীটা পড়বা। এই বরফ গলা নদীতে একটা কাহিনী আছে, ওই কাহিনীটা পড়বা, তাহলে বুঝতে পারো দুনিয়া কত কঠিন, ছেলে মানুষ কত কঠিন, ছেলেদের মনে কি থাকে না থাকে, এটা তোমাকে প্রথমে তোমার জন্য কতটা ইফেক্টিভ থাকবে, শেষে তোমার প্রতি কি হবে, এই জিনিসগুলো অ্যাটলিস্ট এই বরফ গলা নদীর একটা কাহিনী আছে, ওই কাহিনীটা পড়লে তুমি বুঝতে পারবা। আমরা মাঝে মাঝে বলি না যে অনেক সময় ছেলেরা বলে আরে দূর তোমার অতীত সম্পর্কে আমি জানতে চাই না, এই সে হাবিজে বহুত কথা বলে, এগুলো একদিনের ভালোবাসা, এগুলো একদিনের ভালোবাসা। তো ভালোবাসা যে কত, 2 নাম্বার, এই জিনিসগুলো বরফ গলা নদী পড়লে বুঝতে পারবা, ছেলেরা না পড়লে অসুবিধা নেই, কেমন ওকে। আচ্ছা আসো এরপরে হচ্ছে আমার 9 নাম্বারটা, এরপর হচ্ছে আমার 9 নাম্বারটা আনসার করি, চাঁদের অমাবস্যা উপন্যাসটি কার, দেখছো তাহলে চাঁদের অমাবস্যা কার আসছে, এটা আমরা খুব ভালো করে জানি, সৈয়দ ওয়ালিউল্লাহ। এরপর 10 নাম্বারটা আমাকে আনসার করো, সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক। আমি তোমাদেরকে বলছিলাম প্রাণ ধর্মের সহজ প্রতীক, প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক, প্রাণ ধর্মের প্রতিবাদী চরিত্র, এই জিনিসগুলা থেকে প্রশ্ন আসে, কেমন ভাইকে বলতো। তাহলে এই জায়গাতে বলতো প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক আমরা খুব ভালো করে জানি, উজ্জ্বল প্রতীক হচ্ছে আমার জমিলা, উজ্জ্বল প্রতীক আমার জমিলা। জমিলা থেকে আর কিভাবে প্রশ্ন আসে, জমিলা থেকে আর কি ধরনের প্রশ্ন আসে। আচ্ছা আমরা প্রত্যেকে জমিলা থেকে একটা লাইন করে বলবো, জমিলা সম্পর্কে তুমি মানে অজানা যারা কেউ জানে না তোমার কাছে মনে হয় এরকম একটা একটা করে ইনফরমেশন বলতো। দেখি ফার্স্ট ভাইকে জমিলা সম্পর্কে দেখি আমি কার কার মাথার মধ্যে কতগুলো ইনফরমেশন আসতে পারে যে ভাই এই জিনিসটা তো অনেকেই জানা, দেখে বলো দেখতে। আমরা তাহলে সবাই একসাথে শিখবো যে জমিলা সম্পর্কে কে কি জানি, যে জিনিসটা তো তুমি মনে করতেছি না আমি জানি, অনেকেই জানে না। একটু ভাইকে 1 নাম্বার দিয়ে জমিলা সম্পর্কে একটা কথা বলিও, এরপরে আমেনা বেবি সম্পর্কে তুমি 2 নাম্বার দিয়ে একটা কথা বলিও, তোমার কাছে মনে হয় যে ভাই এই জিনিসটা অনেকেই জানে না কিন্তু আমি জানি, এরকম একটা ইউনিক ইনফরমেশন দাও তো। এরপরে 3 নাম্বারটা রহিমা বিবি সম্পর্কে একটা ইউনিক ইনফরমেশন দাও তো ভাইকে কমেন্টের মধ্যে, তাহলে আমি পড়বো, সবাই মিলে আমরা একসাথে শিখবো যে এই জিনিসটা আমরা মনে করি হয়তো এই ইউনিক ইনফরমেশনটা আমরা অনেকেই জানি না। এরপরে 4 নাম্বারটা তানু বিবি সম্পর্কে ভাইকে একটা ইনফরমেশন দাও তো, একটা ইউনিক ইনফরমেশন, যেই জিনিসটা হয়তো বা তোমার কাছে মনে হচ্ছে যে কি এটা ইউনিক বাট আমরা অনেকেই জানি না। তো আমরা একসাথে একযোগে একটু দেখি যে কে কে আমরা, ভাইকে বলো তো। ওকে জমিলা সুন্দর ছিল, এই আমি এটা মজা করতে দেয়নি। ওকে 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 ভাইকে একটু ফাস্ট জানাও তো। ওকে জমিলা মজিদের সেকেন্ড ওয়াইফ, ওকে ফাইন, এটা তো সবাই জানে রে, মানতে উচিত। জমিলা চঞ্চল ছিল, সাব্বাস, এই জিনিসটা ভালো লাগছে। তাহলে জমিলা কেমন ছিল, চঞ্চল ছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জমিলা চঞ্চল ছিল, ওকে ফাইন। এরপরে জমিলা মজিদকে দেখে শ্বশুর ভাবছে, হ্যাঁ মানে এই যে মজিদ দেখে তার ভাবছে নাকি ইনি দুলার বাপ, তিনি দুলার বাপ, ওকে ফাইন আসো। এরপরে স্যারের বউ জমিলা ওকে বাচ্চা হয় না কার, ভুলে গেছি, না বাচ্চা হয় না কার, আমি তোমাকে বলি বাচ্চা হয় না কার, বাচ্চা হয় না তোমার আমেনা বিবির বাচ্চা হয় না, এরপরে তোমার আমেনা বিবির বাচ্চা হয় না, এরপরে তোমার রহিমারও বাচ্চা হয়নি, এরপরে তোমার এদেরও তো বাচ্চা হয়নি, হ্যাঁ ওকে।
ওকে, এশার নামাজ পড়তে পারে না, মসজিদের মুখে থুতু দেয়। হ্যাঁ, এশার নামাজ পড়তে পারে না, মসজিদের মুখে থুতু দেয়। এরপরে এটা পরীক্ষার প্রশ্ন আসে, জমিলার ঘুম আসে কখন? জমিলার ঘুম আসে কখন বলতো? কে কে বলতে পারো? সবাই আমরা লিখিত, হঠাৎ করে মনে পড়ছে, জমিলার সন্ধ্যা না হইতে তার ঘুম চলে আসে, সন্ধ্যা না হইতে তার ঘুম চলে আসে। এরপরে এই জমিলা থেকে একটা প্রশ্ন অনেকেই পারো না, বাট আসে, জমিলার ঘুম কিসের মতো বলতো? জমিলার ঘুম কিসের মতো? জমিলার ঘুম হচ্ছে আমার কাঠের মতো। জমিলার ঘুম কিসের মতো বলতো? জমিলার ঘুম হচ্ছে আমার কাঠের মতো। এরপর দেখি আর কে কি ইনফরমেশন দিছে। জমিলা চুল খুলে চলে গেছিল। আচ্ছা আচ্ছা, জমিলার রহিমা সতীন, সর্বকনিষ্ঠ চরিত্র দ্বিতীয়। ওকে ফাইন, ওকে ওকে। আর কারো ইনফরমেশন? জমিলার তাকানো হরিণের মতো, এরকম কিছু পড়ছি, হরিণের মতো মনে পড়তেছে। ওকে, আর কেউ বলো ইম্পর্টেন্ট কিউ। জমিলা নামাজ পড়তে যে ঘুমাই পড়ে, হ্যাঁ এটা জানি। ওকে ফাইন, ওকে 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 ওকে। বাকিরা? জমিলা নামাজ পড়তো না, জমিলা মসজিদকে ভয় পায় না, থুতু দেয়। ওকে, জমিলা অনেক অলস ছিল, জমিলা সন্ধ্যা। ওকে ফাইন, ওকে ওকে। জমিলা থরথর করে কাঁপে। ওকে ফাইন। আচ্ছা, জমিলা সম্পর্কে আমাদের ইনফরমেশন গেছে। এবার আমরা যাবো হচ্ছে আমাদের 2 নাম্বার, আমেনা বিবি। আমেনা বিবি সম্পর্কে তুমি যা ইনফরমেশন তুমি জানো, একটু ইউনিক, কমন না, একটু ইউনিক, ওই জিনিসগুলো আনসার করো। যেমন আমি তোমাকে আমেনা সম্পর্কে 2টি ইনফরমেশন দিচ্ছি। আমেনা বিবির পাটা কেমন ছিল? ধবধবে সাদা। আমেনা বিবির পাটা কেমন ছিল? ধবধবে সাদা, যেটা দেখে মসজিদের মনে লালসার জাগ্রত, না না সরি, আমেনা বিবির পা দেখে লালসা, ভুল করবি না, মজা করতেছে, ভুল করবি না। লালসার জাগ্রত হয়েছে মসজিদদার হয়েছে তোর হাসুনির মায়ের খোলা বাহু আর কাঁধ দেখে, হাসুনির মায়ের খোলা বাহু কাঁধ দেখে লালসা জাগ্রত হয়েছে। কিন্তু আবার আমেনা বিবির পা দেখে তার মধ্যে একটু মানে অন্য কিছু জাগ্রত। আবার লালসা কিন্তু হয়েছে তোমার লালসা কিন্তু তোমার হাসুনির মায়ের, কিন্তু এটা প্যাঁচ লাগাবে না। কেমন আসো? এরপরে এই আমেনা বিবির পাটা ছিল হচ্ছে তোমার মসৃণ, আমেনা বিবির পা ছিল তোমার কি? মসৃণ। এরপরে এই আমেনা বিবি থেকে আরো যে ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ, এই আমেনা বিবি থেকে আরো যে ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমেনা বিবি মাজারের সাইড বেশে কয়বার মানে ঘুরছে ভাইরে বলতো, মানে পাক দিছে কয়বার? ভাইকে বলতো, কে কে জানোস? আমেনা বিবির কথা বলা আছে 1 বার 2 বার 3 বারের অর্ধেক, 1 বার 2 বার 3 বারের অর্ধেকে যাই পড়ে গেছে। তাহলে কয়বার দিছে? 2 বার দিয়ে 3 বারের অর্ধেকের সময় পড়ে গেছে। তাহলে পাক দিছে কয়বার? 3 বারের অর্ধেকের সময় পড়ে গেছে। এরপরে এই আমেনা বেবির কোনো কি ছিল না? সন্তান ছিল না। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাকে বলো তো আমেনা বিবি কোন মানে কি বারে রোজা রাখছে? এটা পরীক্ষাতে আসবে। আমেনা বিবি কি বারে রোজা রাখছে? দেখি ভাইকে বলতো, আমেনা বিবি কি বারে রোজা রাখছে? আমরা অনেকেই বলবো শুক্রবার, কিন্তু না, শুধু শুক্রবার না, আমেনা বিবি রাখছে পরের শুক্রবার। তোমার পরীক্ষা থাকতে পারে আগের শুক্রবার, গত শুক্রবার, সামনের শুক্রবার, না হিজরি শুক্রবার, কবে শুক্রবার? সবাই বলতো তাহলে রোজা রাখছে কবে? পরের শুক্রবার। কবে রাখছে রোজা? পরের শুক্রবার রাখছে। কবে রাখছে বলতো? পরের শুক্রবার রাখছে। এরপর এই আমেনা বিবির সংসার টিকছে কত বছর? দেখি কে কে বলতে পারবা আমেনা বিবির সংসার টিকছে কত বছর? দেখি আমরা কে কে বলতে পারি, ভাইকে বলো তো। আচ্ছা, আমেনা বিবির বিয়ে হয়েছে, আমার যতটুকু মনে পড়ে, আমেনা বিবির বিয়ে হয়েছে সম্ভবত 13 বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছে। আর বিয়েটা ভাঙে গেছে, মানে খালিকা তালাক দিছে তোমার 23 বছরে। তাহলে কি তাদের সংসার জীবন কি 17 বছর ছিল, নাকি 17 বছর বিয়ে হয়েছে? ভাই একটু বলো তো, আমার মানে ইনস্ট্যান্ট মাথায় আসতেছে না। আমেনা বিবির পেটে 21 পেজ 14 পেজ, না 21 পেজ না, আমেনা বিবির পেটে ছিল তোমার 14 পেজ, 14 পেজ। আমেনা বিবি ছিল তোমার কি 14 পেজ ছিল। ওকে ওকে ওকে। আমেনা তাল গাছ হয়েছিল কষ্ট করে, জমিলাকে মাজার বাধারা করেছিল। ওকে ফাইন, ওকে 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 ওকে। হ্যাঁ, আমেনা 14 পিস, আমার 13 বছর বয়সে বিয়ে। হ্যাঁ, 13 বছর বয়সে বিয়ে হয়, আর বিয়ে বাংছে 30 বছর বয়সে মাঝখানে। তাহলে সংসার টিকছে কত বছর? 17 বছর টিকছে। এবং আমেনা বিবি এরপরে খুব গুরুত্বপূর্ণ, এরপরে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে আমেনা বিবিকে পানি পড়া দেয় কে? ভাইকে বলো তো, আমেনা বিবিকে পানি পড়া দেয় কে? দেখি কে কে পারবো আমরা। 1 নাম্বার কোশ্চেন, আমেনা বিবিকে পানি পড়া দেয় কে? 2 নাম্বার আছে আমেনা বিবিকে গোসল করায় কে? আমেনা বিবিকে গোসল করায় কে? এই দুইটা জিনিস ভাইকে বলো। আমেনা বিবিকে পানি পড়া দেয় কে? আমেনা বিবিকে গোসল করায় দেয় কে? দেখি এই দুইটা ইনফরমেশন আমরা কারা কারা পারি এই জিনিসগুলো। দেখো এইভাবে আমরা সবাই মিলে আমরা যা যা জানি, দেখো অফলাইন ক্লাসে আমরা এইভাবেই শিখছি। এখন সবাই 2 নাম্বার এইভাবে দেখি তোমরা কে কি বলতে পারো, এইভাবে একটা একটা করে বলতে বলতে আমরা শিখছি, অনেক কিছু আমরা জানছি। দেখি বলো তো। ওকে ফাইন, পরের শুক্রবার, পরের শুক্রবার। ওকে ফাইন, ওকে ফাইন। মসজিদ জমিলাকে সবার সামনে কাজের মেয়ে বলে, মসজিদ জমিলাকে সবার সামনে কাজের মেয়ে বলে পরিচয় দেয়। ওকে ফাইন, ওকে ওকে। আমি আউয়ালপুরের পীর, তুই বন্ড শালা। ওকে, ধর্মীয় কুসংস্কারের শিকার এক নারী হচ্ছে আমেনা। ওকে ফাইন, হ্যাঁ এটা হ্যাঁ। ওকে ওকে ওকে। আর কিছু আর কিছু আর কিছু আর কিছু আর কিছু। ওকে ফাইন। রহিমা গোসল করে দাম, রহিমা 2টি কাজ করে। না 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 না, এটা বললে হবে না, এটা বললে হবে না। দেখছো সবাই গণারে ভুল করতেছো। শোনো,
মসজিদকে আমেনা বিবিকে পানি পড়া দেয় হয়েছে আমার মসজিদে, আমেনা বিবিকে পানি পড়া দেয় হয়েছে আমার মসজিদে। আর যদি বলে পানি পড়াটা আনি দিছে, মসজিদে তো ফু দিছে, সুমন্দসু কালিকত্তার গু দূর হানি খাও, দর হানি খাও, এটা তো মসজিদটা পড়ে দিছে, সুমন্দসু কালিকত্তার গু দিয়ে কি পানি পড়ে দিছে। কিন্তু যদি বলা পানি পড়াটা তার কাছে আইনা দিছে কে, এই আইনা দিছে হচ্ছে তোমার রহিমা। যদি বলা এনে দিছে কে, এনে দিছে রহিমা। আর আমিনারে তোমার গোসল করায় কে, আমিনারে তো হচ্ছে তোমার গোসল করা হচ্ছে তোমার ইয়া রহিমা গোসল করায়। আমিনারে তোমার গোসল করায় কে, গোসল করা হচ্ছে তোমার রহিমা গোসল করায়। কেমন আসো? এরপর আমরা এখন যাবো রহিমার মধ্যে। এই রহিমা থেকে আচ্ছা তোমাদেরকে আমি আরেকটা কোশ্চেন করি, দেখি এই কোশ্চেনটা আমরা যারা যারা আনসার করতে, অপশন আমার এইগুলোই, অপশন আমার এইগুলোই। দেখি এই কোশ্চেনটা যারা আনসার করতে পারবা তাদের জন্য আমার পক্ষ থেকে কোন একটা পুরস্কার থাকবে। সেটা হচ্ছে আমাকে বলো তো, মাজারে গিয়া সন্তানের জন্য দোয়া করে কে? ভাইকে বলো তো, সন্তানের জন্য দোয়া করে কে? দেখি বলো তো। অপশনের বাইরেও হইতে পারে, কিন্তু আমি আবার বলছি অপশনের বাইরেও হইতে পারে, বাট আনসার করো। মাজারে গিয়া সন্তানের জন্য দোয়া করে কে? মাজারে গিয়া সন্তানের জন্য দোয়া করে কে? ভাইকে বলো তো, দোয়া করে কে? বলো বলো দেখি, এটা কে আনসার করতে পারি? মাজারে গিয়া সন্তানের জন্য কে দোয়া করে? দেখি একটু ফার্স্ট একটু জানো তো। আমরা এইভাবেই ইয়ে করতে করতে শিখবো। বলো বলেন তো কোন ক্লাসে পানি আনছিল? শরীফ মেলামেন ক্লাসে আনছিল। বলো বলো দেখি। ওকে রহিমা, ওকে ফাইন রহিমা, ওকে ফাইন রহিমা, সাব্বাস। এই যে আমরা মোটামুটি সব পারে গেছি, যাক সাব্বাস, গুড 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 গুড। ওকে ফাইন, ওকে 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 সাব্বাস। ধলামিয়া রহিমা, হাসনিরমা রহিমা, সাব্বাস। তাহলে এটা আমরা সবাই পারছি। মাজারে গিয়া সন্তানের জন্য দোয়া করে কে? এই রহিমা মাজারে গিয়া সন্তানের জন্য দোয়া করে। তাহলে এখন রহিমা সম্পর্কে তুমি যা জানো, দেখে আবার তুমি বলো তো রহিমা সম্পর্কে তুমি যা যা জানো সব বলো ভাইকে, কমেন্টে ভাষায় বলো রহিমা সম্পর্কে তুমি যা জানো। তাহলে আমরা দেখবো নতুন নতুন ইনফরমেশন গুলো জানবো। প্রথমে আমরা জানি রহিমা হচ্ছে তোমার কি, রহিমার বাড়ি কোথায়? রহিমা হচ্ছে তোমার মহব্বতনগরের গ্রামে। রহিমার বাড়ি কোথায়? মহব্বতনগর গ্রামেরও রহিমা একটা মেয়ে। রহিমা থেকে আরো কি পরীক্ষা প্রশ্ন আসে? রহিমার বিশ্বাস কেমন, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। রহিমার বিশ্বাস হচ্ছে তোমার ধ্রুব তারার মতো। রহিমার বিশ্বাসকে কিসের সাথে তুলনা করেছে? ধ্রুব তারার মতো। এরপরে রহিমা থেকে আরো কি ইনফরমেশন? রহিমা হাঁটে কেমন? রহিমা জোরে জোরে হাঁটে। রহিমা হাঁটে কেমন? রহিমা জোরে জোরে হাঁটে। এরপর রহিমা থেকে আর কি ইনফরমেশন আসতে পারে? রহিমা মানে মসজিদ হয়েছে তার 2 নম্বর জামাই, মসজিদ হয়েছে তার 2 নম্বর জামাই। তাহলে রহিমা দ্বিতীয় জামাইকে, দ্বিতীয় জামাই হয়েছে আমার মসজিদ। রহিমা দ্বিতীয় জামাইকে, দ্বিতীয় জামাই হয়েছে আমার মসজিদ। এরপরে বলো রহিমা সম্পর্কে আর কি জানো? এরপর রহিমা সম্পর্কে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা পরীক্ষা আসে সেটা হচ্ছে গ্রামের লোকেদের অন্য সংস্করণ। কে? রহিমা। তাহলে রহিম হচ্ছে আমার গ্রামের লোকেদের অন্য সংস্করণ। রহিম হচ্ছে আমার গ্রামের লোকেদের অন্য সংস্করণ। রহিম হচ্ছে অন্য সংস্করণ। আচ্ছা, রহিমার পেটে কয় পেস ছিল? এটা কি 7 পেস ছিল না? আমার ইনস্ট্যান্ট মনে আসতেছে না। রহিমার পেটে কয় পেস ছিল বলো তো একটু ভাইকে। রহিমা সরল সরল মেয়ে, হ্যাঁ, স্বামী বিতু, আল্লাহ বিতু, ধর্ম বিতু, সব ঠিক আছে। ভাইকে বলো তো, বলো 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 বলো। রহিমা বুটকি, ওকে ধ্রুব তারার মতো বিশ্বাস, ওকে ফাইন। রহিমার 8-10 বার, রহিমার 8-10 বার দেয় রাতব, কি বলে এগুলা? ওকে ওকে। রহিমা ধর্মবীর, হ্যাঁ জানি। ওকে ওকে ওকে। রহিমার 14 ব্যাস, ওকে ফাইন। রহিমা রহিমা মাজার বিরু, ওকে ফাইন। ওকে ওকে। রহিমা মাটিকে দুঃখ দিয়ে হাঁটে, হ্যাঁ রহিমা স্বামীভক্ত ছিল, রহিমা মাটি কাঁপিয়ে হাঁটতো। ওকে, আর কি ইনফরমেশন জানো? আমি তো অনেকগুলো বললাম, আর কি জানি আমরা? রহিমার 14 ব্যাস, ওকে ফাইন। ওকে 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 ওকে। আওয়াজ করলে মাটি পর্যন্ত শোনা যেত, ওকে ফাইন। ওকে ওকে ওকে। আর 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 আমরা কে কি জানি? ওকে ওকে। আনুগত্য ধ্রুবতারার মতো, বিশ্বাস অটল, ওকে ফাইন। রহিমার পেটে কোনো প্যাস ছিল না? না, রহিমার ছিল। ওই যে মসজিদ বাটপাড়া কইছিল যে আমার বিবির এত প্যাস। ওকে, কুপির আলো চকচক করে রহিমার মস্তক আলো চোখ জড়ো, ওকে ফাইন। রহিমা প্রথম জামাইয়ের নাম কি? প্রথম জামাইয়ের নাম ছিল না, আবার বলিও না আবু সুফিয়ান। রহিমা, এই তো সাব্বাস, খুব সুন্দর একটা কথা বলছে। রহিমা হলদে শাড়ি পরে পড়ো কি? আরাফাত রহমান বাটফার কোনানের, আমি ভাবছি কি সুন্দর একটা ইনফরমেশন দিচ্ছে, ভালো কথা বলছে, কিন্তু পরো কি না। রহিমা ছোটবেলায় হলদে শাড়ি পরে তোমার কি টোটো করে ঘুরে বেড়াইতো। তাহলে রহিমা ছোটবেলা নাকের মধ্যে যে নাকফুল না তিলক কি জানি বলে না, ওগুলো দিয়া হলদে শাড়ি পরিয়া পুরা গ্রামের মধ্যে টই টই করে বেড়াইতো। কেমন? তাহলে এই মোটামুটি রহিমা সম্পর্কে আমরা অনেকগুলো ইনফরমেশন জানছি। এরপরে আমরা তানুবিবি সম্পর্কে জানবো। এই তানুবিবি কিডা? এই তানুবিবি হচ্ছে তোমার খালিক্কার দ্বিতীয় বউ। তাহলে এই তানুবিবি কিডা? খালিক্কার দ্বিতীয় বউ, খালিক্কার দ্বিতীয় বউ। আর পরে এই তানুবিবি কিডা? এই তানুবিবির একটা ভাই আছে, ওই ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে ধলামিয়া। ওই ভাইয়ের নাম কি? ওই ভাইয়ের নাম
হচ্ছে ধলা মিয়া, ওই ভাইয়ের নাম কি ধলা মিয়া। দেখি আমি এই লাল সালু থেকে আরো একটা ইনফরমেশন দেখি তোমরা কে আনসার করতে পারবো। যারা যারা আনসার করতে পারো তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা থাকবো। লাল সালু উপন্যাসে কে গঙ্গায়, লাল সালু উপন্যাসে কে গঙ্গায়, বলো লাল সালু উপন্যাসে কে গঙ্গায়, দেখি কে আনসার করতে পারবো। লাল সালু উপন্যাসে কে গঙ্গায়, নাম্বার 2 ভাইকে এটা আনসার করো, আমাকে এটা আনসার করো। এই লাল সালু উপন্যাসে মজিদকে এক সিলিম তামাক এনে দেয় কে, এক সিলিম তামাক এনে দেয় কে, ভাইকে বলো তো। এই দুইটা কোশ্চেন ভাইকে আনসার করো, এই দুইটা কোশ্চেন। আমি আবার বলছি, আমি কেন লাল সালু থেকে এত ডিপ যাচ্ছি দেখবি, আবার ঢাকা ইউনিভার্সিটি তৈরি করা হলে বুঝতে পারবি। বলো 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 বলো। পোষ্য পালার ইচ্ছে ছিল, সাব্বাস জান্নাতুল মেয়ে, অনেক 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 ভালোবাসা লক্ষ্মী মেয়ে। এই যে রহিমা তার হাসুনির মারে শখার, মানে হাসুনিরে তোমার পুষি রাখার ইচ্ছে ছিল। তাহলে রহিমার শখ ছিল কি, হাসুনিরে পুষি রাখা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন বলছে, কেমন? ওকে 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 রহিমার পেটে 14 ব্যাচ, হ্যাঁ জানি, ওকে ফাইন। রহিমা হাসুনিরে পালতে চেয়েছিল, রহিমা হ্যাঁ পুষে রাখতে চাইছিল। এরপরে এই রহিমা থেকে আরো একটা ইনফরমেশন তুমি কি জানো, এই রহিমা চুমু দিছিল কারে, আমি জানি না আসলে, বাংলা পড়াতে আমি কনফিউজ হয়ে যাই। তোমার কি বলে রেইনকোট গল্পের আখতারুজ্জামান ইলিয়াস নুরুল হুদা হেতে বাট ফারা দেয় চুমু দেয় ইয়ারে ফিয়ন রে, আবার রহিমা চুমু দিব মসজিদ রে, ওমা রহিমা মসজিদ রে চুমু না দি রহিমা চুমু দেয় তোমার ইয়ারে জমিলারে, ওমা এডি কোন ধরনের কথাবার্তা। রহিমা কি জমিদারে চুমু দিলে তার কি ফিল্ট হয় আল্লাহ মাহমুদে জানে। ওকে এটা আমরা মাথায় রাখবো। তাহলে রহিমা জমিলারে কি দেয়, কিস করে। আবার রহিমা পুষি রাখতে ইচ্ছে করে কারে, হাসুনির। ওকে ফাইন, রহিমা সরল, ওকে ফাইন। আসো এরপরে তার মন স্বামীর তুলনায় বিপরীতমুখী, ওকে ফাইন। 14 ব্যাচ ছিল, ওকে ফাইন। রহিমা দান সিদ্ধ করে, ওকে ফাইন। খালেক ব্যাপারে দ্বিতীয় স্ত্রী, আমিনা বিবি, হ্যাঁ তিলক না নোলক, আচ্ছা হ্যাঁ নোলক সরি। জমিলাকে মেয়ে মনে করতো, হ্যাঁ মেয়ের মধ্যে করতাম। রহিমা বাহ্যিক চেহারা শক্তিশালী হলো, তিনি আসলে ভীতু ঠান্ডা প্রকৃতির, হ্যাঁ এটা ঠিক আছে। ওকে 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 ভাই, রহিমার তো একটা বিষয় না, রহিমার একটা না, রহিমার আগে এক জামাই ছিল। ওকে রহিমার প্রথম স্বামী আবু সুফিয়ান, নাউজুবিল্লাহ। তামাক এনে, ওকে ফাইন। ওকে 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 কালুমিয়া দলামিয়া, ওকে 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 কালুমিয়া, ওকে ফাইন। তামাক এনে দেয় কালুমিয়ার বাপ। এই তোরা ভুল করলি কেন রে, তামাক এনে দেয় কালুমিয়া কে বলছিল, তামাক এনে দেয় কালুমিয়ার বাপ। তামাক এনে দেয় কে, কালুমিয়ার বাপ। তামাক এনে দেয় কে, কালুমিয়ার বাপ, কালুমিয়ার বাপের, কালুমিয়া না রে, কালুমিয়ার বাপ, কালুমিয়ার বাপে তামাক এনে দেয়, কালুমিয়ার বাপে তামাক এনে দেয়। আর গঙ্গায় কে, গঙ্গায় তোমার কালুমিয়া, গঙ্গায় মানে বুঝুনি, এবার হচ্ছে তোমার কি গুঙ্গিয়ে কাঁদে, মানে ফুফিয়ে কাঁদে, এভাবে তোমার কাঁদতেছে। কেন কাঁদতেছে, মসজিদে তখন তারা ওয়াজ করতেছে, ওই যে হেতে বাট ফারে, হেতে তোমার মসজিদে জীবন দিয়ে আবলপুরের ফিরের লগে, আবলপুরের ফিরের বাহিনীর লগে মারামারি করতেছে, একদম তারা শুটিয়ে লাল করে দিছে। এরপরে মসজিদে কইছে, বাহ আমি সাক্ষাৎ আল্লাহর ওলিদেরকে দেখতে পাচ্ছি, যারা মল্লে গাজী সোজা, সরি মল্লে শহীদ বাঁচলে গাজী, তুমি গাজী আল্লাহর ওলিকে দেখতে পাচ্ছি, জান্নাত থেকে পালিয়ে এসেছে তোমার কালুমিয়া। এইভাবে ওয়াজ করতেছে, ফেরেশতারা তোমারে বাতাস করতেছে, এভাবে তারা ওয়াজ করতেছে, আর হাতে কাঁদে, ও মা গো মা হুজুরারে মারিয়ে লেছে গো, হুজুর ব্যথা পাইছে, এভাবে সে কাঁদে। এই জন্য কালুমিয়া গঙ্গায়, আর কালুমিয়ার বাপে মসজিদ বাটফারে তোমার কি তোমার তামাক এনে দেয়। এরপরে মসজিদ বাটফার থেকে আরো একটা ইনফরমেশন পরীক্ষাতে আসে, এই মসজিদ বাটফারে তোমার কি জুতা পরে তুমি জানো, বাটা জুতা না এফএক্স জুতা, কিসের জুতা পরে, কিসের নাকি বার্মিসের জুতা। মসজিদ বাটফার পরে তোমার ক্যানভাসের জুতা, কিসের জুতা বলো তো, ক্যানভাসের জুতা। মসজিদ বাটফার পরে তোমার ক্যানভাসের জুতা। কেমন? ওকে ফেন আসো। এরপর আবার লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা যারা যারা আনসার করতে পারবা তাদেরকে আমার পক্ষ থেকে এক বুক ভরা ভালোবাসা। সেটা হচ্ছে খালিক আছে না, এই যে খালেক ব্যাপারী, এই খালিকার শ্যালকের নাম কি ভাইকে বলো তো? আমরা তো সবাই নুরুলুদের শ্যালকের নাম জানি, এই খালিকার শ্যালকের নাম কি? দেখি ভাইকে সবাই একটু কমেন্ট করে জানো। ফার্স্ট এই খালিকার শ্যালকের নাম কি, এটা একটু ভাইকে জানো, খালিকার শ্যালকের নাম কি? ওকে বেন আসো। এরপরে তুমি ভাইকে এই দ্বিতীয়তে এটা ভাইকে আনসার করো, মাজারের যে তোমার উপরের আবরণটা বা মাজারের যে উপরে যেটা দেয় এটাকে কি বলে? মাজার উপরের যে পর্দাটা, এই পর্দাটা পরিবর্তন করতে যে টাকা লাগে, এই টাকাটা দিছে কে ভাইকে বলতো? তাহলে মাজারের যে তোমার উপরে যেটা কি বলে, লাল স্টারের উপরে যেটা ছিল, এটা পরিবর্তন করতে যে টাকাটা লাগে, এই টাকাটা কে দিছে? এই দুইটা কোশ্চেন ভাইকে আনসার করো। 1 নাম্বার, খালেক বাবারের শালার নাম কি বলো তো? কে প্রতি বছর সন্তান জন্ম দেয়? হ্যাঁ তানু বিবি, ঠিক, রাইট। তানু বিবি প্রতি বছর সন্তান জন্ম দেয়, এই জন্য তো আমিনা বিবি কইছিল আর কি যে আমারও একটা অনার আর কি। কেমন? ওকে 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 ওকে
ধলা মিয়া ওকে ফাইন, ওকে ওকে সাব্বাস। এই যে আমার লক্ষ্মী সোনা মন্দিরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা ওকে ওকে ফাইন, ওকে খালেক মিয়ার শ্যালকের নাম ধলা মিয়া, মাজারের পর্দা পরিণত খালেক ব্যাপারে, ওকে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের 32 মিনিট 56 সেকেন্ডে এসে আমাদের কান ধরার পালা শুরু হয়ে গেছে। সবাই আমরা যারা যারা কমেন্টে বলছিলাম ধলা মিয়া, যারা যারা মনে মনে বলছিলাম ধলা মিয়া, সবাই আমরা 1 মিনিট করে আমরা কানটা টেনে আমরা একদম ছিঁড়ে ফেলবো। 1 মিনিট করে আমরা কান টানি, 1 মিনিট করে আমরা কানটা টানি। আমি 1 2 3 বলে কানটা নিচ্ছি। কারণ কি? কারণ হলো তুমি আনসার দিছো ভুলস, আগে কান ধরো, এরপরে তোমার বলবো তোমার ভুল হয়েছে কোন জায়গায়। কান ধরো 1 2 3 বললে কানটা স্টার্ট করবো। যদি কান না টানো ভার্সিটিতে একটাও চান্স পাবি না, কান না টানলে একটাও চান্স পাবি না। কান টানবে 1 মিনিট, কানটা লম্বা করে ফেলবে। আমি যেদিন তোদের সাথে দেখা হয় ডাক্তার ভর্তি পরীক্ষা দিন, ওদিন যেতে কইতে পারে ভাই আমার কানেটা ছাগলের কানের তো লম্বা হয়ে গেছে গা, কানেটা শুধু ঝুলে কানেটা সবার এতটুকু দেখতে চাই আমি, সবার কাজ পর্যন্ত কান দেখতে চাই, কান শুধু কান ঝুলে সব কান টান। 1 2 3 কানটা স্টার্ট করো। ভাই ভুল কোন জায়গায়? আসো এবার আমি তোমাকে বলতেছি, সেটা হচ্ছে খালিক্কার কোন শ্যালক ছিল না। শ্যালক মানে কি? শ্যালক মানে বউয়ের ছোট ভাইকে শ্যালক বলে। আমেনা বিবির ছোট ভাইয়ের নাম ধলা মিয়া নয়, আমেনা বিবির বড় ভাইয়ের নাম ধলা মিয়া। দ্যাট মিনস খালিক্কার শ্যালকের নাম ধলা মিয়া নয়, খালিক্কার সম্বন্ধীর নাম হচ্ছে আমার ধলা মিয়া। এটা সম্বন্ধী না সম্বন্ধী যা কয়, এই হালা হমুন্দি যা আছে, এই হমুন্দি বা সম্বন্ধী হচ্ছে তোমার ধলা মিয়া। তাহলে যদি প্রশ্ন আসে খালিক্কার শ্যালক, এরকম কোন প্রশ্ন আসবে না, কারণ খালিক্কার কোন শ্যালক নাই, খালিক্কার যা আছে এটা সম্বন্ধী। কারণ এই ধলা মিয়া সে আমেনা বিবির ছোট ভাই না, আমেনা বিবির বড় ভাই। আর বউয়ের বড় ভাই কখনো শ্যালক হয় না, বউয়ের ছোট ভাই হয় শালা, বউয়ের বড় ভাই হয় তোমার সম্বন্ধী। সো আমরা এই জিনিসটা আমরা অনেকেই জানি না, ভাবি যে তোমার আমেনা বিবির ছোট ভাই ধলা মিয়া, না, আমেনা বিবির বড় ভাই হচ্ছে ধলা মিয়া। কেমন? তো আমরা 1 মিনিট সবাই কানটা নিই, কিচ্ছু করার নাই। নুসরাত এইচএসসি 26 কে গেছেন। এই 26 তোমরা কারা কোথা থেকে আসো? তোমাদের ব্যাচ আসবে 1-2 তারিখের দিকে, আসো। তাহলে আমরা অনেকগুলো ইনফরমেশন আমরা জানছি। এরপর আমরা 11-12 নম্বরটা লাল সাল উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনামটাকে, এটা খুব গুরুত্বপূর্ণ, বারবার এটা পড়াচ্ছি, গতকালকে পড়াইছি। ইংরেজি অনুবাদের শিরোনাম হচ্ছে কি বলতো? ট্রি উইদাউট রুটস, ট্রি উইদাউট রুটস, ট্রি উইদাউট রুটস, ট্রি উইদাউট রুটস। সবাই লিখি ট্রি উইদাউট রুটস। এরপরে 12 নম্বরটা মসজিদের মুখে থুতু দেয়, আমরা খুব ভালো করে জানি। এটা আমার কে? এটা আবার কে দিয়েছে? এটা আমার জমিলা। ওকে ফ্যান আসো, জমিলা সুন্দরী। ওকে ফ্যান 13 নম্বরটা শুধু অলিলের কোন বইটি চেতনা প্রভুর ঋতু উপন্যাস হিসেবে পরিচিত? এটা কোনটা হবে? এটা মেবি কাদো নদী কাদো, মেবি চেতনা প্রভুর উপন্যাস হিসেবে পরিচিত। এটা কি কাদো নদী কাদো? দেখি দেখি দেখি, ইয়াস কাদো নদী কাদো। তাহলে কাদো নদী কাদো হচ্ছে আমার কি? চেতনা প্রভুর ঋতু উপন্যাস হিসেবে। তাহলে এটা চেতনা প্রবাহকারী কাদো নদী কাদোটা। কেমন আসো? এরপরে শুধু ওয়ালিউল্লাহর শেষ কর্মস্থল বলছিলাম পরীক্ষাতে আসে, ওয়ালিউল্লাহ থেকে শেষ কর্মস্থল কোনটা? সবাই বলি তো আমরা খুব ভালো করে জানি শেষ কর্মস্থল কোথায়? প্যারিস। কোথায় বলো তো? প্যারিস ছিল তার শেষ কর্মস্থল। ওকে ম্যান আসো। এরপর আমরা 15 নাম্বারটা আনসার করি। তাই তারা ছোটে আর ছোটে, ছোটে আর ছোটে, ছোটে আর ছোটে, ঝুঁকেগা নেহি। এই যে ছোটে কেন? কিসের জন্য বলো তো? ধর্মের জন্য না, কিসের জন্য? জীবিকার জন্য। কিসের জন্য? জীবিকার জন্য। এই যে এরা কারা বলতো? এই যে তারা, এরা কারা ভাইকে বলতো? এই তারারা কারা বলতো? এই তারা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। এই তারা কারা? এই তারা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। এই তারা কারা? এই তারা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। এই তারা কারা? এই তারা হচ্ছে আমার নোয়াখালীর মানুষজন। ওকে ফেন আসো। এরপরে এই জায়গা থেকে আরো প্রশ্ন আসে, যে পরীক্ষা প্রশ্ন আসতে পারে তোমার, এই যে নোয়াখালী, আমার তোমার পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে তোমার মানে কি একটা দেশের কথা বলা আছে, একটা দেশের কথা বলা আছে, যেই দেশের মধ্যে তোমার কি মানে বলছে দেশটা তোমার শূন্য, দেশটা তোমার শূন্য, কিচ্ছু নাই। এই যে কেন দেশটাকে শূন্য বলছে? কারণ দেশটার মধ্যে কি নাই? কোনো ফসল নাই, কোনো কি নাই? কোনো ফসল নাই, মানে শস্য শূন্যতার কারণে নোয়াখালীকে বলা হয়েছে শূন্য দেশ, বা নোয়াখালীতে কিচ্ছু নাই। নোয়াখালীকে বিভিন্ন ভাবে কটাক্ত করছে, কেন? শস্য শূন্য। এখানে তোমার কি কোনো খাদ্য বস্ত্র মানে কিছু পাওয়া যায় না। নোয়াখালী ছিল দক্ষিণাঞ্চল, তাই নোয়াখালী অঞ্চলের মানুষগুলো শুধু ছোটে আর ছোটে, ছোটে আর ছোটে। কোথায় ছোটে? ঝুঁকিকা নেহি। কোথায়? উত্তরবঙ্গের দিকে চলে যায়। কেমন? কোথায় চলে যায়? উত্তরবঙ্গের দিকে চলে যায়। দেখো তুমি এই জন্য নোয়াখালীর বেশিরভাগ মানুষ উত্তরবঙ্গের দিকে বিয়ে করে, এই সবগুলো উত্তরবঙ্গের দিকে চলে যায় ফ্যাটের তাগিদা, কিছু খাইতে পারে না, আবার উত্তরবঙ্গের দিকে চলে যায়, ওখানে মেয়েদেরকে বিয়ে করে ওখানে থেকে যায়। কেমন আসো? তাহলে তারা ছোটে আর ছোটে। কেমন আসো? এরপরে 16 নম্বরটা, ছেলেমেয়েরা কখন আমসিপাড়া পড়তো? ও কে কে ছোটবেলা আমসিপাড়া পড়ছিল? ছোটবেলা এই যে আমসিপাড়া মানে কি? কায়দা আমপাড়া, কায়দা আমপাড়া। এখনকার ছেলে মেয়েগুলো চিনতো না। আমরা আগে ছোটবেলা কায়দা পড়ছি, আমপারা পড়ছি, এরপর তোমার নুরানির বই একটা, এরপর তোমার কোরআন শরীফ দিত।
এখনকার ছেলেমেয়েরা এগুলো চিনতো না। তাহলে বলো তো আমসিপাড়া পড়তো কখন? ভোরবেলা পড়তো, সকালবেলা না ভোরবেলা পড়তো। কেমন আসো? এরপর আমরা 17 মসজিদ কার ভয় সঙ্গীত? বলো মসজিদ কার ভয়? এটা আক্কাসের ভয় নাকি জমিদার ভয় নাকি আউয়ালপুরের পীর নাকি খালেক বাপের? এটা হচ্ছে আউয়ালপুরের পীর। জমিদার ভয় সে শঙ্কিত হয় না, জমিদার ভয় শঙ্কিত হয় না, কিন্তু আউয়ালপুরের পীরের ইয়েতে সে কি হয়? শঙ্কিত হয়। আচ্ছা আউয়ালপুর পীর কোন ভাষাতে ওয়াজ করতো? দেখি ভাইকে বলতো আউয়ালপুরের পীরের কোন ভাষাতে সে ওয়াজ করতো? ভাইকে এটা আনসার করতো। বলো 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 কোন ভাষাতে? বলো তো। সেটা হচ্ছে কি? ফার্সি ভাষাতে। সুহবতে সোয়ালেকুনাত, সুসঙ্গ মানুষকে ভালো করে তোলে। হ্যাঁ, এরপরে সুহবতে সোয়ালে তোয়ালেকুনাত না, এরপর সুসঙ্গ মানুষকে, কুসঙ্গ মানুষকে খারাপ করে তোলে। এটা 2টা লাইন আছে। কেমন আসো? এরপর 18 নম্বরটা, অন্ধকার মসজিদের চোখে কিসের মতো চকচক করে? মাথা রাখবা, মসজিদ এই লাল সালু থেকে তোমার একটা জিনিস বেশি আসে, এটা হচ্ছে সাপ। তার কাছে সবকিছু, মসজিদ বাটপের কাছে সবকিছু সাপের মতো লাগে, সাপের মতো এরকম লাগে তার কাছে। তাহলে এটা কিসের মতো চকচক করে বলো তো? এটা হচ্ছে আমার সাপের মতো। কেমন আসো? এরপর আমরা 19 নম্বরটা, ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছোটাছুটি করতো কে? ছোটাছুটি করতে হচ্ছে আমরা খুব ভালো করে জানি। রহিমা তুমি কোথায়? এই যে রহিমা শোনা, এই তো আমার এখানে। এরপরে 20 নম্বরটা, লাল সালু উপন্যাসে হই হই রই রই কই হই হই রই রই কার অভ্যাস বলো তো? কার অভ্যাস ছিল বলো তো? হাসুন নির্মা কি জ্বর এলেই হই হই কার অভ্যাস থাকতো। ও আমার হাঁস কোনায় গেছে রে, ও আমার মুরগি কোনায় গেছে রে, ও আমার ছাগল কোনায় গেছে রে। এই লাল সালু উপন্যাস থেকে আরো একটা ইনফরমেশন বলি। এই লাল সালু উপন্যাসে হাসুন নির্মার যে মুরগির কথা বলা হয়েছে, ওই মুরগিটা কোন রঙের মুরগি? কে কে বলতে পারবো? কালা মুরগি, সাদা মুরগি, লাল মুরগি, হলুদ মুরগি, নীল মুরগি, সবুজ মুরগি, কোন মুরগি ভাইকে বলো তো? কোন মুরগি বলো তো? সেটি ছিল কি? লাল মুরগি। লাল রঙের জুটিয়ালা মুরগিটা কোথায়? কার? হাসুদ্দিন এরকম হই হই করতো। কেমন আসো? এই যে ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন আসছে, সাদা কোন ভাষার শব্দ? সাদা অলওয়েজ মাথায় রাখবা। রঙের নাম কোন ভাষা? ফার্সি। চারুকলাতে প্রশ্ন আসছে, অগ্রিম বলতেছি। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, তোদের যদি বিদেশি শব্দ থেকে প্রশ্ন না আসে আমার নাম চেঞ্জ করে ফেলবি। বিদেশি শব্দ থেকে ঢাকা ইউনিট প্রশ্ন আসবে। ঢাকা ইউনিভার্সিটি ইউনিট বিদেশি শব্দ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এই ইউনিট বিদেশি শব্দ থেকে সব প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। বিদেশি শব্দ ভালো করে মুখস্থ করবি। আবারও বলছি বিদেশি শব্দ মুখস্থ করবি। আবারও বলছি বিদেশি শব্দ মুখস্থ করবি। দেখে একটা বিদেশি শব্দ বলে কারা কারা পারবে? দেখে বলতো চকলেট কোন ভাষার শব্দ? দেখে বলতো যারা কারা কারা পারবি। 1 নম্বর, চকলেট কোন ভাষার শব্দ? ভাইকে আনসার কর, কিছু করার নাই, এটা থেকে পরীক্ষাতে আসবে। আমি এই জন্য পড়ে দিচ্ছি। বল চকলেট কোন ভাষার শব্দ? এরপরে ভাইকে বলতো হলুদ কোন ভাষার শব্দ? বলো হলুদ কোন ভাষার শব্দ? দেখে এই দুইটা আনসার করো। বলো ফাস্ট। বলো ইংরেজি ওকে ফাইন, লাল মেক্সিকান ওকে ফাইন, মেক্সিকান ফার্সি চকলেট ওকে ফাইন, মেক্সিকান হলুদ ওকে। 1 নম্বর পর্তুগিজ। দেখ ফার্সি বলছে অনেকে বলছে মেক্সিকান, অনেকে বলছে চকলেট পর্তুগিজ, এরপরে অনেকে বলছে তৎসম ওকে ফাইন, ইংরেজি ভাষার শব্দ। অথচ তোদেরকে ধিক্কার জানাই, এই চকলেট হচ্ছে আমার আধুনিক ভাবে হচ্ছে ফার্সি শব্দ। কেন পারস না? আমার বল কেন পারস না করা? দেখ তোর ভার্সিটিতে এটাই পরীক্ষাতে আসবে, বাট তুই পারস না। খুব লজ্জা। আমি এতবার করে আমি আমার পেট বেশি বিদেশি শব্দ পড়াই, আমি ফ্রি ক্লাসে আপডেট করে বিদেশি শব্দগুলো আমি ভিডিও দিলাম। কেন তোরা দেখলি না? আমরা বলতো কেন? কোন দিকে তোরা থাকস? আমার পেজের মধ্যে আমি তো আলতু ফালতু মানে ফাও কিছু দিই না আমি সারাদিন। এত সব প্রতিদিন ট্রাই করে নতুন করে এবার পরীক্ষাতে আসতে পারি, এরকম কি দেওয়া যায়। কেন দেখোস না? আমরা বলতো কেন দেখোস না? দেখ এই জিনিসটা তুই জানোস না তুই প্রতিদিন কমপক্ষে দিনে 3 বার করে আমার পেজটা দেখবে যে ভাই আজকে কোনো ভিডিও দিছে কিনা, আজকে কোনো শিক্ষণীয় ভিডিও দিছে কিনা, কোনো টিউটোরিয়াল দিছে কিনা। আপডেট অলওয়েজ খেয়াল রাখবে। চকলেট আগে ছিল মেক্সিকান, কিন্তু বর্তমানে রয়েছে ফার্সি। এরপরে হলুদ, মাথায় রাখবে 3 জিনিস। হকুন কি? হলুদ কমলা নীল, এই 3টা হচ্ছে সংস্কৃত বা তৎসম। হলুদ কমলা নীল এগুলো হচ্ছে সংস্কৃত বা তৎসম। এগুলো পড়াইছে, এখন আমি এগুলো পড়াই নষ্ট করবো না। কেমন? ওকে আসো আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের 20টা MCQ ডান। ওকে ফাইন। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাইকে বলতো 20টার মধ্যে কার কটা হয়েছে? 20টার মধ্যে কার কটা হয়েছে? আমরা আজকে লাল সরুতে আজ যাচ্ছি না, লাল সরু বিশ্লেষণ করতে গেলে মেলা টাইম লাগবে, আমরা ডিরেক্ট আমাদের সোনার তরিতে ঢুকে যাই। কেমন আসো? আচ্ছা কি একটা অবস্থা রে, ছাড়তো মন স্যার। লাল সরু থেকে প্রশ্ন আসবে, ছাড়ি কেন? আচ্ছা আমি একটা না পড়ে যাচ্ছি। কেমন? একটা না পড়ে যাচ্ছি, ভাবছি যে কবিতার মধ্যে আর্লি ঢুকবো, কিন্তু লাল সালু বিশ্লেষণ করলে কবিতায় ঢুকার সময় পাচ্ছি না। কেমন? চকলেট মেক্সিকান না, চকলেট মেক্সিকান না, চকলেট মেক্সিকান। ওকে আচ্ছা আসো
এরপর আসো আমরা 21 নম্বরে যাচ্ছি। মোহাম্মদনগর আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? এটা অলওয়েজ মাথায় রাখবে। মসজিদ ছিল কোথায়? গারো পাহাড়ে। এবং এই বছর পরীক্ষা প্রশ্ন আসবে গারো পাহাড় কোথায় অবস্থিত বল। গারো পাহাড় কোথায় অবস্থিত বল। গারো পাহাড় কোথায় অবস্থিত? গারো পাহাড় হচ্ছে আমার কোথায় অবস্থিত বলতো? গারো পাহাড় হচ্ছে আমার ময়মনসিংহতে। গারো পাহাড় কোথায় অবস্থিত? ময়মনসিংহতে অবস্থিত। এরপরে ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন, কার ভিতরে ক্রোধের আগুন জ্বলে? আমরা খুব ভালো করে জানি ক্রোধের আগুন জ্বলে কার ভিতরে বলো। এটা হচ্ছে আমার কার ভিতরে বলতো? তাহের কাদেরের বাপের উপরে। তাহের কাদেরের বাপের ভিতরে ক্রোধের আগুন জ্বলতেছে। মসজিদের সামনে একটু যদিও শান্ত রয়েছে কিন্তু ভিতরে ক্রোধের আগুন জ্বলতেছে। কেমন আসো? এরপরে কোন কোন ভাষ্য মতে তাহের কাদেরের বাপ কিভাবে মারা যায়? তাহের কাদেরের বাপ নদীতে ঝাঁপ দিয়ে মরে যায় বা পড়ে যায়, এরকম একটা। আচ্ছা, কে কে বলতে পারবো আমরা? এই তাহের কাদেরের বাপরে মতিগঞ্জের সড়ক থেকে কত মাইল পর্যন্ত খুলছে? ভাইকে বলতো দেখি কারা কারা পারবো। তাহের কাদের বাপ যখন নিরুদ্দেশ হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, এই তাহের কাদের বাপকে মতিগঞ্জের সড়ক থেকে কত মাইল পর্যন্ত তার খোঁজা হয়েছে? ভাইকে বলতো ফার্স্ট দেখি আমরা কে কে বলতে পারি। বলো বলো বলো, ফার্স্ট 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 ফার্স্ট। ওকে 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 ওকে, বলো কত মাইল দেখি, কে কে বলতে পারবো আমরা? কত মাইল? 25 মাইল না 7 মাইল না হয় নাই, কত মাইল? গারো পাহাড় ওকে ফাইন। 3 মাইল না 3 মাইল না। কিরে তোরা কেউ জানোস না? 40 মাইল না 3 মাইল না। কিরে ভাই, মানে আমি কাদের ক্লাস করাচ্ছি? আমি কাদের ক্লাস করাচ্ছি? 30 মাইল। কত মাইল? এটা 30 মাইল। কিরে কাদেরকে আমি পড়াইতেছি? তোরা এই জিনিসগুলো পড়স না। তাহের কাদের বাপরে 30 মাইল পর্যন্ত তারা খোঁজা হয়েছে কিন্তু তারা কোথাও পায় নাই। খুবই খুবই হতাশ, খুবই হতাশ। আসো এরপরে 23 নম্বরটা, মাজারটি তার শক্তির মূল। এই জায়গা কি বুঝে নিয়েছে? আসো, এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ। কেন জানি মনে হচ্ছে এবার ভার্সিটি অ্যাডমিশনে এই এমসিকিউটা আসবে, একদম 3 স্টার 4 স্টার 5 স্টার 100 স্টার মারো, এটা আসবে। মাজারটা তার শক্তির মূল, এটা বলতে কি বুঝে নিয়েছে? প্রথম কথা বলি, এই জায়গা উত্তর হবে কি? এই জায়গা উত্তর হবে আনুগত্য। বাট এটার এক্সাক্ট উত্তর হচ্ছে কি? বিশ্বাস। এর এক্সাক্ট উত্তর হচ্ছে তোমার বিশ্বস্ততা বা বিশ্বাস। যদি অপশনে যেতে আমার বিশ্বাস নাই, এই জন্য আনুগত্য হয়েছে। এরপরে 24 নম্বরটা, কলমাস জানো মিয়া? এই যে মিয়া যা আছে এগুলো মসজিদের কথা। আর মসজিদের কারে বলছিল? মসজিদ বলছিল তোমার দুদু মিয়ারে। এই দুদু মিয়ারে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে কলমা জানোস না বেটা, কলমা জানোস না বেটা, বেটা বললে কি হবে? বেটা বললে হবে আমার খালেক ব্যাপারে। বেটা বললে প্রশ্নটা করছে কে? বেটা বললে প্রশ্নটা হবে আমার খালেক ব্যাপারে। কেমন আসো? এরপরে 25-26, লালসাল উপন্যাসে কে হাঁফানি রোগ আক্রান্ত? সবাই আনসার করো। হাঁফানি রোগ আক্রান্ত আমরা খুব ভালো করে জানি, সোলেমনের বাপ হাঁফানি রোগ আক্রান্ত। 26 নম্বরটা আনসার করো। বাং গাঁজা খাওয়া রসক শূন্য হাড় গিলে চেহারা কার? দেখি কে কে বলতে পারবো। বাং গাঁজা খাওয়া রসক শূন্য হাড় গিলে চেহারা কার? দেখি বাকি 26 নম্বরটা আনসার করো। বাং গাঁজা খাওয়া রসক শূন্য হাড় গিলে চেহারা কার? এটা কি মসজিদ ধলা মেয়া, দুদু মেয়া নাকি মোদাব্বের মেয়া? বেকা ফার্স্ট আনসার করো। এখানে একটাও সঠিক না। এটা হচ্ছে কম্পাউন্ডার। এটা কার বলতো? এটা হচ্ছে কম্পাউন্ডার। এটা কার হবে বলতো? এটা কম্পাউন্ডার। দেখছো অনেকে আমরা এখন অপশন যে কোনো একটা আনসার করে দিছি অলরেডি। অনেকে আমরা এই যে 26 নাম্বারটা যে কোনো একটা অপশন আনসার করে দিছি, কিন্তু এটা হচ্ছে আমার কি বলতো? এটা হচ্ছে আমার কম্পাউন্ডার। এটা আমার কি? এটা হচ্ছে আমার কম্পাউন্ডার। কেমন আসো? এটা হচ্ছে আমার কম্পাউন্ডার। কেমন? এটা এখানে হবে না। এরপরে এই মোদাব্বের মিয়া থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এই মোদাব্বের মিয়া হচ্ছে তোমার আক্কাচ্চার বাপ। মোদাব্বের মিয়া কেডা? মোদাব্বের মিয়া হচ্ছে আমার আক্কাচ্চার বাপ। কেমন আসো? এরপরে এই যে দেখছো এই জায়গাতে দেখো আমি সবগুলো দিয়ে দিছি, যত ইনফরমেশন গুলো। মরণ রোগ আক্রান্তকে সোনুর বাপ, পক্ষাঘাতে কষ্ট পায় কে? খেতানির মা। এরপরে দেখ উড়ুনি মেয়ে কি ছিল? দেখ এককালে উড়ুনি মেয়ে ছিল কে? বুড়ি। এককালে উড়ুনি মেয়ে ছিল। বুড়ি এককালে কি ছিল? বুড়ি এককালে উড়ুনি মেয়ে ছিল। এরপরে প্রিয় পয়গম্বর বানিয়ে পঞ্চম হিজরিতে বড় ভয়ানক বস্তু মানুষের রসনা, এগুলো আমরা জানি। এরপরে কয়েক গ্রাম পেরে বড় নদী 4 গ্রাম। এরপরে মরণ রোগে সোনু, এগুলো আমরা জানি। আসো তো এই জিনিসগুলো আসো। এরপরে দেখো 27 নম্বরটা, লালসাল উপন্যাসে হাঁপানি রোগ আক্রান্ত, এটা আমরা মাত্র দিচ্ছি সোলেমানের বাপ। বঙ্গা জাখা আসলে দেখছি আমরা। এরপর হচ্ছে এই যে বাং গাঁজা খাওয়া রসক শূন্য হাড় গিলে চেহারাটা কার? কম্পাউন্ডার। কার? কম্পাউন্ডার। কেমন? মসজিদের বিবি। রহিমার কত ব্যাস? রহিমার হচ্ছে 14 ব্যাস। রহিমার কত ব্যাস? রহিমার হচ্ছে 14 ব্যাস। আর আমরা বিবি কি বার রোজা রাখি? শুক্রবার। আর শুক্রবার কোন শুক্রবার? ফরের শুক্রবার। কোন শুক্রবার? ফরের শুক্রবার। এই যে মোল্লা শেখ থেকে পরীক্ষা আসবে, এই মোল্লা শেখ কার জানাজা পড়াইছে? মোল্লা শেখ পড়াইছে ড্যাঙ্গা বুড়ি জানাজা। মোল্লা শেখ কার জানা পড়াইছে? ড্যাঙ্গা বুড়ি জানাজা। এরপরে পরীক্ষাতে প্রশ্ন আসে, আকাশ পড়াশোনা করছে কোথায়? আকাশ পড়াশোনা করছে করিমগঞ্জের স্কুলে। আকাশ পড়াশোনা করছে কোথায়? করিমগঞ্জের স্কুলে। আকাশ থেকে এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, আকাশ বহুদিন কোথায় ছিল? সবাই বলো তো। আকাশ বহুদিন বিদেশে ছিল। এই সবগুলো আমাদের এই শীটের মধ্যে দেওয়া আছে, সবগুলো আমাদের তোমার সাজেশনে দেওয়া আছে। তো সাজেশনটা অনেক গুরুত্বপূর্ণ ভাই, এটা ভালো করে পড়িস। এটা বিদেশে ছিল। আকাশের বাবার নাম মোদাব্বের মিয়া। ভাই সবকিছু রাখছে এখানে। কেমন? ওকে। এরপরে দেখো আমরা এমসিকিউতে যাই। লালসাল উপন্যাসে পরগাছা মুরব্বী কে? ভাই মাত্র বলছিলাম পরগাছা মুরব্বী ধলামে, এটা মাথায় রাখবা।
রাখবা। পরগাছা মুরব্বী বললে ধলা মিয়া, সুলেমানের বাপ কি, খেতানির মা কুন্ডক আক্রান্ত, সবগুলো মনে রাখবে। তাহলে পরগাছা মুরব্বীকে ধলা মিয়া। এরপরে তোমার দাঁড়ি কই মুক্তি কাকাটা যেমন আকার চারে করছে। আসো এরপরে অন্তরের শক্তিতে মসজিদ ব্যাপারটা জানতে পেরেছি, সে কথা সে বিশ্বাস করে না। লালসাল উপন্যাসে সে কথা বিশ্বাস করে না কে? অন্তরের ওই যে তোমার তাহের কাদের বাপে, তাহের কাদের বাপে যে তোমার বউরে মারছে, তো তোমার এগুলা মসজিদ জানছে কেমন? মসজিদ যখন জিজ্ঞাসে, মসজিদ বলতেছে আমি আমার অন্তরের মাধ্যমে সব জানে। তো এটা বিশ্বাস করে না। তাহলে কে বিশ্বাস করে না? তাহেরের বাপ বা তাহের কাদের বাপের বাপ। লালসাল উপন্যাসে মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালুদের কি যেন খোঁজে, বাক্যে প্রকাশ পেয়েছে কি? এখানে প্রকাশ পেয়েছে তোমার অসীম কিছু দৃশ্যের প্রতি আগ্রহ। ওই যে তোমার এখানে তোমার অন্ধবিশ্বাসের কথা বলা হয়েছে আর কি। কেমন? আসো লালসাল উপন্যাসে কোচবিদ্ধ হয়ে নিহত আগে, খুব গুরুত্বপূর্ণ, কোচবিদ্ধ হয়ে নিহত তোমার সমীর উদ্দিন। তাহলে কুচবিদ্ধ হয়ে নিহত হয়, কুচবিদ্ধ হয়, সবাই বলো তো আমরা, কুচবিদ্ধ হয়ে নিহত হয় সমীর উদ্দিন, কুচবিদ্ধ হয়ে নিহত হয় সমীর উদ্দিন। কেমন? আসো এরপরে এখন সে জ্বরের মুখে উড়ে চলা পাতা নয়, লালসাল উপরে সেই বাক্যে প্রকাশ পাইছে। এটা মসজিদের অবস্থা, মসজিদের অবস্থা আর কি। এখন সে আর্থিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত, এখন তারা ফুদি উড়ে যাবে এরকম মানুষ নয় সে। কেমন? আসো তাহলে আমরা এই যে দেখো কুচবিদ্ধ হয়ে নিহত সমীর উদ্দিন। এরপরে তোমার কর্মা জানো না আমি, এটা কাকে বলছে? কোন মাসে শীতে খোলা মাঠে হাড় কাঁপে অগ্রহণ আদান দরকার নাই। এরপর আসো আমরা আবার সোনারতরী যাচ্ছি। তরু ছায়া মসিমাকা গ্রামখানি কোথায় ডাকা? বলো বলো ফার্স্ট। আমরা এখন আমাদের কবিতার মধ্যে ঢুকে গেছি। তরু ছায়া মসিমাকা গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা। ওকে, সব আনসার করো। এইচ বিডি সাহা, এই নাম্বারে কল করুন, প্রেম করতে চাইলে ইমো আছে। আমার ক্লাস এগুলা, মানে আমার ক্লাসের মধ্যে তোরা আসস না? ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমার নাম্বারটা আমি একটু সবাইকে দিচ্ছি, দাঁড়ো তোমার নাম্বারটা দিচ্ছি। কেমন? তোমার নাম্বারটা জানি কি 01929772692। যদি কারো আত্মীয় স্বজনের মধ্যে কোনো পুলিশ অফিসার থাকে, অথচ আমি টাইম পাবো না, ডিবি অফিসে আমি কল দিতাম, ডিবি অফিসে কিছু করা লাগে না, স্যার আমি আবু সুফিয়ান বললে এখন চিনি, মানে সেভ করে রাখছে আমার নাম্বারটা, কারণ আমার এখন প্রতিনিয়ত তারা ফলো করে। মানে আমি যখন ডিবি অফিসে গেছিলাম তো তারা তো আমার সবকিছু দেখছে, তো দেখার পরে তখন বললো যে আপনাকে এত মানুষ কেন ফলো? আমি বললাম ভাই আমি স্টুডেন্ট পড়াইতে, এই জন্য স্টুডেন্টরা আমাকে ফলো করে। তো বলছিল ঠিক আছে, ছাত্রদের নিয়ে কোনো কিছু হলে আমরা আপনাকে জানাবো, আপনার মাধ্যমে এটা পৌঁছাই দিন। সো ডিবিউটি একটা কল দিল যে স্যার আমি আবু সুফিয়ান। আমি টাইম পেলে আমি নাম্বারটা ডিবিউটি দিতাম, স্যার এই নাম্বারটা একটু দেখিয়েন, তোদের কারো যদি আত্মীয় স্বজন পুলিশ থাকে এই নাম্বারটা দিস, যে আপনার যদি মাঝে মাঝে খারাপ লাগে রাতের বেলা এই মুহূর্তে কল দিলে ফ্রিতে আপনার সাথে কথা বলবেন। কেমন? ওকে, আসো এরপরে 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 আচ্ছা আমরা আনসার করি। কেমন? কুই 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 কুই। আসো তাহলে আমরা আনসার করি। তরুচে মসিমাকা গ্রামখানি কোথায় একা? গ্রামখানি এটা হচ্ছে ওই যে পরপারে দেখি একা গ্রাম, তরুচে মসিমাকা গ্রামখানি নেকি ডাকা প্রভাত বেলা। তাহলে এটা কোথায়? পরপারে। এবং পরীক্ষাতে প্রশ্ন আসবে এই পরপার বলতে আমাকে বলো তো আক্ষরিক অর্থে কি বুঝে, দেখি কে কে বলতে পারবা? পরপার বলতে আক্ষরিক অর্থ কি বুঝানো হয়েছে, দেখি কে কে বলতে পারবো? আমরা এটা অনেকেই পারবো না, আমি জানি অনেকেই পারবো না। আমরা এখন সবাই গণহার আনসার করবো ভাই পরকার বলতে পরকালকে বোঝানো হয়েছে, কিন্তু না আমি বলছি আক্ষরিক অর্থে। আক্ষরিক অর্থে নদীর ও পারকে বোঝানো হয়েছে। আক্ষরিক অর্থে কি? নদীর ও পারকে বোঝানো হয়েছে। আর ভাবার্থে তোমার পরকালকে বোঝানো হয়েছে। পরকাল হয়েছে ভাবার্থ, আর আক্ষরিক অর্থ হয়েছে আমার তোমার নদীর ওপার। কেমন? আসো এরপরে 36 নাম্বারটা, কোন দিকে নাহি চায় এই পঙ্ক্তির আগের পঙ্ক্তি কি? বারবার বলতেছি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইরকম একটা প্রশ্ন আসবে যে একটা লাইন দিয়ে বলবে এটার আগের লাইন কি পরের লাইন কি, এইরকম প্রশ্ন আসবে। প্লিজ প্রতিটা গদ্য পদ্য, প্রতিটা অ্যাটলিস্ট কবিতাগুলো ভালো করে পড়বি, আগের লাইন পরের লাইন থেকে প্রশ্ন আসবে। একটা লাইন দিয়ে শূন্যস্থান তুলে দিয়ে বলবে শূন্যস্থানে কি বসবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কনফার্ম এরকম একটা প্রশ্ন আসবে আসবে। তাহলে দেখতো কোনো দিকে নাহি চায়, ডেগুলো নিরূপায়, ডেগুলো কোথায় যায় না, এটা হবে না। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, এরপরে তাহলে এটা কি হবে? ভরা পালে চলে যায়। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? এই রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসে। আমি বারবার তোদেরকে আমি পড়াইছিলাম যে রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসে, রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসে। বলো বলো বলো, তাহলে বলো তো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? কত সালে ভাইকে বলো তো? সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে আমার 1913 খ্রিস্টাব্দে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে আমার 1913 খ্রিস্টাব্দে। এরপরে সনাতনী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলছেন? কৃষকের দুর্দশা, মানব প্রেম, জীবন দর্শন নাকি প্রকৃতির ইয়া? এটা তোমার অনেকে আমরা কৃষকের দুর্দশা দিব না, আলটিমেটলি কৃষকের দুর্দশা না, এটা হচ্ছে আমাদের জীবনের বাস্তব পরিণতিটি, যে আমরা এই জীবনে যারা অলওয়েজ বেঁচে থাকতে পারবো না, আমাদের কর্মটাই বেঁচে থাকবে। খুরদারা বলতে কি বোঝানো হয়েছে? কনফার্ম সনাতনী কবিতার শব্দার্থ থেকে প্রশ্ন আসবে, সনাতনী কবিতার শব্দার্থ থেকে প্রশ্ন আসবে। খুরদারা মানে কি? খুরদারা মানে হচ্ছে খুরের মতো ধারালো। খুরদারা মানে কি? খুরের মতো ধারালো। আমাকে বলতো খড় পরশা মানে কি? বল খড় পরশা মানে কি? পরীক্ষাতে প্রশ্ন আসবে খড় পরশা মানে কি? ঢাকা বিশ্ববিদ্যালয় 100% আসবে। খড় পরশা মানে কি? খড় পরশা মানে হচ্ছে তোমার কি? বল বল খড় পরশা মানে কি? বল দেখি কি বলতে পারবি, বল বলো বলো বলো।
ওকে, এরপরে এরপরে এরপর আসো, সনাতনী কবিতা ঠাই নেই ঠাই নেই কথাটি মাঝির কেমন মনোভাব প্রকাশিত? ওই যে মানে ঠাই নাই ঠাই নেই কথাটি মাঝির কেমন, ওই যে বলছিল ঠাই নেই ঠাই নেই, এখানে জায়গা নাই, এখানে অনাগ্রহ, যে না তোমার কর্ম নিছি, তোমার ধান নিছি, কিন্তু তোমাকে নেবো না। আসো এরপরে, আচ্ছা যাক, এরপরে আমি আবার বলছি, যারা এখনো বাংলা অ্যাডমিশন ব্যাচে যুক্ত হন, তুমি যেখানে পরীক্ষা দাও বাংলা পুরো অ্যাডমিশনের বাংলা দায়িত্বটা আমি সুফিয়ানের উপর ছেড়ে দাও। আমি দেখতে ইনশাল্লাহ বাংলাতে একটা সিঙ্গেল কোশ্চেন নিয়ে তোমার বাদবে না ইনশাল্লাহ। ওকে, সো যারা এখন আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হওনি, চাইলে আজকেও যুক্ত হয়ে যেতে পারো। 699 টাকাতে আমার রেকর্ডেড ব্যাচ, লাইভ ব্যাচ সব আছে, 2টা বই আছে, সবকিছু আছে। যারা যুক্ত হন যুক্ত দিতে পারো, জাস্ট এই নাম্বারে বিকাশ বানাও, ওদের 699 টাকা সেন্ড মানি করে, কেমন? আর সাজেশনটা সবার জন্য ফরজ, এটা হচ্ছে ফরজ, মানে এটা কোনোভাবে মিস করা যাবে না। তুমি বাংলা অ্যাডমিশন ব্যাচে যুক্ত না হও, বাট সাজেশন মিস করা যাবে না ভুলো, কেমন? ওকে, এরপরে সোনার তরী কবিতা, সোনার তরী কিসের প্রতীক? বলো সোনার তরী কিসের প্রতীক? এটা আমরা খুব ভালো করে জানি। সোনার তরী হচ্ছে কিসের প্রতীক? এই যে সোনার তরী তার কর্মের প্রতীক। সোনার তরী কিসের প্রতীক বলো তো? সোনার তরী হচ্ছে তার, না 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 সোনার তরী না, সোনার ধান, আমি ভুল করে ফেলছি। সোনার ধান হচ্ছে কর্মের প্রতীক। যদি বলো সোনার ধান, ধান হচ্ছে কবির কর্মের প্রতীক, কর্ম, ধান হচ্ছে কবির কর্ম, সাহিত্যকর্ম কর্মের প্রতীক। বাট যদি বলো সোনার তরী, ওটা হচ্ছে জীবনের প্রতীক। তাহলে আমরা সবাই দুটি জিনিস লিখি, নাহলে আমার মতো কনফিউজ হয়ে যাবা। সোনার তরী হচ্ছে জীবনের প্রতীক, আর সোনার ধান হচ্ছে আমার কিসের প্রতীক? সোনার তরী হচ্ছে আমার, সোনার তরী, সোনার তরী হচ্ছে আমার কিসের প্রতীক? সোনার তরী হচ্ছে জীবনের প্রতীক, আর সোনার ধান হচ্ছে আমার কর্মের প্রতীক, কেমন? এই দুইটা জিনিস আমাদের প্যাঁচ লাগানো যাবে না বাচ্চারা, সবাই একটু লিখি আমরা। আজকে আমার বিবাহের প্রথম দিন, তাও আমি ক্লাস করতেছি। মনে মনে তোমার মতো বহু পাপীরের প্রতি রাতে বিয়ে করে, সপ্তাহের মধ্যে বিয়ে করে। এরপর আসো আমরা 41 পর আমরা 42 নাম্বারটা যাই। ব্যক্তিগত জীবন কদরহীন, এই উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতার কোন সরণে রয়েছে? খুব মারাত্মক। 42 নাম্বারটা অপশন পড়ে ব্যাক আনসার করো। ব্যক্তি জীবন কদরহীন, এই উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতার কোন চরণে প্রকাশিত হয়েছে? বলো ব্যক্তি জীবন কদরহীন, এই উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতার কোন সরণে প্রকাশিত হয়েছে? বলো 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 বলো। ব্যক্তি জীবন কদরহীন, এই উপলব্ধির, বলো ব্যক্তি জীবন কদরহীন। দেখো এবারে তো ছোট কথা আমি খেলা, সকলের দিলাম তোলে ধরে ভিতরে, শুধু তুমি নিয়ে যা কোনে গেছে শূন্য, এই যে খেলাটা শূন্য নদীতে রোহিণী বুড়ি, এটাই তো মনে হবে। দেখিতে 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 দেখিতে, ইয়াস সবগুলোই সিমিলার, কিন্তু এক এক নদীর নিচে আমি পড়ে রয়েছি, আমার এই ব্যক্তি জীবনের কোনো দাম নাই। এরপরে কনফার্ম স্ক্রিনশট দিয়ে রাখো, ঢাকা বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে একটা প্রশ্ন যদি না আসে আমার নাম চেঞ্জ করে ফেলিস। স্পেশালি এই প্রতীক থেকে ঢাকা ইউনিভার্সিটি একটা প্রশ্ন আসবে, অগ্রিম বলতেছে কোন প্রশ্নটা? বাঁকা জল কালস্রোতের প্রতীক, পরীক্ষা প্রশ্ন আসবে। বাঁকা জল কালস্রোতের প্রতীক ঢাকা ইউনিভার্সিটি আসবে। বাঁকা জল কালস্রোতের প্রতীক ঢাকা ইউনিভার্সিটি 25-26 সেশনের একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। কৃষক, শিল্পচর্চা বা কবি, ছোটগাছ, সমগ্র জীবন, বাঁকা জল কালস্রোতের প্রতীক, সোনার ধান কর্মের প্রতীক, নৌকো মাঝে মহাকালের প্রতীক। দেখ এরপরে এই কবিতা কয়টা লাইন? 42টা, পরীক্ষাতে আসবে। স্টার চিহ্ন দিয়ে রাখ। সোনার তরী কবিতার লাইন কটা? 42টা। স্তবক কটা? স্তবক হচ্ছে 6টা, প্রতি স্তবকের লাইন কটা? 7টা, 6 × 42, পরীক্ষাতে প্রশ্ন আসবে। এটা অগ্রিম বলতেছে, এটা পরীক্ষাতে আসবে। মাত্র চন্দ্র এটা জানে। এই যে সোনার তরী কবিতা একটা রূপক কবিতা, এটা পরীক্ষাতে আসে। সোনার তরী কবিতার একটা রূপক কবিতা, কি কবিতা? একটা রূপক কবিতা। সোনার তরী কবিতা একটা কি কবিতা? রূপক কবিতা। দেখে যেন মনে হয় সিনি উপর, এখানে কার কথা বলেছে? মাঝির কথা বলেছে, কেমন? আসো এরপরে নিচের কোন কবিতাটি 8 মাত্রা? তাহলে কোন কবিতাটা 8 মাত্রা? মাথা রাখবা। সোনার তরী কবিতাটা কোন মাত্রা? চন্দ্রসূত 8 মাত্রার। কোন মাত্রার? 8 মাত্রার। এরপরে ভাইকে বলো তো 40 নাম্বারটা, কাঠিতে কাঠিতে ধান এলো বর্ষা। প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি এবার আসবে না, তবু পড়াচ্ছি। কাঠিতে কাঠিতে ধান মানে এখানে নিরন্তরতা বুঝেছে, কেমন? আসো এরপরে 45 ঘন বর্ষা, পরীক্ষাতে আসবে। ঘন বর্ষা মানে কি বল? ঘন বর্ষা মানে কি বল? সবাই আমাকে আনসার করতো। ঘন বর্ষা মানে কি? ঘন বর্ষা মানে হচ্ছে তুমুল বর্ষা বা প্রবল বর্ষা। 46 নাম্বারটা, সোনার তরী কবিতায় বর্ষা কখন আনলো? এটা পরীক্ষাতে আসবে। বল সবাই আনসার করে এটা। বর্ষা, সোনার তরী কবিতায় বর্ষাকাল কখন আসছে? বলো 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 ফার্স্ট বলো। এটা হচ্ছে কখন আসবে বলতো? এটা হচ্ছে ধান কাটা শুরু হল না, না 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 না, এই যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, দ্যাট মিন্স ধান কাটতে কাটতে। কখন? ধান কাটতে কাটতে, ধান কাটতে কাটতে, কেমন? ওকে ফাইন। আসো এরপর আমরা 47 এবং 48, রক্ত কবরী কোন ধরনের রচনা? এটা আমরা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হচ্ছে তার একটা নাটক। তাহলে রক্ত করবী, এটা হচ্ছে নাটক। কবরী না করবী, রক্ত করবী, এটা হচ্ছে নাটক। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কি? রক্ত করবী নাটক। সবাই আমরা লিখি রক্ত করবী নাটক, এটা প্রায় আসে। রক্ত করবী নাটক, রক্ত করবী নাটক, রক্ত করবী নাটক, রক্ত করবী নাটক, এটা পরীক্ষাতে আসবে। রক্ত করবী নাটক, কার নাটক? রবীন্দ্রনাথ
ঠাকুরের, কেমন আসো? এরপরে এই জায়গাতে আরো একটা প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম নাটক কি বল? রবীন্দ্রনাথের প্রথম নাটক কি? বাল্মীকি প্রতিভা। বালের নাটক মানে কি? বাল্মীকি প্রতিভা, কেমন আসো? এরপরে সনাতনী কবিতায় সোনার দান বলতে কি বুঝেছে? একটু আগে বলছিলাম, জীবন সৃষ্টি কর্মে, আসো। এরপরে সনাতনী কবিতায় কি নিরূপায়? কি নিরূপায় বল? কি নিরূপায়? কি নিরূপায়? ডেউগুলো নিরূপায় ভাঙে দু দারে। এরপর হচ্ছে আমার খরপরসা, বল বল বল, খরপরসা মানে কি? খরপরসা মানে আমরা খুব ভালো করে জানি, খরপরসা মানে ধারালো বর্ষা, খরপরসা মানে ধারালো বর্ষা, খরপরসা মানে ধারালো বর্ষা। আর যদি বলে খুরধারা, খুরধারা মানে কি? খুরধারা মানে খুরের মতো ধারালো, খুরধারা মানে খুরের মতো ধারালো, পরীক্ষাতে আসবে খুরধারা, খুরের মতো ধারালো, খরপরসা, খরের ধারালো বর্ষা, কেমন আসো? এরপরে 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 এগুলো তো আমরা পড়ছি। কাঠিতে কাঠিতে নিরন্তরতা জানি, কোন ঋতুর কথা? এটা বর্ষা ঋতু। সনাতনী কবিতায় কোন ঋতুর প্রেক্ষাপট রয়েছে? তো বর্ষা ঋতুর প্রেক্ষাপট, আসো। এরপরে বারেক বিড়াও, 53 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। বারেক বিড়াও তরি কুলিতে এসে, এখানে কাকে আহ্বান করা হয়েছে? এটা আমরা খুব ভালো করে জানি, কাকে বলো? এখানে কাকে আহ্বান করা হয়েছে? এখানে নৌকার মাঝিকে আহ্বান করা হয়েছে। আমার প্রশ্ন হলো বারেক শব্দের অর্থ কি? বল। বারিকা শব্দের অর্থ কি? বল বল বল, পরীক্ষাতে আসবে। বারেক তিড়াও তরি, বারেক তিড়াও তরি কুলিতে এসে, বারেক মানে কি? বারেক মানে কি? বারেক মানে একবার। ভিড়াও মানে কি? ভিড়াও মানে ভিড় করো, ভিড়াও মানে কি? ভিড় করো, একটু লাগাও। এরপরে শ্রাবণ গগন গিরে, এরপরের চরণ কোনটি? শ্রাবণ গগন গিরে, শূন্য নদীর তীরে, গণমেঘ ঘুরে ফিরে। তাহলে এই জায়গা হবে কি আমার ক নাম্বারটা, ওকে বেনাস। এরপর আমরা তরুছায়া মুসিমাকা, এটা গুরুত্বপূর্ণ, কনফার্ম পরীক্ষাতে আসবে। তরুছায়া মুসিমাকা, এখানে কোন রঙের কথা বলা হয়েছে বলো তো? তরুছায়া মুসিমাকা, এখানে তোমার কালো রঙের কথা বলা হয়েছে, কেমন আসো? সনাতনী কবিতার পঙ্গুক্তি করা আমরা একটা করছি 42টা। সনাতনী কবিতা থেকে আমরা এখন স্কিপ করে আমরা এখন অন্য কবিতায় চলে যাচ্ছি, সনাতনী কবিতা আর দরকার নাই। আমরা এখন যাব হচ্ছে কোন কবিতায়? আমরা যাব হচ্ছে তোমার প্রতিদান কবিতা। এক দোলে আমরা, আমার এই কুল ভাঙিয়েছে যে আমি তার কুল, কি করে বল 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 বল, সবাই বল। আমার এই কুল ভাঙিয়েছে যে আমি তার কুল বাদি বাদি। তাহলে কি হবে বলতো? আমি তার কুল বাদি। বিষে বারা বান, এর পরিবর্তে কবি কি দিতে চান? এইরকম একটা প্রশ্ন আসছে, কনফার্ম আসবে প্রতিদান কবিতায়। কবিকে দিছে একটা, কবি কি দিতে চায়? যে মরে দিয়েছে বিষে বারা বান, আমি দেই তারে, আমি দেই তারে, আমি দেই তারে, আমি দেই তারে বুক ভরা আশীর্বাদ না, আমি দেই তারে কি বলতো? আমি দেই তারে বুক ভরা গান, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। আসো, তাহলে যে কবিকে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। পরীক্ষাতে প্রশ্ন আসবে, এই বিষে ভরা বান শব্দের অর্থ কি? সবাই একটু ভাইকে বলতো। বিষে ভরা বান, কি কটু কথা বলছে, বলো। বিষে ভরা বান মানে কি? এটা হচ্ছে হিংসাত্মক কথা, কটু কথা, খারাপ কথা, অকথ্য কথা, এগুলোকে বলা হয় বিষে ভরা বান। এরপরে 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 বলো 61-62। আরে কবি জসিমউদ্দিন জীবনকাল বলো। কবি জসিমউদ্দিন জীবনকাল সব আমরা লিখিত 1903 থেকে 1976, বল মুখস্থ করে, এটা পরীক্ষাতে আসেন। কবি জসিমউদ্দিনের জীবনকাল 1903 থেকে 1976, সবাই আমরা লিখি এটা 1903 থেকে 1976, 1903 থেকে 1976, বলো। 54 নম্বরটা ভুল। এই 54 নম্বরটা কি ভুল রে? 54 নম্বরটা কি ভুল রে? কই 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 কই? ওহ ও, পরেশ চরণ বলছে, আসেনি কোনো যুক্তি। শ্রাবণ গগন গিরে, গণমেঘ ঘুরে ফিরে, ঠিকই তো আছে পরেশ চরণ। আমি কি পড়াইছি? আমি যেমন শূন্য শ্রাবণ গগন গিরে, ঘনমেঘ ঘুরে ফিরে, এটাই তো আমি কি পড়াইছি? এরা আমি কি পড়েছি রে? হ্যালো বাচ্চারা, আচ্ছা আমি হয়তো তোমার ক নাম্বারটা মনে পড়াইছি, শূন্য নদীর তীরে। না না, এটা তোমার ঘনমেঘ ঘুরে ফিরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার মিস্টেক হয়েছে, আমি জানি না আমি কি পড়েছি। ওকে আসো, কই 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 আসো। এবার আমরা এরপরে তাহলে জসিমউদ্দিনের জীবনকাল 1903 থেকে 1976, কেমন আসো? আসো এবার এই কবিতা থেকে, প্রতিদান কবিতা থেকে ঠিক যেই জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, আমি জাস্ট 1 মিনিটে তোমাকে পুরো প্রতিদান কবিতা একবার ব্রিফ দিচ্ছি, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে। আমার এবার ভাঙিয়েছে জেবা, জেবা মানে জেবা জিনিস, সবাই লেখ উড়া দুড়া প্র্যাকটিস করো। আমি ঠিক যা লিখতে কমু তা লিখবি। কমেন্ট 180 মেল ব্যাগে যাবে, এখন 180 মেল ব্যাগ খুঁজে পাওয়া যাবে না, সবগুলো এখন একাধারে লিখতে থাক। বল জেবা মানে কি? জেবা মানে জেবা জিনি, আপন করিতে কাঁদিয়ে বাড়ে, যে মরে করেছে পর, যে মরে করলে পথের বিরাগে, বিরাগে মানে কি? সবাই লিখো। বিরাগে মানে কি? বিরাগে মানে উদ্দেশ্যহীন, সবাই লিখো, পরীক্ষাতে প্রশ্ন আসবে। আপন করিতে কাঁদিয়ে বাড়ে, যে মরে করেছে পর, তাহলে যে মরে করেছে পথের বিরাগে, পথের বিরাগে মানে কি? উদাসীন, পথে পথে আমি ফিরি তার লাগে, দিকে রজনী জাগে তার জাগে। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে, এই প্রতিদান কবিতায় কোন রজনীর কথা উল্লেখ আছে? এই প্রতিদান কবিতায় কোন রজনীর কথা উল্লেখ আছে? সবাই
সবাই আমরা আনসার করি। প্রতিদান কবিতা কোন রজনীর কথা আনসার আছে, দিগল রজনীর কথা, কোন রজনীর কথা, দিগল রজনীর কথা। কনফার্ম ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসবে, কনফার্ম ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসবে, দিগল রজনী শব্দের অর্থ কি? এই উদাসীন না, দিগল রজনী শব্দের অর্থ কি? দিগল রজনী শব্দের অর্থ হলো দীর্ঘ রাত। দিগল রজনী শব্দের অর্থ কি? দীর্ঘ রাত। পরীক্ষাতে প্রশ্ন আসবে, কবি কার তরে দিগল রজনী জাগেন? কবি কার জন্য দীর্ঘ রাত জাগেন? কার জন্য? যে কবির ঘুমরে কেড়ে নিয়েছে, যে কবির ঘুমরে হরণ করেছে, কবি তার তরে দিগল রজনী জাগেন। আসো, এই জায়গা থেকে প্রশ্ন আসলে এইভাবে আসবে। পরে স্লাইড থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, পরে স্লাইড থেকে হানিয়া মানে কি? হানিয়া মানে হানিয়া মির, হানিয়া মানে কি? হানিয়া মানে হানন করা, আক্রমণ করা, মারা। পরীক্ষাতে প্রশ্ন আসবে, যে মরে দিয়েছে বিষে মারা বান, আমি দেই তারে বুক ভরা গান। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে, কবি কাকে বুক ভরা গান দেয়? কবি কাকে বুক ভরা গান দেয়? পরীক্ষাতে প্রশ্ন আসবে কনফার্ম, কে কাকে? যে মরে দিয়েছে বিষে ভরা বান। কবি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে, কবি যে কবিকে বিষে ভরা বান দেয়, কবিতাকে কি দেয়? কবিতাকে দেয় বুক ভরা গান। কি দেয়? বুক ভরা গান। পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে, এই বিষে ভরা বান মানে কি বলতো? হিংসাত্মক কথা কি কটু কথা? সবাই লিখি আমরা, বিষে ভরা বান মানে কি? হিংসাত্মক কথা, কটু কথা। বিষে ভরা বান মানে হিংসাত্মক কথা, কটু কথা। এরপরে পরীক্ষাতে প্রশ্ন আসবে, কাটা পেয়ে তারে ফুল করে সারাটি জীবন ভর। পরীক্ষাতে প্রশ্ন আসবে, যে কবি কাটা দিয়েছে কবিতাকে কি দিতে চান? যে কবিকে কাটা দিয়েছে কবিতাকে ফুল দিতে চান। পরীক্ষাতে প্রশ্ন আসবে, যে মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। পরীক্ষাতে প্রশ্ন আসবে, যে কবির বুকে কবর বাঁধছে, কবি তার বুকে কি করেন? কবি বলছে তার বুকে সে ফুলের মালংস দেয়, ফুলের মালংস দেয়। শুধু ফুল দেয় না, ফুলের মালংস দেয়। কনফার্ম ঢাকা ইউনিভার্সিটি একটা প্রশ্ন আসবে, সে মালংস শব্দের অর্থ কি? সবাই লিখি আমরা, মালংস শব্দের অর্থ কি? বলো, মালংস শব্দের ফুল না, মালঞ্চ শব্দের অর্থ হলো ফুলের বাগান। মালঞ্চ শব্দের অর্থ কি? ফুলের বাগান। কনফার্ম পরীক্ষাতে আসবে, কনফার্ম ঢাকা ইউনিভার্সিটি বলো, যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে এই প্রশ্ন আসবে। এই প্রতিদান কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? কোন রাতের কথা বলা হয়েছে? কোন রজনীর কথা বলা হয়েছে? কোন রজনী, দিগল রজনী, কোন ফুলের কথা বলা হয়েছে? গোলাপ ফুল, বেলি ফুল, শাপলা ফুল, কি ফুলের কথা? না, রঙিন ফুলের, সোহাগ জড়ানো ফুল মানস ধরে। তাহলে কোন ফুলের কথা বলা হয়েছে? রঙিন ফুলের কথা। কোন ফুলের কথা? রঙিন ফুলের কথা। যে মুখে নিটুরিয়া বানে, নিটুরিয়া বানে কি? নিটুরিয়া বানে মানে কি? নিটুরিয়া মানে নিষ্ঠুর বানে। আমরা গোলামের ফুল কুত্তাতে বাড়াতেন বারো। এই যে নিঠুরিয়া বানে, যে মুখে কয় সে নিঠুরিয়া বানে, এই নিঠুরিয়া বানে। পরীক্ষাতে প্রশ্ন, নিঠুরিয়া মানে কি? নিষ্ঠুর কথা, নির্দয় কথা। আমি লয় করি তার মুখখানি, কতটাই হতে কত কি জানে সাজায় নিরন্তর। নিরন্তর শব্দের অর্থ কি? অবিরাম। সবাই লিখি আমরা, নিরন্তর শব্দের অর্থ কি? নিরন্তর শব্দের অর্থ হলো অবিরাম। নিরন্তর শব্দের অর্থ হলো অবিরাম। পরীক্ষাতে প্রশ্ন আসবে, আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মনে করেছে পর। আসো, এই জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এরপরে আসো, এরপরে শব্দার্থ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। দিগল রজনী মানে কি? দীর্ঘ রাত। আমরা খুব ভালো করে জানি, বিরাগে মানে নিষ্ঠুর বোধাসীন, বান মানে ঠাই মানে স্থান বা আশ্রয়, নিষ্ঠুর মানে নিষ্ঠুর, মালঞ্চ মানে ফুলের বাগান। ভাই বিশ্বাস কর, আমি তোর এই 1-2 মিনিটে যা দেখাইছি এর বাইরে থেকে ইনশাল্লাহ কবিতার লাইন বাইরে থেকে প্রশ্ন আসবে না। আরো একটা জিনিস আমরা জেনে রাখি, এই লাল সাল উপন্যাসটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বালুচর। কোন কাব্যগ্রন্থ? সবাই আমরা লিখি, সবাই ফাস্ট বল কোন কাব্যগ্রন্থ থেকে? বালুচর কাব্যগ্রন্থ থেকে। এরপরে যে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বেঁধে দিচ্ছেন জানি। এরপরে কবি কার জন্য কেঁদে বেড়ান? যে পর করেছে তার আঘাত করেছে। আর এই কবিতার মোট লাইন কটা? 18টা। ভাই যা দেখাইছে ইনশাল্লাহ কবিতা থেকে প্রশ্ন আসলে এগুলো থেকে প্রশ্ন আসবে। এই কবিতাটা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সবাই আমরা লিখিত, কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপরে এই কবিতার মূল জিনিস হচ্ছে পরার্থপরতা। এই শব্দটা আমরা সবাই লিখি। এই প্রতিদান মানেই পরার্থপরতা। অপশনে পরার্থপরতা মা দেখলে তুমি ওইটা মারি দিবা, অপশনে পরার্থপরতা দেখলে মারি দিবা। এই প্রতিদান মানেই পরার্থপরতার কাহিনী। তাহলে কি হবে বলতো? পরার্থপরতা। প্রথম লাইন কি, শেষ লাইন কি? এগুলো পরীক্ষাতে আসছে না, বাট আমরা পড়ে রাখবো। আমার এই ঘর ভাঙিয়েছে যে বামিনী বাদিদার ঘর, আপন করিতে কাঁদে এবারে যে মরে করেছে, এগুলো শেষ লাইন। কেমন আসো? কবি কি করে? কবি এই কাজগুলো করে। আসো, এরপরে যে মরে দিয়েছে বিষে বারাবার, আমি তো এদের বুক ভরা গান। কবিতা কোন বঙ্গোক্তির আমরা জানি? বল সবাই। এবার আমি আর পড়াবো না, শুধু তোরা স্লাইড দেখে দেখে আনসার করবে। স্লাইড দেখে দেখে আনসার করবে সবাই, শুধু এখন স্লাইড দেখে দেখে আনসার করবে। সামিরা, ভাইয়া লালসালু থেকে বের হতেই পারতেছি না। তাহলে সামিরা, তুমি যখন বের হতেই পারতেছ না, তাহলে তুমি লালসালু মসজিদের 3য় বউ হয়ে যাও, আজীবন মসজিদের কাছে থেকে যাও, তোমার আর কখনো বের হতে হবে না। ওই মাজারের কাছে তুমি বাকি জীবনটাকে কাটিয়ে দিতে পারবা। শুধু মসজিদের একটু সেবা করবা, ভুলো মসজিদের পা টিপতে যাও, অন্য কিছু টিপে দিও না, স্পেশাল মানে গলা টিপে দিও না। হ্যাঁ, তাহলে তোমার কাহিনীটা ওখানে খতম হয়ে যাবে। তাহলে আমরা আর লালসালুকে আর খুঁজে পাবো না, বা লালসালুকে আমরা আর কখনো পাবো না। সারা জীবন মসজিদের পাটাই টিপে দিও, কেমন? তুমি মসজিদের 3য় বউ হিসেবে থেকে যেও, কেমন?
ওকে ভাই সরেন অ্যাসেস নেই, অ্যাসেস নেওয়ার দরকার নেই ভাই, ভালো মানুষ, তোদেরকে পিডিএফ দিয়ে দেবো আমি, অসুবিধা নাই। নিচের কোন জন সত্যিকারের পল্লী কবি? পল্লী কবি কিরা? পল্লী কবি জসীমউদ্দিন, নলেজ মাথা রাখবে কেমন? আচ্ছা, আরো একটা কবি আছে, আমি তোদেরকে অগ্রিম বলতেছি, যারা ভার্সিটি অ্যাডমিশন দিবি ভাই, যা বলি কথাগুলো শুনিস, লাস্ট টাইম কেন ক্লাসগুলো করস, এগুলো তো আগেও পড়ছিস, কিন্তু আমার গাইডলাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুফিয়া কামাল আছে না, সুফিয়া কামাল থেকে একটা প্রশ্ন আসবে, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি বোর্ড পরীক্ষা যারা যারা দিবি, ঢাকা ইউনিভার্সিটি বোর্ড পরীক্ষা যারা যারা দিবি, সুফিয়া কামাল থেকে একটা প্রশ্ন আসবে, অগ্রিম বলতেছি। এই সুফিয়া কামালটা ভালো করে পড়ে যায়, ইনশাল্লাহ এখান থেকে আসবে। সুফিয়া কামাল হচ্ছে তোর মুসলিম জাগরণের, সরি মুসলিমদের নারী জাগরণ অগ্রদূত বলা, স্পেশালি মুসলিম জাগরণ, মুসলিম নারী জাগরণের মনে হয়। হ্যাঁ, এই সুফিয়া কামাল নেই কয়, না 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 না, সুফিয়া কামাল তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনটা কয় মুসলিম নারী জাগরণ অগ্রদূত, আর সুফিয়া কামালটা কয় হচ্ছে তোর বাংলাদেশ শ্রেষ্ঠ মহিলা কবি, বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কয় সুফিয়া কামাল রে। এরপরে সুফিয়া কামালের আরো একটা জিনিস তারে বলা জননীর জননীর সহশিকা কি জানি একটা আছে না, জননীর কি জানি একটা সহশিকা না সহইকা কি জানি একটা আছে, ওইটা তারা কয় সুফিয়া কামাল রে। কেমন? এরপরে সুফিয়া কামালের বাপের বাড়ি কুমিল্লা, হ্যাঁ সুফিয়া কামালের বাপের বাড়ি কুমিল্লা, আর তার জন্ম হয়েছে বরিশালে, পরীক্ষাতে প্রশ্ন হয় কেমন, এগুলো পড়বি। সুফিয়া কামালের প্রথম জামাই কে? কামাইল্লা, সরি নেহাল্লা মরে গেছে কত? 1932 সালে। সুফিয়া কামালের প্রথম জামাই। আর নেহাল্লা কিরা? সুফিয়া কামালের মামতবে আসছিল। হ্যাঁ, এরপর 1935 সালে হেবড়ি তাহারই পড়ে, মানে বলিতে পারি না কোনো মতে লিখছিল। হ্যাঁ, এটা তোমার মাসিক মাসিক মোহাম্মদী পত্রিকা প্রকাশিত 1935 সালে। এরপর আবার 1939 সালে হেবড়ি আল্লাহ দিলে কামিলদারে বিয়ে করিয়ে লেছে। কারে বিয়ে করছে? কামিলদারে বিয়ে করে লেছে। কেমন? কামাল উদ্দিন, নাম কি? কামাল উদ্দিন। সো এই ইনফরমেশন আমাদের আমার কাছে মানে এবার পরীক্ষা প্রশ্ন। এরপর সুফিয়া কামালের যে তোমার উপন্যাস কাব্যগ্রন্থ যেগুলো আছে এগুলো পরীক্ষাতে আসে, পদ্মরাগ, এরপর আরেকটা কি জেনে আছে মাথায় আসতেছে না, ওগুলো পরীক্ষাতে আসে। কেমন? ওগুলো আমরা দেখবো। এরপর হচ্ছে আমার এরপর আমরা 64 নাম্বার 62 নাম্বারটা আমরা আনসার করি। নকশিকাতার মাঠ ইংরেজি অনুবাদ কে করেন? রয়েছে মিলফোর্ড। সবাই একটু লেখ, সবাই লেখ 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 সবাই লেখ রে লেখ। বলো এটাকে, এই যে অমাকির করে, এই যে যে এনএম মিলফোর্ড। তাহলে নকশিকাতার মাঠ এটার ইংরেজি অনুবাদ করে কে? এনএম মিলফোর্ড। নকশিকাতার মাঠ এটার ইংরেজি অনুবাদ করে কে? এনএম মিলফোর্ড। এরপরে জসীমউদ্দিনের জন্মস্থান কোথায়? এটা হচ্ছে কোথায়? ফরিদপুর। আমরা বল ফরিদপুরের কোন গ্রামে? দেখি কে কে বলতে পারবি। ফরিদপুরের কোন গ্রামে? ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। কেমন? ফরিদপুরের কোন গ্রামে? তাম্বুলখানা গ্রামে। প্রতিদিন কবিতা মূল পড়ে এই দেখছো তো অবস্থা, তোমরা এক কানা গেছে ডাক্তার ক্ষয় ইউনিট 22 আসছে, একটু গেছে প্রতিদান মানেই ফরার্থ ফরদা মারবি, চোখ বন্ধ করে মারবি, কোনো কথা নাই। ওকে ফেন আসো। আরে বাবরে, বারবার আমার সুদর্শন চেহারাটা কেন যে আসে, কেন যে আসে, তাহারেই পড়ে, মানে বলিতে পারি না কোনো মতো। আয় তোদেরকে তাহারে পড়ে অনেকটা পড়াই দিতেছি। কবিতাগুলো আমি ট্রাই করবো যে কয়টা কবিতা গেছে, সোনার গেছে, মাগো মাগো মাগো, দেখি আরো 2-3টা পড়াই দিই, যুদ্ধ যায়। হে কবি নীরব কেন ফাগুন যে শেষ ধরায়, ধরায় মানে পৃথিবীতে। আমি যা প্র্যাকটিস করতে বলি তা প্র্যাকটিস কর, কোনো কথা নাই। প্র্যাকটিস করতে বলতেছি প্র্যাকটিস, যা লিখতে বলি তা লিখবি, কোনো কথা নাই। দেখ বসন্তে বলিয়ে তুমি লবণে দিতে বন্ধ নাই, কইলে সে স্নিগ্ধ আঁখি। কনফার্ম স্নিগ্ধ আঁখি মানে কি বুঝেছে? ঢাকা ইউনিভার্সিটি এই প্রশ্ন কনফার্ম 100% গ্যারান্টি দিচ্ছে, এই প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসবে না, বাট কোনো কোনো একটা ভার্সিটি অ্যাডমিশন আসবে। ঝাঁকিতে আসবে না, বাট কোনো কোনো একটা ভার্সিটি আসবে। স্নিগ্ধ আঁখি মানে কি? স্নিগ্ধ আঁখি মানে তোমার উৎসুক চাহনি। স্নিগ্ধ আঁখি মানে উৎসুক চাহনি। আমরা অনেক সময় বলি কোমল চোখ, কোমল টোমল যা আছে এগুলো হচ্ছে আগে উৎসুক চাহনি। উৎসুক চাহনি না থাকলে কোমল টোমল আনসার হবে। কথা ক্লিয়ার? আসো, দক্ষিণা দুয়ার কি গেছে খুলে? দক্ষিণা দুয়ার মানে কি? দক্ষিণ দিকের বাতাসের কথা বলছে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দক্ষিণের সমর। সমীর মানে কি? লেখ, সমীর মানে বাতাস। সবাই লিখি আমরা। সমীর মানে কি? সমীর মানে বাতাস। সমীর মানে কি? সমীর মানে বাতাস। গন্ধে গন্ধে হয়েছে কদের কুল, এখনো দেখোনি তুমি কহিলাম। যদি প্রশ্ন আসে কহিলাম মানে কার কথা বলেছে? কহিলাম মানে কবির বিগ ফ্যান। কহিলাম মানে কবি ভক্ত। সবাই লিখি আমরা, কহিলাম মানে কবি ভক্ত। কেন কবি আজ এমন উন্মান না? তুমি উন্মান মানে উদাসীন। এরপরে কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের কনফার্ম ওর অ্যাডভান্স বলতেছে ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্ন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবে আসবে আসবে। অলোকের পাথার বাহিয়া, অলোক মানে কি? অলোক বা যতদূর দেখা যায়, পাথার মানে সমুদ্র, আসবে পরীক্ষাতে। এটা একদম একদম স্টার 100টা মারো। পাথার মানে সমুদ্র, পাথার মানে সমুদ্র, পাথার মানে সমুদ্র, পাথার মানে সমুদ্র, কনফার্ম আসবে। তরিতার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে কি আমারে? শুনি নাই রাখিনি সন্তান। মেয়েরা যে কত ঢং করে কথা বলে দেখো। মানে তোমার সুফিয়া কামালের ভাষ্য মত হয়েছে যে বসন্তকাল যে আইছে হেতিকে একবার আমার ডাকছে, হেতিকে আমার থেকে একবার পারমিশন নিছে বলে বেজেছে কি আগমনী গান।
আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আমার আইলো রে, সরি বৈশাখ না, হ্যাঁ বৈশাখে তো তোর তো ফাল্গুন মাস্টারে, তাহলে ফাগুনের মোহনায় ডিডিডিং ডিডিডিং বলছে। এরকম কি আগমনী গান কি বেজেছে? বেজেছে ডিডিডিং ডিডিডিং, হেতে জানে না। এরপরে বলছে ডেকেছে কি শিখি আমারে, তার ভাষ্যমতে সুফিয়া কামাল, সরি হ্যাঁ সুফিয়া কামাল, তার ভাষ্যমতে বসন্তকাল এসে বলবে চুপিয়া কামাল, চুপিয়া কামাল মেয়ে কামিন বলে শুনি নাই রাখিনি সন্ধান, শুনিও নাই জানার শোনার ইচ্ছাও করি নাই, রাখিনি সন্ধান, কত ঢং। আসো এরপরে কহিলা মগু কবির ছিল আজু গীতি, গীতি মানে গান, বসন্ত বন্দনা তবে কণ্ঠে এমন মন্তরা। পরীক্ষাতে ঠিক এই প্রশ্নটা আসবে, এই কবিতার মধ্যে কোন ঋতুর বন্দনা করা হয়েছে? বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনে এমন মন, তাহলে বলো কোন ঋতুর বন্দনা করা হয়েছে? কোন ঋতুর বন্দনা করা হয়েছে? কোন ঋতু? বসন্ত বন্দনা, বসন্তের বন্দনার কথা বলেছে। কহিল সে মৃদু মধুসূরে, তাহলে সুফিয়া কামাল কেমনে কইছে কথা এটা? মৃদু মধুসূরে। না হোক নাই হলো, না হোক এবার আমারে গাহিতে গান বসন্তের আনি দরিয়া রহিনী, ভুলিনি তো আমি এসেছে তো ফাগুন সরিয়া। কেমন কেমন আসা। এরপরে কহিলাম ওগো কবি অভিমান করেছে কি তাই, যদিও তো দরকার নাই। কহিল সে পরম হেলায় বৃদ্ধা কেন ফাগুন বেলায়, ফুলকি ফুটেনি শাকে। এই শাকে মানে কি? শাকে মানে গাছের শাখা প্রশাখা, শাকে মানে গাছের শাখা প্রশাখা, গাছের শাখা প্রশাখা দিকে ফুল ফুটে নাই। পুষ্পারতি মানে কি? এটা হচ্ছে ফুলের অভ্যর্থনা। ঋতুরাজন, পরীক্ষাতে এটা প্রশ্ন হবে। ঋতুর রাজন বলতে কবি কি বুঝিয়েছে দেখে বলো তো? ঋতুর রাজন বলতে কবি কি বুঝিয়েছেন? ঋতুর রাজন বলতে কবি কি বুঝিয়েছেন বলো? ঋতুর রাজন বলতে কবি কি বুঝিয়েছেন? রাব্বাতুল বাইত ভাইয়া আমার কমেন্টটা একটু পড়েন, আমার মেয়েকে নিয়ে আপনার ক্লাস করতেছে, ওর বয়স 15 মাস। ভাইয়া রাব্বাতুল বাইত, রাব্বাতুল বাইত তুমি কি সত্যি কথা বলতেছো? সত্যি তোমার মেয়েও আছে? বাহ 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 বাহ, অ্যাবসলিউটলি স্যার। রাব্বাতুল ভাই তুমি কি আমার স্টুডেন্ট কিনা ভাই একটু জানাও। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমার কপালটা তোমার ঠেকতে 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 এমন পর্যায়ে ঠেকবে যে তোমার স্টুডেন্টের মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তবু আমার বিয়ে হচ্ছে না। হয়তো ভাগ্যে আল্লাহ যদি এরকম নির্মম পরিবেশে রাখে। কষ্ট কষ্ট। ওকে 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 ফেন আসো। এরপর হচ্ছে মাধবী কুড়ির বুকে গন্ধ নাই করে নিয়ে অর্ঘ্যবিরেশ্বর। অর্ঘ্যবিরেশ্বর মানে অঞ্জলি প্রদান বা পূজা নিবেদন, এগুলো পড়বো। আর ঋতুরাজন মানে বসন্ত, এটা আমরা পড়বো। আসো এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। মাধবী কুড়ি বলতে কোন ফুলের কথা বলা হয়েছে? মাধবী লতা বা কোন ফুলের কথা বলা হয়েছে এটা মাথায় রাখবে। এই যে এটা হচ্ছে বাসন্তী লতা, কোন ফুলের কথা বলেছে? বাসন্তী লতা ফুলের কথা। কেমন? এই ফুলটার কথা আমরা মাথায় রাখবো। কেমন? ওকে ফেন আসো। এরপরে হোক তবু বসন্তের প্রতি কেন তো তীব্র কথা, এগুলোর দরকার নেই। ঋতুরাজ মানে ঋতুরাজা বসন্ত, এগুলো আমরা জানি। এরপরে এই জায়গা থেকে কনফার্ম ডিউ, আর ইউ, সি ইউ, জে ইউ, জেন ইউ, জিএসটি, বিউপি, অক্সফোর্ড, জক্সফোর্ড, যেখানে পরীক্ষা দাও না কেন কনফার্ম এই লাইন থেকে ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন আসবে। এইচএসসি 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। কেন বলতেছি জানোস? কারণ আমার পেজের মধ্যে আল্লাহ এখন ক্লাস 5 এর মেসেজ দেয়, ক্লাস 6 এর ছেলে মেয়েরা মেসেজ দেয়, আর ইংলিশে মেসেজ দেয়। ভাইয়া আমার না স্বপ্ন মেডিকেলে পড়া, ভাইয়া আমি এখন থেকে কিভাবে পড়বো, ভাইয়া আমি না ইংলিশ শিখতে চাই, ভাইয়া আমাকে কিভাবে, আর এগুলো ইংলিশে। আমি পরে এগুলো গুগল ট্রান্সলেশনে লিখে আমি এরপরে চাই যে কি কইছে আমারে, পরে দিয়ে সুন্দর করে লেখে ভাই আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 7, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6। আমি কই বাবা আর একটু বড় হলো কিশোরা, তোমার জন্য এখনো ভাইয়ের সময় হয়নি, আর একটু বড় হোক। এই জন্য বলছি না 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 29, 30, 40 যেই লেভেলের থাকো না কেন এই লাইন থেকে একটা প্রশ্ন আসবে। কুহিলি উত্তরে তাহলে মাঘের সন্ন্যাসী। প্রথম কথা, কুহিলি শব্দের অর্থ কি? সবাই আমরা লিখি। কুহিলি মানে কুয়াশা, সবাই আমরা লিখি। তো সবাই আমরা লিখি, সবাই সবাই ফার্স্ট বলো বলো কুহিলি মানে কি? বলো বলো কুহিলি মানে কি? কুহিলি মানে কুয়াশা। কুহিলি মানে কি? কুহিলি মানে কুয়াশা। কুহিলি মানে কি বলো তো? কুহিলি মানে কুয়াশা, কুহিলি মানে কুয়াশা, কুহিলি মানে কুয়াশা। কেমন? কুহিলি মানে কুয়াশা। উত্তরি মানে কি? কনফার্ম। উত্তরি মানে হচ্ছে সাদর, উত্তরি মানে কি? সাদর। মাঘের সন্ন্যাসী মানে কি? আয় এটা একটু বলতে হবে। মাঘের সন্ন্যাসী বলতে কোন ঋতুকে ইন্ডিকেট করছে? মাঘের সন্ন্যাসী বলতে শীত ঋতুকে বুঝাইছে। মাঘের সন্ন্যাসী বলতে কোন ঋতুকে বুঝাইছে? শীত ঋতুকে বুঝাইছে। গিয়েছে চলিয়ে ধীরে পুষ্পিত দিগন্তের পথে, রিক্ত হস্তে, রিক্ত আমি নিশ্চয় দেবার মতো কিছু নাই, তাহারাই পড়ে মানে ভুলিনি তো আমি তোমার মনের হাসি। হ্যাঁ, আর তাহলে ভুলিতে পারি না কোনো মতে। কেমন আসো? তাহলে এই জায়গাগুলো পরীক্ষা আসে। প্রিয়জন হারানোর বেদনা, এই কবিতার আসো, এটা খুব গুরুত্বপূর্ণ।
তারই পরে মনে, এটা কেমন কবিতা? এটা হচ্ছে সংলাপ নির্ভর। তাহলে সব আমরা আনসার করি সংলাপ নির্ভর। পরীক্ষা প্রশ্ন আসবে কার কার মধ্যে সংলাপ, সেটা হচ্ছে কবি এবং কবিভক্ত, কবি এবং কবিভক্তের মধ্যে সংলাপ। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কত সালে? 1935 সালে প্রকাশিত হয়। কোন ছন্দে রচিত? অক্ষরভিত্তিক ছন্দে রচিত। মাঘের সন্ন্যাসী বলতে শীত ঋতু। যদি পরীক্ষা প্রশ্ন, শীতের বিপরীতে কোন ঋতুকে স্থাপন করছে? বসন্ত ঋতুকে। কুহেলি মানে কুয়াশা। বল এই সবগুলো একবার পড়ে ব্যাকে ডান বল, এই সবগুলো একবার পড়ে ব্যাকে ডান বল, এই সবগুলো একবার পড়ে ব্যাকে ডান বল। ডান 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 ডন মেরেগা ডন ডন মেরেগা ডন। ওকে ভাই, এই কবিতার মধ্যে কোন ফুলের কথা উল্লেখ আছে? মাধবী, বাতাবি নেবে, আমের মুকুল। ঋতু কাটা ধরে শীত বসন্ত। আসো, যদি তোমার এটা বিতর্ক আছে তবু তোমার এই প্রশ্ন আসতো না, দরকার না। আসো এরপরে মাঘের সন্ন্যাসী, শীত ঋতু, ঋতুরাজ, বসন্ত। এরপরে তোমার প্রথম স্বামী সৈয়দ নিহাল 32 সালে মারা গেছে। আসো ফাগুন। এই জায়গা থেকে একটা পরীক্ষা প্রশ্ন। কনফার্ম 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 কনফার্ম। চ্যালেঞ্জ 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 দিবি না? চ্যালেঞ্জ, অগ্রিম চ্যালেঞ্জ দিলাম। কনফার্ম কনফার্ম কনফার্ম। স্টার 1টা 2টা 3টা 100টা 500টা কনফার্ম আসবে। এই তাহারই পরে আমাদের লক্ষণীয়, অন্যতম লক্ষণীয় বৈশিষ্ট্য কি? নাটকীয়তা। অন্যতম লক্ষণীয় বৈশিষ্ট্য কি? নাটকীয়তা। অন্যতম লক্ষণীয় বৈশিষ্ট্য কি? নাটকীয়তা। আরো একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সংলাপ নির্ভর। তাহলে প্রথম বৈশিষ্ট্য সংলাপ নির্ভর, অন্যতম লক্ষণীয় বৈশিষ্ট্য নাটকীয়তা। এই তাহারই পরে মানে পরীক্ষাতে প্রশ্ন আসবে। কেমন? আসো, কোন ছন্দ রচিত? অক্ষরভিত্তিক ছন্দ রচিত। কত মাত্রা? 8 ও 10 মাত্রা। কত মাত্রা? 8 ও 10 মাত্রা। আবার 8 মাত্রা কিন্তু সনাত্তরী আছে। কেমন? কোহেলি উত্তরী দলে ড্যাশের সন্ন্যাসী। কিসের সন্ন্যাসী? বলো, সবাই আনসার করো। এখন আর আমি আর পড়াবো না, তোমরা একটা একটা করে এক আধার আনসার করতে থাকো। বলো বলো বলো, এক আধার আনসার করতে থাকো। এক আধার, একটা না। এটা কি? এটা হচ্ছে আমার কৈলুত্তর তাহলে মাঘের সন্ন্যাসী। কৈলু সেই স্নেহিত আগে তো উৎসুক চাই না, আমরা খুব ভালো করে জানি। এরপরে 69 70 বল, তারই পরে মানে কবিতা মাঘের সন্ন্যাসী বলতে কি বুঝে? বল, তোরা আনসার কর, আমি আর পড়াবো না। দেখ ভাই, যা পড়ানোর পড়াই দিচ্ছি, এখন আর পড়ানোর কিছু নেই। এগুলো কি? শীত ঋতুকে। স্বগতিক থেকে একজন, এটা মাথা রাখবে, স্বগতিক থেকে একজন। এরপরে মাধবী অর্থকে। বল, আমার পড়ানোর কিছু নেই। বলো 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 ফার্স্ট। ওকে ফেনাস, এটা কি? বাসন্তী ফুল। এরপরে এমন এমন উন্মাননা তুমি কোথাও তেমন, আমার তাহারই পড়ে। তাহলে এই কবিতা থেকে আমার আর খুব বেশি কিছু পড়ানোর নাই। আমরা তাহারই পড়ে মনে বলিনি তো আমি তোমার মুখের হাসি। সুফিয়া কামাল থেকে এই জিনিসটা পরীক্ষাতে আসে। কেমন? এই যে সুফিয়া কামালের, এই যে কামিল্লার গ্রন্থ 9 কোনটা? তাহলে কামিল্লার গ্রন্থ 9 হচ্ছে ছায়া হরিণ। তাহলে আমরা এই তিনটা ভালো করেছি। সুফিয়া কামালের গ্রন্থ 9 ছায়া হরিণ, তার মানে গ্রন্থ হচ্ছে 3 গ্রন্থের নাম মুখস্থ করি। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। তিনটার নাম সবাই লিখি আমরা, ফার্স্ট সবাই লিখি, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। সুফিয়া কামালের গ্রন্থ কয়টা শিওর না, বাট এই 3টা তার গ্রন্থ। কি কি? সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। এগুলো লিখো 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 লিখো, সবাই লিখে আমরা, পরীক্ষাতে আসে এগুলো। সুফিয়া কামিল্লা থেকে প্রশ্ন আসবে, সুফিয়া কামাল থেকে প্রশ্ন আসবে। তাহলে কি কি লিখি দাও? সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে ভাই, আসো। এরপর আমরা এখন যাব, আমি কিংবদন্তির কথা বলছি। আসো, আমি কিংবদন্তির কথা বলছি থেকে কি কিভাবে প্রশ্ন আসতে পারে? আমি কিংবদন্তির কথা বলছি থেকে কি কিভাবে প্রশ্ন আসতে পারে? আসো, আমি সব দেখাচ্ছি। আমি কিংবদন্তির কথা বলছি থেকে কি কিভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে আমি সব দেখাচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে, আমাকে বলতো কিংবদন্তি শব্দের অর্থ কি? এটা থেকে পরীক্ষাতে আসবে। কিংবদন্তি শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে আমার, কে বলতো? কিংবদন্তি শব্দের জনশ্রুতি। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে আমার জনশ্রুতি। এরপরে পরীক্ষাতে প্রশ্ন আসবে, কিংবদন্তি এটার প্রতীকী অর্থ কি? এটা কি না, হ্যাঁ, এটা কিসের প্রতীক? বল, এটা কিসের প্রতীক বলতো? কিংবদন্তির বলছে তোমার ঐতিহ্যের প্রতীক। কিংবদন্তি কিসের প্রতীক? কিংবদন্তি হচ্ছে আমার ঐতিহ্যের প্রতীক। দেখ ভাই, আমি যা বলতেছি এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে। এরপরে হচ্ছে কবির কিংবদন্তি কারা? আমি তোর যদি জিজ্ঞেস করা তোর কিংবদন্তি কবি, তুই কবি আমার লেজেন্ড হচ্ছে মেসি, আমার লেজেন্ড হচ্ছে লিও নেইমার, আমার লেজেন্ড হচ্ছে লিও রোনালদো, আমার লিও হচ্ছে আমার কিংবদন্তি হচ্ছে ফেলে, আমার কিংবদন্তি হচ্ছে ম্যারাডোনা, এরকম কবি। কিন্তু কবির কাছে কিংবদন্তি কারা? কবির কাছে কিংবদন্তি হচ্ছে কবির পূর্বপুরুষরা। কবির কাছে কিংবদন্তি কারা? কবির পূর্বপুরুষরা। কারা? কবির পূর্বপুরুষরা। এই 3টি ইনফরমেশন পরীক্ষাতে প্রায় আসে। এরপরে এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা, কবিতা। এই কবিতা কিসের প্রতীক? দেখি বল, কবিতা কিসের প্রতীক? পরীক্ষাতে প্রশ্ন আসবে। কবিতা মুক্তির প্রতীক। কবিতা কিসের প্রতীক? মুক্তির প্রতীক। কেমন? আসো, তাহলে আমরা এবার কবিতার মধ্যে যাচ্ছি। আরো একটু খাসতে গেছে, হাজে কারাইতেছে।
আমি আমার পুরুষের কথা বলছি, আমার করতল, তার করতলে পলিমাটির স্বরূপ ছিল। তাহলে করতল মানে হাতের মুঠো। আমি একটু ফাস্ট যাচ্ছি। তার পিঠে রক্ত দেওয়ার মতো ক্ষত ছিল। আচ্ছা, এই যে কবির পূর্ববর্তীদের করতল ছিল পলিমাটির স্বরূপ, দ্যাট মিনস তারা কি ছিল? তারা ছিল তোমার কৃষক ছিল বা শ্রমজীবী ছিল, এই জন্য তাদের করতলে পলিমাটির স্বরূপ ছিল। কেমন আসো? এরপরে তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলছেন, অরণ্য সাপুদের কথা। পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবে, অরণ্য মানে কি? অরণ্য মানে কি? সবাই বল। অরণ্য মানে বন জঙ্গল। এরপরে সাপদ মানে কি? সাপদ মানে হচ্ছে হিংস্র মাংসাশী প্রাণী। সাপদ মানে কি বলো? সাপদ মানে হচ্ছে আমার হিংস্র মাংসাশী প্রাণী। সাপদ মানে কি বল? সাপদ মানে হচ্ছে আমার হিংস্র মাংসাশী প্রাণী। এরপরে তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এই কবিতা হচ্ছে তোমার মুক্তির প্রতীক। কবিতা কিসের প্রতীক? মুক্তির প্রতীক। কবিতা কিসের প্রতীক? কবিতা মুক্তির প্রতীক। এরপরে পরীক্ষাতে এটা প্রশ্ন আসবে, কবিতা কি? কবিতা হচ্ছে জীবনস্থিত প্রতিটা সত্য শব্দ কবিতা, আবার জীবনস্থিত প্রতিটা মুক্ত শব্দ কবিতা। সবাই লাগ, সত্য শব্দ এটাও কবিতা, মুক্ত শব্দ এটাও কবিতা। সবাই আমরা লিখি, সত্য শব্দ এটাও কবিতা, মুক্ত শব্দ এটাও কবিতা। ঋতু বর্ণন এটা কি পড়া লাগবে না? পড়ার দরকার নেই। সারুকাল হয়েছে খুব মানে একটা আলতু পালতু জায়গা, এখানে কি প্রশ্ন করে আল্লাহ জানে। কেমন? ওকে, বাট ফুল সিলেবাস পড়তে হবে, ফুল সিলেবাস। বিভীষণের প্রতি মেঘনা থেকে ঢাকা নিয়ে প্রশ্ন আসবে, আহ্বান থেকে প্রশ্ন আসবে, নেকলেস থেকে প্রশ্ন আসবে, গৃহ থেকে প্রশ্ন আসবে, এগুলো থেকে প্রশ্ন আসে। কেমন আসো? এরপরে যে কবিতা শুনতে জানা না সে কি কি শুনবে? ঝড়ে আর্তনা শুনবে, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, সে আজম কৃতদাস থেকে যাবে। সো এই লাইনগুলো একটু আমরা পড়বো। আসো, এরপরে আমি উচ্চারিত সত্যের কথা বলছি। আমি আমার এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, কবি কার কথা বলছে? কবি কবির মায়ের কথা বলছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত থাকে এই প্রশ্নটা আসবে যে প্রবহমান নদীর কথা কে বলতেন? ভাইকে বলতো, প্রবহমান নদীর কথা কে বলতেন? পরীক্ষাতে এই প্রশ্নটা আসবে, প্রবহমান নদীর কথা কে বলবেন? বলো, প্রবহমান নদীর কথা কে বলতেন? এটা পরীক্ষাতে আসতে পারে। প্রবহমান নদীর কথা, সেটাকে প্রবহমান নদীর কথা বলতেন কবির মা। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন। তাহলে কে বলতেন? কবির মা বলতেন। কে বলতেন? কবির মা বলতেন। আসো, এরপরে যে কবিতা শুনতে জানে সে নদীতে ভাসতে পারে না, সে কবিতা শুনতে জানে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, সে মায়ের কোলে সে গল্প করতে শুনতে পারে না। আসো, এই জিনিসগুলো আমরা জানি, এখান থেকে প্রশ্ন খুব কম আসে। আসো, এই যে কবি, আমি এখানে বলতে এই কবিতার মধ্যে কোন স্নেহের কথা বলেছে এটা পরীক্ষাতে আছে। তাহলে ভাইকে বলতো এই কবিতাতে কোন স্নেহের কথা বলেছে? বলতো কোন স্নেহ, বিচলিত স্নেহ, কোন স্নেহ? বিচলিত স্নেহ। এখানে বলবে কার মৃত্যুর কথা বলা হয়েছে, এভাবেই ঠিক পরীক্ষায় প্রশ্ন আসে, কার মৃত্যুর কথা বলা হয়েছে। অথবা তোমাকে শূন্যস্থান দিয়ে বলবে মৃত্যুর কথা কার বলা হয়েছে, কার? গর্ভবতী বোনের। কার? গর্ভবতী বোনের। এরপর তোমাকে বলতে পারে যুদ্ধের কথা কার বলা হয়েছে, যুদ্ধের কথা। মাথায় রাখবা, যুদ্ধের কথা কার বলা হয়েছে? আসো, যুদ্ধের কথা হচ্ছে ভাইয়ের কথা। ভাইয়ের, এই যে আমি আমার ভাইয়ের কথা বলছি, তারাই যুদ্ধ করছিল। যুদ্ধ কিভাবে আসে? ভালোবেসে যুদ্ধ আসে। ভালোবাসা দিলে কে মরে যায়? পরীক্ষাতে আসতে পারে। ভালোবাসা দিলে মা মরে যায়। ভালোবাসা দিলে কে মরে যায়? ভালোবাসা দিলে মা মরে যায়। যা বলি, যা জিজ্ঞেস করে এগুলো লিখো, যা জিজ্ঞেস করে এগুলো লিখো। বলবে কবির পূর্বপুরুষে কি ছিলেন? পরীক্ষাতে প্রশ্ন আসবে, কবির পূর্বপুরুষে কি ছিলেন? কৃতদাস। কবির পূর্বপুরুষে কি ছিলেন? কৃতদাস। কবির পূর্বপুরুষে কি ছিলেন? কৃতদাস কি ছিলেন? কৃতদাস ছিলেন। কেমন? এরপরে আসো, এই জায়গা থেকে ইনশাআল্লাহ এইচএসসি 26-27 কেউ আসো, তোমাদের কনফার্ম প্রশ্ন আসবে এখান থেকে। আর ভার্সিটি অ্যাডমিশন থেকেও মোটামুটি প্রশ্ন আসে। কোন কোন জায়গা থেকে? যে কর্ষণ করে শস্য সম্পদ তাকে সমৃদ্ধ করবে, এই জায়গা থেকে। এরপরে বলবে প্রবহমান নদী কাকে পুরস্কার দেয়? যে মৎস্য লালন করে। বলবে জননীর আশীর্বাদ কাকে দীর্ঘ করে? যে গাভীর পরিচর্যা করে। বলবে ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করবে। এই 8টা লাইন পুরো টোটস্থ ঠোঁটের আগায় রাখতে হবে। এই 8টা লাইন সবাই 2বার করে পড়ে ভেগে ডান বল। এই 8টা লাইন সবাই 2বার করে পড়ে ভেগে ডান বল। এই 8টা লাইন সবাই 2বার করে পড়ে ভেগে ডান বলো। বলো। এই 8টা লাইন সবাই 2বার করে পড়ে ভেগে ডান বলো। যাদের কাছে আমার সাজেশনটা আছে, সাজেশনে এই নোটগুলো প্রত্যেকটা জিনিস আছে, শুধু নোটটা নিয়ে একটু সাজেশন, নোটটা নিয়ে ক্লাসগুলো করবা, নোটটা নিয়ে পড়বা। আমি সামনে যে আমার ইনশাল্লাহ 3 তারিখ ম্যারাথন, একদম লং টাইম ম্যারাথন, ইনশাল্লাহ একদম ম্যারাথন লং টাইম। ওই ম্যারাথনটা আমি রিকোয়েস্ট করব প্রতিটি স্টুডেন্ট এই সাজেশনটা হাতে রেখে ম্যারাথনে বসবে ইনশাল্লাহ। তোর বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বিরোচন যা যা লাগবে শেষ করানোর দায়িত্ব আবু সুফিয়ানের ইনশাআল্লাহ 3 তারিখ। আমি জানি না কখন কিভাবে আমি একদম এত লং টাইম নিতে পারবো, বাট নিবে ইনশাআল্লাহ। সামিউল আমার কিংবদন্তি আবু সুফিয়ান ভাইয়া, লক্ষ্মী শোনা আমি তোমার কমেন্টটা দেখছি, শোনা টাইম নেই জন্য পড়তেছি না, এতবার কমেন্ট করো না তুমি, ভালো। ওকে আসো,
এরপরে 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 দেখো দীর্ঘদেহী পুত্র, তাহলে পুত্রগণ কেমন দীর্ঘদেহী, কেমন দীর্ঘদেহ। আমি তোমাদের কথা বলছি, আমি মায়ের কথা বলছি। কার মৃত্যুর কথা? বোনের মৃত্যুর কথা। কোন বোন? গর্ভবতী বোনের মৃত্যুর কথা। কাজ যুদ্ধের কথা? ভাইয়ের যুদ্ধের কথা। কেমন আসে? এরপরে কবিতা কি কি? সশস্ত্র সুন্দর অনিবার্জিত অভ্যুত্থান, এটা একটা কবিতা। সুকণ্ঠ সঙ্গীত একটা কবিতা। সুপুরুষ ভালোবাসা সুকণ্ঠ সঙ্গীত একটা কবিতা। জীবশ্রেত প্রতিটা মুক্ত শব্দ একটা কবিতা। রক্ত জবার মতো প্রতিবার উচ্চারণ একটা কবিতা। তাহলে এই 4টা লাইন পড়ে ব্যাগে ডান বল কি কি কবিতা? এই 4টা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এই 4টা লাইন একবার পড়ো, এই 4টা লাইন একবার পড়ো। সামনে দাঁড়িয়ে থাকলে কেমন? আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, তাহলে একটু তোমরা, আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে পড়ে নিস, অসুবিধা নেই। পিডিএফ পাবি কোথায়? মানে ইউটিউব চ্যানেলের ওখানে সাবস্ক্রাইব করে ওখানে পেয়ে যাবে। এরপরে এরপরে আমি কি এগুলোর দরকার নাই? এরপরে এরপরে আচ্ছা আর দরকার নাই। এই যে কবি দৃষ্টিতে কবিতা কি? সবগুলা একবার পড়ো। ফার্স্ট জাবের জন্য স্পেশাল কোনো বাংলা ক্লাস আছে? এগুলাই জাবের জন্য স্পেশাল, জাস্ট জাবের জন্য একটা অ্যাড হবে। জাবেতে সাহিত্য থেকে প্রশ্ন আসে, মিনিমাম 5 থেকে 6টা সাহিত্য থেকে আসে। এটা আমি আমাদের পেইড ব্যাচে সাহিত্য থেকে নিব, বাট জানি না ফ্রি ক্লাস নেবো কিনা, কারণ আমার 26 ব্যাচ আমাকে পাগল বানিয়ে দিতেছে। 26 ব্যাচ কিনে শুরু করতে হবে। জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটু অ্যাড করে আসি। এগুলো আমার জাবির জন্যই, জাবিতে এগুলো থেকে প্রশ্ন আসে, জাবি সব জায়গা থেকে আসে। বাট যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পেশাল কবি পরিচিতি, মিনিমাম 5-6টা প্রশ্ন চট্টগ্রাম বিশ্বের কবি পরিচিতি থেকে। এদের জন্য কবি পরিচিতি খাই ফেলতে হইব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার স্পেশাল হচ্ছে তোমার কবি পরিচিতি, স্পেশাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল হচ্ছে তোমার শর্ট সিলেবাস, এটা একদম টু মাচ ইম্পর্টেন্ট। শর্ট সিলেবাস জ্বালা করে ফেলতে হবে। জাহাঙ্গীরনগর স্পেশাল হচ্ছে তোমার সাহিত্য থেকে প্রশ্ন আসে। আর চর্যাপদ মর্যাপদ যা আছে, তোমার ভাষার আধুনিক যুগ মধ্যম যুগ, এগুলো থেকে জাহাঙ্গীরনগর বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় স্পেশাল শর্ট সিলেবাস, এটা শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্পেশালিটি হচ্ছে তোমার এবার বি ইউনিটের স্পেশালিটি হচ্ছে তোমার ইয়াতে ব্যাকরণে বেশি আসবে। লাল সালম সিরাজুদ্দৌলা থেকে বি ইউনিটে বেশি আসবে। বিরোচন থেকে আসবে, প্রথম পদ থেকে একটু কম আসবে বি ইউনিট। আর আবার সি ইউনিটের স্পেশাল আছে ইনশাল্লাহ দেখবি প্রথম পদ থেকে বেশি আসবে সি ইউনিটের স্পেশাল। কেমন? সো ইনশাল্লাহ প্রশ্নগুলো অ্যানালাইজ করতে করতে এখন মোটামুটি বলে দিতে পারে কোন জায়গাতে প্রশ্ন আসে। এই জন্যই তো সাজেশন বানানো ভাই, এমনি এমনি কি সাজেশন কেউ বানায় ভাই? জগন্নাথে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, বাট শর্ট সিলেবাসটা খুব প্রায়োরিটি পড়ো, ফুল সিলেবাসটা একটু কম পড়ো জগন্নাথের জন্য স্পেশালি। কেমন? ওকে। এরপরে এই যে কবিতা যারা শুনতে জানো তারা কি এগুলো আমরা খুব ভালো করে পড়ছি। আসো এই জায়গাতে পরীক্ষাতে কবির পূর্বপুরুষদের থেকে পরীক্ষা প্রশ্ন আসে। কিংবদন্তি কারা? তার পূর্বপুরুষ, তাদের হাতে ছিল পরিমাটির শোলক, তারা কি ছিল? কৃতদাস ছিল। কেমন? আসো আর দরকার নাই। পরীক্ষাতে ঠিক এই স্লাইড থেকে, এই স্লাইড না কই এই যে কনফার্ম ইনশাআল্লাহ একটা প্রশ্ন এই স্লাইড থেকে আসবে কনফার্ম। দেখ, কিংবদন্তি কিসের প্রতীক? ঐতিহ্যের প্রতীক। সবাই লিখি আমরা, কিংবদন্তি কিসের প্রতীক? কিংবদন্তি ঐতিহ্যের প্রতীক। রক্তজবা এটা কিসের প্রতীক? আঘাতের বা শোষণের প্রতীক। তাহলে আমরা সবাই লিখি রক্তজবা কিসের প্রতীক? আঘাতের বা শোষণের প্রতীক। জানালা মুক্তির প্রতীক। এরপর এই যে কবিতা কিসের প্রতীক? মুক্তির প্রতীক। সবাই লেখ সবাই লেখ কনফার্ম আসবে। কবিতা কিসের প্রতীক? মুক্তির প্রতীক। আগুন কিসের প্রতীক? শুদ্ধতার প্রতীক। তাহলে লিখা আগুন কিসের প্রতীক? শুদ্ধতার প্রতীক। আগুন কিসের প্রতীক? শুদ্ধতার প্রতীক। অরণ্য এবং সাপথ কিসের প্রতীক? বিপদের প্রতীক। অতিক্রান্ত পাহাড় কিসের প্রতীক? বাধা বিপত্তি। বা এগুলো থেকে পরীক্ষাতে আসে। যুদ্ধ কিসের প্রতীক? প্রতিবাদের প্রতীক। যুদ্ধ কিসের প্রতীক? প্রতিবাদের প্রতীক। গর্ভবতী বোন কিসের প্রতীক? নিপীড়নের প্রতীক। গর্ভবতী বোন কিসের প্রতীক? নিপীড়নের প্রতীক। সবগুলো পড়ে ব্যাকে ডান বল, সবগুলো পড়ে ব্যাকে ডান বলো। ফার্স্ট ডান 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 ডন ডন মেরে ডন ওকে বাট ও এগুলোর পর একবার ডান বলে। এই যে তোমার শস্য সময় কাকে সমৃদ্ধ করে, যে কর্ষণ করে। প্রভম নদী কাকে পুরস্কৃত করে, মৎস্য লালন করে। আজন আসবেদ কাকে দীর্ঘ করে, যে কাকে পরিচর্যা করে। ইস্পাতের তরফে সচেতন করে, কাকে যে লোহকে প্রজ্বলিত করে। এই যে এটা গদ্য ছন্দের যুদ্ধ, এটা গুরুত্বপূর্ণ। আমি কিংবদন্তির কথা বলছি গদ্য ছন্দ। আমার ছন্দের ভিডিও আমার ইউটিউব চ্যানেল দিয়ে আছে, আমার ইউটিউব চ্যানেল তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ছন্দের ভিডিও দেওয়া আছে, ওটা প্লিজ দেখে নিবি। একটা প্রশ্ন আসবে ছন্দ দেখে, একটা প্রশ্ন আসবে। কেমন? ওকে। আমি আর এমসিকিউতে যাচ্ছি না, আমি আর একটা কবিতা পড়াচ্ছি। প্রচুর আমি একটা কবিতা পড়াবো তোমাদেরকে, একটা আরো 2টা কবিতা আছে। আরে 18 বছর বয়স কবিতা থেকে খুব বেশি প্রশ্ন আসে না। 18 বছর বয়স কবিতার যেই জায়গা থেকে প্রশ্ন ঠিক তোকে ওই জায়গাটা আমি দেখা দিতেছি আপাতত, অসুবিধা নেই। আমার ম্যারাথন আমি সব পড়াবো। 3 তারিখ ডে লং নাইট লং ম্যারাথন যাবে ইনশাল্লাহ। 3 তারিখটা মনে রাখবি, 3 তারিখ ইনশাল্লাহ ঠিক সন্ধ্যা 6টায়, যদি সবার ভালোবাসা থাকে। আমাদের এই ক্যাপশনে যে গ্রুপ দেওয়া আছে, ওই গ্রুপে যদি 20,000 মেম্বার হয়, 3 তারিখ ইনশাল্লাহ আমি একদম 12 ঘন্টা বা 10 ঘন্টার ম্যারাথন নেব। গোটা বাংলা এক বৈঠাতে শেষ হবে আমাদের ইনশাল্লাহ। আমি এই জায়গাতে দাঁড়াই থাকবো ইনশাল্লাহ। তাহলে 18 বছর বয়স কবিতা থেকে প্রশ্ন আসে। এই কবিতার উৎস হচ্ছে ছাড়পত্র কাব্যগ্রন্থ। তাহলে বল 18 বছর বয়স কবিতার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ছাড়পত্র। 18 বছর বয়স কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ছাড়পত্র।
দ্বিতীয় পত্র এমসিকিউ কালকে থেকে যাবে ইনশাআল্লাহ। এরপরে ছন্দ কি, মাত্রাবৃত্ত, ছন্দ রচিত, মোট লাইন কাটা 32টি, স্তবক কাটা 8টা। এই 18 বছর বয়সটা প্রথম প্রকাশিত 1948 সালে, তাহলে 1948 সালে লাল সালও প্রথম প্রকাশিত হয়, আবার 18 বছর বয়স এটাও আমার কি প্রথম প্রকাশিত হয়, এটাও আমার কখন প্রকাশিত, প্রথম প্রকাশিত হয়। এটা বৈশিষ্ট্য কি, বয়সন্ধিকালের বৈশিষ্ট্য। কেমন, ওকে ফেন আসো। এরপরে 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 এই কবিতা থেকে এই জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। সপে আত্মাকে শপথের কলালয়, এখানে বলবে সপে মানে কি, বল সপে মানে কি, পরীক্ষাতে আসবে। অগ্রিম বলতেছে 18 বছর বয়স থেকে এই প্রশ্ন আসবে। সপে মানে কি, সপে মানে হচ্ছে তোমার, সপে মানে হচ্ছে তোমার আত্মসমর্পণ করা। হ্যাঁ, এরপরে তোমার পরীক্ষাতে প্রশ্ন আসবে এটা, কানে কি আসে, মন্ত্রণা আসে, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। আঘাত কিভাবে আসে, আঘাত আসে অবিশ্রান্ত ভাবে, বল সবাই বল। 18 বছর বয়স কবিতা আঘাত আসে কিভাবে, আঘাত আসে অবিশ্রান্ত ভাবে। আঘাত আসে কিভাবে, অবিশ্রান্ত ভাবে। ভাই ম্যারাথন ক্লাস কি ফ্রি? হ্যাঁ, ম্যারাথন 3 তারিখে একটা ফ্রি রাখবো, বাট ওরাই ক্লাস করে মজা পাবে যাদের হাতের মধ্যে এই জিনিসটা থাকবে, ওরাই ক্লাসটা করে মজা পাবে, কারণ ওরা এখান থেকে দাগায় দাগায় পড়বে, ওরা এখান থেকে দাগায় দাগা পড়বে। কেমন, ওকে। নোটও করবো ওরা এখানে। দেখো আমার প্রতিটা সাজেশন পিডিএফ এর মধ্যে এরকম স্পেস আছে, আমি স্পেস দিচ্ছি কারণ ও আমি পড়ার সময় নোট করবো, এই জন্য আমি স্পেস রাখছি। কেমন, ওকে। এরপরে দেখো তো, এরপর হচ্ছে বেদনায় কাঁপে থর থর। এরপর এই বয়সটা বাঁচতে কিসের মধ্যে, বাঁচতে দুর্যোগের ঝড়ে, বাঁচতে কিসে, দুর্যোগের ঝড়ে। এরপরে এই বয়স থেকে আরেকটা প্রশ্ন আসে, 18 বছর বয়স কি জানে না, এটা পরীক্ষা আসে। 18 বছর বয়সে কি জানে না, কাঁদতে জানে না, এটা পরীক্ষাতে আসে। 18 বয়স কি জানে না, 18 বছর বয়স কি জানে না, এটা আসে, কাঁদতে জানে না। আর পরীক্ষা আসে 18 বছর বয়সে কি নেই, নেই কোনো সংশয়, কি নেই, সংশয় নেই। কেমন, এই ইনফরমেশন গুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এরপরে 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 পরে না চোখে, এই দেখতে মাত্র বলছে 18 বছর কি নেই, সংশয় নেই। দেখছো ভাই, এগুলো আসে ভাই, পড়াইতে পড়াইতে এখন এমন অবস্থা হয়ে গেছে গা, বলতে পারি যে কোন জায়গা থেকে কি আসবে। আসো এরপরে 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 ফেব্রুয়ারি 1969 থেকে কি পরীক্ষা প্রশ্ন আসবে, কৃষ্ণচূড়া কোন রঙের প্রতীক, লাল রঙের প্রতীক। এরপরে হরিত উপত্যকা কনফার্ম ফেব্রুয়ারি 1969 থেকে এই প্রশ্ন আসবে। হরিত উপত্যকা বলতে কি বুঝেছে, পূর্ব বাংলা, পূর্ব বাংলা মানে কি, বাংলাদেশ। এরপরে এই পরীক্ষার এই প্রশ্ন আসবে, হরিত মানে কি, হরিত মানে কি, হরিত মানে সবুজ। হরিত শব্দের অর্থ কি, হরিত মানে, বল সবাই বল, হরিত শব্দের অর্থ কি, হরিত শব্দের অর্থ হচ্ছে সবুজ। আর হরিত উপত্যকা মানে পূর্ব বাংলা, দ্যাট মিন্স বাংলাদেশকে বোঝাইছে। এরপরে এটা আসবে কমলবন মানে মানবিকতা, সুন্দর কল্যাণের জগৎ, এটা আসবে কনফার্ম এই প্রশ্নের এই বিষয়ে ফেব্রুয়ারি 1974 কবিতায়। এরপরে তোমার বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে, সবাই আমরা আনসার করি। বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে, বর্ণমালাকে কিসের সাথে, সাজেশনটা কিভাবে পাবো, কোথায় পাবো, ভাইয়ের পেজে ইনবক্স করো। আমাদের যে তোমার এই যে একটা নাম্বার দিচ্ছি 01950052645, এই নাম্বারে বিকাশ বা নগদে 250 টাকা সেন্ড মানি করে ভাইকে এই হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজে তুমি স্ক্রিনশট দিলে বা লাস্ট নাম্বারটা বললে আমি তোমাকে সাজেশন প্রোভাইড করে দেবো। ওকে। এমডি সিয়াম ইনবক্স করো ব্রো, এমডি সিয়াম। আচ্ছা আসো, এমডি সিয়াম এর মতো কিছু কিছু পাপিরা আছে, তোদেরকে দেখাচ্ছি। নবিতা নামের একটা আইডি থেকে তোমরা, একটা আইডি ও ফেক আইডি ভাবছে যে সাজেশন বিক্রি করবে। সো পরে আমি ওকে মেসেজ দিছি, আমি ওর নাম্বারটা অলরেডি ডিবি অফিসে আমি দিয়ে দিছিলাম যে স্যার এরকম এরকম এরকম। পরে ওকে আমি ইনবক্স করছি, কারণ আমি জানি ও আমার কোনো না কোনো একটি স্টুডেন্ট, হয়তো বা কোন কারণে ও এই বাট ফ্রাইডে করছে আমি জানি না। পরে মানে হয়তো বা এখনো ওর কাছে ওই ইনফরমেশনটা যায়নি, পরে আমি আবার না করে দিছিলাম। পরে ও মাপ চাইছে যে ভাই আমি আর কখনো করবো না, আমি টাকাটা ব্যাক দিয়ে দিচ্ছি। 3-4 জন মিলে ওর থেকে নিছিল। যারা এরকম প্রতারণার সাথে যুক্ত থাকবা, আল্লাহকে শপথ রেখে বলতেছে ওরা একটা চান্স পাবে না। অ্যাটলিস্ট আমার দোয়া থাকবে, তোরা একটা চান্স পাবে না। আমার দোয়া থাকবে, তুই আমার শীত পড়বে, আমার দোয়া না নিয়ে তুই চান্স পাবি, জীবনে চান্স পাবি না যদি তুই প্রতারণা করস। কারণ আমার এই কোমরে আমি রেস্ট দিনে, এই কোমরে একটা সাজেশন মারা এত সোজা না, একটা সাজেশন মারা এত সোজা না। আমার পেইড ব্যাচ জানে আমি এটার জন্য কি পরিমাণ কষ্ট করছি, ওরা দেখছিল। আমি মাঝে মাঝে আমার পেইড ব্যাচের সাথে কথা বলি, ওরা জানে কি পরিমাণ কষ্ট আমি সাজেশনের জন্য করছি, এখনো করতেছি। আমি আরো আপডেট করবো, আমি এটাকে প্রতিটা ভার্সিটি ভিত্তিক দিব। যারা তোমাদের গ্রুপ আছে না, ওই গ্রুপে আমি প্রতিনিয়ত ভার্সিটি ভিত্তিক আলাদা আলাদা করে দিব আমি, যে কোথায় পরীক্ষা দিবে এই আরেকটু এটা পড়ে যাও, কোথায় পরীক্ষা দিবে আরেকটু এটা পড়ে যাও। আমার মাথায় আছে আমি পুরো সাজেশন দেবো, একটা ক্লাসে দিব, হাতে নিয়ে ক্লাস পর্যন্ত করো। আমার রক্তে কিনা মানে আমার রক্তের এই পরিশ্রমটা তুমি করবা, তুমি চান্স পাও কখনো না। আমার দোয়া থাকবে যারা পাইরেসি করবে এরকম কিছু করলে জীবনে চান্স না পা, জাস্ট এই দোয়াটা আমার থাকবে, ভাই তুই জীবনে চান্স পাবা না। এমডি সিয়াম এটা কিসের প্রতারণা না? এমডি সিয়াম যদি এই কাজ করে থাকো, যদি তুমি চান্স পাও, এটলিস্ট ঢাকা চান্স পেলে আমার সাথে দেখা করিও। যদি তুমি চান্স পাও, তুমি আমার সাথে দেখা করো। আমার দোয়া থাকবে কখনো চান্স পাবে না যারা এই কাজগুলো করবে, কখনো চান্স পাবে না যারা এই কাজগুলো করবে, কখনো চান্স পাবে না। তো যদি খুব বেশি তোর বাজে অবস্থা থাকে, আমার সাথে বল। যেমন আমি 2-1 জন আমি দিছিলাম, 2-1 জন আমি দিছি,
আমাকে বলছে যে ভাই আমাদের খুব সমস্যা, ভাই খুব সমস্যা। একটু আগে একটা ছেলে মেসেজ দিচ্ছে ভাই আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা রিক্সা চালায়, আমি তাকে ফ্রিতে দিছি। এখন আবার একটু পরে মেসেজ দিবে যে ভাই আমার বাবা কৃষক, আমার ফ্রিতে দিব না, আমি জানি তুই বাটপার। খোঁজ খবর নিয়ে আমি দিছি, খোঁজ খবর নিয়ে গাড়ির সাথে কথা বলে আমি দিছি। কেমন? ওকে বন্ধু, আর 5 মিনিট বন্ধু। আমার বন্ধু বুঝছো আজকে সারাদিন কিছু খাই নাই, এখন এই জন্য আমি একটা অগ্রিম বলতেছি। দেখো যারা এই কাজগুলো করে, মানে প্রতারণা বা এই কাজগুলো যারা করে, বিশেষ করে একটাও চান্স পায় না। মানে অনেকে দেখি টেলিগ্রাম থেকে এটা না সেটা না, বিশেষ করে চান্স পায় না। দেখ পড়াশোনা করতে বারবার বলতেছি এটা অ্যাডমিশন দুইটা জিনিসের সমান, একটা হচ্ছে পরিশ্রম, একটা হচ্ছে ভাগ্য। তুই পরিশ্রম করবি অনেক, কিন্তু ভাগ্য আল্লাহ রাতে লিখা। তুই বেইমানি করবি, তুই বাটপারি করবি, তুই নাফরমানি করবি, তুই যার কাছে শিখিস তার সাথে তুই বেইমানি করবি, ওই জিনিস করে কখনো কেউ চান্স পায় না। তুই দেখে নিস যারা এই কাজগুলো করে কেউ কখনো চান্স পায় না। শুধু শুধু যে টাকাটা নষ্ট করতেছে না, ফাও টাকা নষ্ট হচ্ছে, টাকা নষ্ট করতেছে, সময় নষ্ট করতেছ, টাকাও নষ্ট করতেছ, সময়টাও নষ্ট করতেছ। এই কাজগুলো কখনো করবে না, কারণ ভার্সিটি অ্যাডমিশনটা এমন একটা জিনিস, পরিশ্রম করলে হয় না, এটা ভাগ্য লাগে, ভাগ্য লাগে। আমি ইজ দ্য নলেজ বলি, পড়বি, পড়ার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমি জানি না আমার কপালে কি লেখা আছে, আল্লাহ তুমি আমাকে কবুল করো। অলওয়েজ পড়তে বসার আগে মারে কল দিবে, আম্মা আমার ভালো লাগতেছে, আমার দোয়া করিও। পরীক্ষা যাওয়ার আগে আমাকে তো আমার যদি তোমার সামনে থাকে আমার পা ধরে সালাম করবা, ভাই পা ধরে সালাম করা যায় না, আরে তুই রাখ তোর কথা, মা পা ধরে সালাম করা যায়, হ্যাঁ আমার পা ধরার দরকার নেই, বাট মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুমি মায়ের কাছে মাথা নত করতেছো না, বাট মায়ের পায়ের মধ্যে সালাম করলে মায়ের করলে যেটা জুড়ে যায়, তুমি মায়েরকে সিজদা দিতেছো না, মায়ের পায়ে সালাম দিবা। অপর প্রত্যেকে ভার্সিটি অ্যাডমিশন, ঢাকা নিজে ভর্তি পরীক্ষা দিতে যাবা, প্রতিটা ভার্সিটি অ্যাডমিশনের আগে আম্মুর পায়ে সালাম করে যাবা, আম্মু আমার জন্য দোয়া করে, দেখবি তোর আম্মু এত খুশি হবে। গোটা পরীক্ষা হলো তুই পরীক্ষা দিবি, তোর আম্মু তোর জন্য দোয়া করতে থাকবে, আল্লাহ আমি জানি আমার ছেলে কি হয়েছে। আমি ঢাকা নিজে ভর্তি পরীক্ষার আগে ঢাকায় ছিলাম, বাসা থেকে বের হওয়ার আগে আম্মুর কল দিচ্ছে, আম্মু পরীক্ষা দিতে যাইতেছি, বেরোতেছি, দোয়া করেন। আম্মু জানাজে বসছে দোয়া করতেছে। আমি পরীক্ষা ঢোকার আগে কলা ভবনে আমার বাংলা ডিপার্টমেন্ট আমার সিট পড়ছে, পরীক্ষা ঢোকার আগে আবার হলে ঢুকমু, 1 ঘন্টা আগে ঢুকে যেতাম নরমালি। আমি ঢোকার আগে আম্মুর আবার কল দিছি, মোবাইল রাখছে ভাইয়ের কাছে, আবার কল দিচ্ছে, আম্মু পরীক্ষার ঢুকুন দোয়া করেন। আমি এখনো জানাজে বসে আছে, আমার এখনো মনে পড়ে কথাগুলা, আমি এখনো জানাজে বসে আছে, দোয়া করতেছি, যা আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, এখনো মনে পড়ে এগুলা। যখন পরীক্ষা দিতে যাইবা এইরকম মাথায় রাখবা, মা বাবার দোয়া, শিক্ষকদের দোয়া, আল্লাহ রহমত ছাড়া ভার্সিটি অ্যাডমিশনে চান্স পায় এরকম নজির খুব কম, খুব কম। পরিশ্রমের পাশাপাশি ভাগ্য বলো, দোয়া বলো, এই জিনিসগুলো লাগবে। সো আল্লাহর কাছে সবসময় দোয়া করবে। এই যে এখন রাতের কয়টা বাজছে, রাতের এখন প্রায় 12:53, প্রায় 1টা বাজে। তুমি রাত জেগে পড়াশোনা করো, বিশ্বাস কর, এখন হয়তো তোমার তাহাজ্জুদ পড়ি না, এটা সত্য কথা। আমি যেটা পড়িনি এটা আমি বলি, এখন আমি তাহাজ্জুদ পড়ি না, বাট আমি ভার্সিটি অ্যাডমিশন তাহাজ্জুদ পড়তাম, আমি তাহাজ্জুদ পড়তাম, রাত জেগে পড়াশোনা করতাম, তো মাঝে মাঝে আমি তাহাজ্জুদ আল্লাহর কাছে দোয়া করতাম, কারণ আমি জানি অ্যাডমিশন এমন একটা জিনিস। আমি বলতাম মানে প্রতিনিয়ত একটা ভয়ের মধ্যে থাকতো, আল্লাহ চান্স পাই কি পাই না, চান্স আমি জানি এরকম অনেক আসো। আজকে আমাকে একটা মেয়ে বয়স দিয়েছে, কানতে বয়স দিয়েছে, ভাই আমার মানে কান্না চলে আসতে, ভাই আমার কাছে পরীক্ষার অল্প কাটে, আমার মনে হয় আমি চান্স পাবো না ভাই। আমি একটা চ্যাপ্টার রিভিশন দিতে গেলে আমার 2-3 ঘন্টা চলে যায় ভাই, আমি একদিনে 2-3টা চ্যাপ্টার বেশি রিভিশন দিতে পারতেছি না ভাই, মানে কানতেছে। আমি জানি, আমি বুঝি জিনিসগুলো, কারণ আমি ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছি, আমি যখন পড়তাম আমার চোখ দিয়ে এরকম পানি বেরোতো, তখন মনে হতো আমি চান্স পাবো না, মানে মনে হতো আমার কাছে আমার চান্স হবে না, পড়তে পড়তে আমার কান্না চলে আসতো, মনে হইতেছে আমি কতক্ষণ কাঁদি, এরকম মনে হতো আমার। সো এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ, মানে তুমি ট্রাই করো যে যত বেশি এফেক্টিভলি পড়া যায়, যত কম সময় যত বেশি পড়া যায়, বারবার রিভিশনের সংখ্যা বাড়াই দাও। অনেকে বলছে ভাই মানে মেয়েটা আজকে যে প্রবলেম বলেছে ভাই আমার একটা অধ্যায় রিভিশন দিতে আমার অনেক টাইম লাগে, কেন টাইম লাগে, সে ভালোভাবে রিভিশন দেয় না, এই কাজ করবা না। আমি একটা অধ্যায় ভালোভাবে রিভিশনের চেয়ে যতবার বেশি রিভিশন দাও ওইটা বেটার, কারণ তুমি একবারে যত রিভিশন দাও ওইটা একবারে থাকে, কখনো 2বার হয় না। সো ট্রাই করা মোটামুটি লেভেলের বেশি রিভিশন দিতে, তাহলে তোমার মাথার মধ্যে বেশি সেট হবে। কেমন? ওকে ঠিক আছে লোকেশন দিলা। আচ্ছা আসো, আমার টাইম একদমই কম। ওকে এরপর হচ্ছে আসো, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে, এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে, সালাম থেকে প্রশ্ন আসবে, বরকত থেকে প্রশ্ন আসবে। আমি আবার বলছি, কারো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করে যা, তবুও অন্যায় কাজ করবে না, আমি বিশ্বাস করে চান্স পাবি না এই কাজগুলো করে। দেখ সালাম থেকে প্রশ্ন আসে, বরকত থেকে প্রশ্ন আসে। সালাম থেকে প্রশ্ন আসে, সালাম রাজপথে নামে, সালাম কোথায় নামে? রাজপথে নামে। শূন্যে ফ্ল্যাগ তোলে কে? সেটাও সালাম। সালামের চোখ আলোচিত ঢাকা, সালামের মুখ তরুণ শ্যামল পূর্ব বাংলা, সালামের হাতে অবিরত অবিনাশী বর্ণমালা। হ্যাঁ, তাহলে সব সালাম। বরকত মানে 2টা, বরকত হচ্ছে বতে বুক পাতে, বতে বরকত, বতে বুক পাতে, বতে বরকত। আর বরকত আমার গাঢ় উচ্চারণের কথা বলে। এই স্লাইডটা পড়ে ব্যাকে ডান বল, এই স্লাইড থেকে আমার পরীক্ষাতে প্রশ্ন আসবে, এই স্লাইডটা পড়ে ব্যাকে ডান বল, এই স্লাইডটা পড়ে ব্যাকে ডান বলো। সিয়াম তোমার মেসেজ দেখছি, ওকে ফাইন, ওকে
তাই আমি লুকিয়ে লুকিয়ে ক্লাস করতেছি, আমার আম্মু শরীর খারাপ দিকে পড়তে দেন না। মায়ের এসব কথা শোনা যাবে না, মা বাবার এসব কথা শোনা যাবে না, এসব কথা শোনা যাবে না। জীবনটা এখন থাক যাক, পুরা জান প্রাণ দিয়ে পড়াশোনা করো। এখন শরীর খারাপ হয়ে যাবে, এই হবে সেই হবে, ডায়রিয়া আমাশা কলরা সব হবে, সব বাদ ভাই, আমার পড়তে হবে আমার। ওকে ফাইন, আসো এরপরে এই যায়। আসো আমি জাস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখাই দিই, ক্লাসটা শেষ করে দিচ্ছি। এরপরে আমার এই যে ফেব্রুয়ারি 1970 কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? নিজ বাসভূমি কাব্যগ্রন্থ। এই জায়গা থেকে নাও, এটা ভালো করে একটু দেখো। কোন কাব্যগ্রন্থ? নিজ বাসভূমি। কোন ছন্দ রচিত? গদ্য ছন্দ রচিত। রাজপথে নামে কে, শুনে ফ্লাক্ত এগুলো আমরা জানি। এই প্রশ্নটা কনফার্ম। সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে বল? সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে? বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। সবাই বলো তো কি বোঝানো হয়েছে? বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। কেমন? এই যে সালামের হাত থেকে যে বর্ণমালা ঝরে, কিভাবে ঝরে? অবিরত ভাবে। কোন বর্ণমালা? অবিনাশী বর্ণমালা। তাহলে কিভাবে? অবিরত ভাবে অবিনাশী বর্ণমালাটা। কেমন? পরীক্ষা থেকে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে, ভালোই প্রশ্ন আসে। কেমন? ওকে। এরপরে কবিতার ফুল আছে কয়টা? একটা, কৃষ্ণচূড়া ফুল। কোন ছন্দ? গদ্য ছন্দ। এই কবিতার যোগসূত্র স্থাপন করেছে কত সাল? 1952-69 মাঝখানে, 52-69। কবিতার মোট লাইন কয়টা? মোট লাইন 28টা। কেমন? ওকে। এরপরে আমাদের চেতনার রং কৃষ্ণচূড়া। অলওয়েজ মাথা রাখবা, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে বলি, পরীক্ষাতে আসে। আমাদের চেতনার রং কি? চেতনার রং হচ্ছে কৃষ্ণচূড়া বা কৃষ্ণচূড়ার রং। তাহলে চেতনার রং কি? কৃষ্ণচূড়ার রং। অপশনে কৃষ্ণচূড়া না থাকলে তখন লাল দিব আমরা, ঠিক আছে? কারণ কৃষ্ণচূড়ার রংটা হচ্ছে আমার লাল। কেমন? ওকে ফেন। এরপরে এই রঙের বিপরীতে আসছে আমার অন্য রং, যেটা তোমার সন্ত্রাস আনে, পরীক্ষা প্রশ্ন আসে, ঘাতকের অশুভ আস্থান, এগুলো আসে, আর খুব বেশি দরকার নাই। চতুর্দিকে কি তছনছ হয়? মানবিক বাগান আর কমলবন তছনছ হয়। মানবিক বাগান শব্দের অর্থ কি? কমলবন শব্দের অর্থ কি? এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে, একটু ভালো করে দেখবে। কেমন? আসো, মানবিক বাগান, কমলবন, এগুলো তছনছ হয়। এগুলো বলতে কি বোঝা? মূল্যবোধের অবক্ষয়। কেমন? আসো। এরপর এই লাইনটা গুরুত্বপূর্ণ, শহীদের রক্তের বুদবুদ, এটা কি? স্মৃতিগন্ধে ভরপুর। তাহলে স্মৃতিগন্ধে ভরপুর কি? শহীদের জলকিত রক্তের বুদবুদ। এটা কি? ফুল নয়, ফুল নয়, ওরা শহীদের জলকিত রক্তের বুদবুদ। কেমন? এগুলা শহরের পথে কি পড়েছে? কৃষ্ণচূড়া। লাইন বাই লাইন গুলো আমরা ভালো করে পড়বো। এরপর এই যে বর্ণমালাকে কিসের সাথে তুলনা করেছে? নক্ষত্রের সাথে। বলো তো কিসের সাথে? নক্ষত্রের সাথে। এই লাইনটা একটু সবাই আমরা পড়ি, এবং এই লাইনটা আমরা সবাই 3 বার পড়ে ভেকে ডান বলো, 3 বার পড়ে ভেকে ডান বলো। এই লাইন থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, বারবার পড়ো। এক মানে বিভিন্ন ভাবে এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে। শহীদের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বর হৃদয়ের হরিত উপত্যকায়। পড় আমার সাথে সাথে, পড় 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 পড়। শহীদের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বর হৃদয়ের হরিত উপত্যকায়। কেমন? হরিত উপত্যকা দ্বারা পূর্ব বাংলা কি বোঝায়? হরিত মানে সবুজ, ফুল মানে বাংলা ভাষা, এগুলো আমরা খুব ভালো করে জানি। সেই ফুল আমাদের প্রাণ, এখানে সেই ফুল বলতে। এরপর শামসুর রহমানের কাব্যগ্রন্থ, ভাই মুখস্থ কর। শামসুর রহমানের কাব্যগ্রন্থ মুখস্থ কর। শামসুর রহমানের কাব্যগ্রন্থগুলো মুখস্থ কর, কনফার্ম আসবে পরীক্ষাতে। শামসুর রহমানের কাব্যগ্রন্থ মুখস্থ কর, কনফার্ম আসবে। প্রথম গান, দ্বিতীয় বিদ্রোহ, সবাই মুখস্থ কর, লেখ। আমি 1 মিনিট টাইম দিলাম, এগুলো প্রত্যেকে লিখতে লিখতে মুখস্থ কর, লিখ, সবগুলো লেখ, সবগুলো লেখ, সবগুলো লেখ, লেখ 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 লেখ। ক্লাস এখানে শেষ হয়ে যাবে। ওকে। প্রথম গান, দ্বিতীয় মিত্রের আগে, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমি, বন্দি শিবির থেকে ফিরে না কাটা, বাংলাদেশ স্বপ্ন থেকে উদ্ভট উটির পৃথিবী চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়। এই জিনিসগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। আলহামদুলিল্লাহ আমাদের কবিতা আর মেবি বিদ্রোহী আছে, দরকার নেই, অনেকগুলো গেছে। আগামীকালকে ইনশাল্লাহ যদি তোমাদের ভালোবাসা থাকে, আমরা আবার বলছি, যদি সবাই, আমি দেখেছি তোমরা সবাই সিরিয়াস, যেমন আজকে ক্লাসে অনেক কবে স্টুডেন্ট খুবই অন্যায়, খুবই হতাশ, এরকম থাকলে আমাদের ফিল্ডকে অফ করে দেবো। আমাদের ক্যাপশনের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে যারা এখনো কানেক্টেড হয়েও, ওখানে আমাদের সব ফ্রেন্ডকে জানিয়ে দেবে ইনশাল্লাহ। যদি সবাই থাকে ইনশাল্লাহ আমি আগামীকালকে ব্যাকরণের ম্যারাথন দেবো। আমি আগামীকালকে তাহলে ব্যাকরণের ম্যারাথন দেবো, হয়তো বা সন্ধ্যা, তাহলে যে কোনো একটা টাইমে দিয়ে দেবো, রাত 8টা 9টা এরকম ব্যাকরণের ম্যারাথন দেবো, অল টপিক, যদি সবাই সিরিয়াস থাকো। আমি আগামীকালকে ইনশাল্লাহ, আগামীকালকের মধ্যে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, ওখানে আমি 15,000 মেম্বার দেখতে চাই। তোমাদের প্রত্যেকে কমপক্ষে 2 থেকে 3 জন করে অ্যাড করে দিও। সবাই আমরা ইনশাল্লাহ আগামীকালকের ম্যারাথন করব। যদি আমরা সবাই সিরিয়াস থেকে তাহলে ইনশাল্লাহ নিব। আর আমি আবার বলছি, আমাদের বাংলা ফাইনাল সাজেশন, আবার বারবার বলতেছি, তুমি যেই ভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, তোমার পড়ার টেবিলে এই 56 পেজ থাকবে। তুমি যেই ভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, এই 56 পেজ থাকবে। বিরোচন কি পড়বো, এটা শেষে বিরোচন সম্বন্ধে 8-9 পৃষ্ঠা দেওয়া আছে। এই 8-9 পৃষ্ঠা ভালো করে পড়ে যায় ইনশাল্লাহ। এগুলোর মধ্য থেকে আমার ইনশাল্লাহ বিরোচনটা আসবে, এইগুলোর মধ্য থেকে আমার ইনশাল্লাহ বিরোচনটা আসবে। সো এই জিনিসটা ভালো করে পড়ো। অর্ডার করার জন্য জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে তুমি 250 টাকা সেন্ড মানি করে ভাইকে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, আমি তোমাকে সাজেশনটা প্রোভাইড করে দেবো জাস্ট এই নাম্বারে, কেমন? এবং এই সাজেশন দিয়ে তুমি ঢাবি, রাবি, চবি, গুস্ত, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, বিওপি, সাজ সবগুলো কুমিল্লা সবগুলো জায়গার হবে আমাদের ইনশাল্লাহ। আল্লাহ যদি ভাইকে সুস্থ রাখে, আমি তোমাদেরকে এই সাজেশনে প্রতিটা ভার্সিটি ওয়াইজ আরো অ্যাড করার ট্রাই করবো, যে ডিউর জন্য এই 2 পাতা ভালো করে পড়ে যাও। এরকম স্পেশাল জিনিস যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে ইনশাল্লাহ আমি করার চেষ্টা করবো। সো
আমি ইনশাল্লাহ যারা যারা এই সাজেশনটা নেবেন ইনশাল্লাহ সবাই তো তোমার দেখবা। এখন আমি কেন এত সিরিয়াস বাংলা নেই, কারণ বাংলা প্রশ্ন কঠিন হবে। আমি অগ্রিম বলতে দেখ বাংলা প্রশ্ন কঠিন হবে, তুই দেখবি এই যে এবার সারুকলার প্রশ্ন দেখ, সবাই বলছে সারুকলার প্রশ্ন সহজ, সারুকলার বাংলা প্রশ্ন খুলে দেখ, বাংলাদেশে কোন বই আছে যেখান থেকে বলছে যে আমার বই থেকে 15 কমন এসেছে সারুকলাতে? কোন বই? একটা বই দেখা আমারে না, সবাই বলছে 11টা 12টা। দ্যাট মিনস 700 800 900, দেখ প্রত্যেকের বাংলা বই হচ্ছে 800 900 পেজের, আবার বিরোচনের বই হচ্ছে আরো 400 পেজের, 1200 1300 বই থেকেও 15টা প্রশ্ন আসে না। এবার তুই চিন্তা কর, প্রশ্ন দিচ্ছে প্রকৃতি তত্ত্ব থেকে, এমন এমন জায়গা থেকে করা। বন্ধু 1 মিনিট, রেডি হও রেডি হও। প্রাইভেট গ্রুপে কিভাবে অ্যাড হবো? প্রাইভেট গ্রুপ দেখো যে ক্যাপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সো যারা সাজেশনটা অর্ডার করবে জাস্ট এই নাম্বারে বিকাশ বানাবো 250 টাকা সেন্ড মানি এখনই করে দাও, করে ব্যাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, আমি তোমাকে রাতের বেলা অ্যাড করে দেবো, কেমন? জাস্ট এখনই তুমি হোয়াটসঅ্যাপে টেক্সট করে দাও, কেমন? পেড ব্যাচ ইনশাল্লাহ, পেড ব্যাচে কালকে নেকলেসের ক্লাস, কালকে পেড ব্যাচে নেকলেসের ক্লাস। ভাই পিডিএফ পাবো না, পিডিএফটা ইয়েতে পাবা, ভাই ইউটিউব চ্যানেলে পাবা, ওখানে ভাই ক্লাসটা আপলোড করে দিল, এটার ডেসক্রিপশন আমি পিডিএফ দিয়ে দিব। ব্যাক করেন ইনশাল্লাহ আগামীকাল, যদি তোমরা সবাই সিরিয়াস থাকো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই, টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার আগামীকালকে, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সাজেশনের জন্য এই নাম্বারে তুমি বিকাশ নগদে সেন্ড মানি করে ভাইকে তুমি টেক্সট করে নেবে, টাটা টাটা টাটা।